আসসালামু আলাইকুম। আহ, আমরা আজকে ক্লাস শুরু করতেছি ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স লাইভ বুট ক্যাম্প। অ্যাগেন সেম স্লাইড, 10 দিনে 25 লাখ টাকার সেল চ্যালেঞ্জ। এটা আপনারা তো সবাই জানেন, অলরেডি আমি ফার্স্ট ক্লাসে এটা ব্যাখ্যা করছি। আপনারা যদি কেউ আগের ক্লাসটা মিস করে থাকেন, মানে প্রথম ক্লাসটা মিস করেন, তাইলে হচ্ছে আপনি এই ভিডিওটা খুব একটা বেশি বুঝতে পারবেন না। ইভেন এই ভিডিও না, আমাদের এই সিরিজের মধ্যে যে 10টা ভিডিও হবে, 10টা ক্লাস হবে, তার মধ্যে যে কোনো একটা ভিডিও যদি আপনি স্কিপ করে আসেন, তাহলে পরের ভিডিওটা আপনি বুঝবেন না। কারণ এখানে প্রত্যেকটা ভিডিও মানে রিপিট করা হবে না, প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন টপিক থাকবে এবং আগেরগুলা এটার জন্য খুব জরুরি। সো যদি কেউ এই ভিডিওটা পরবর্তীতে ইউটিউবে দেখেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে অবশ্যই প্রথম ভিডিওটা আগে দেখে নেবেন, ফার্স্ট ক্লাসটা দেখবেন, দেন সেকেন্ড ক্লাস। সিকোয়েন্সটা মেনটেন করলে ইজিলি বুঝতে পারবেন। সো আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। ওকে, আমি ক্লাস শুরু করার আগে একটা ছোট অ্যানাউন্সমেন্ট দিই, ছোট একটা আপডেট দিই। সেটা হচ্ছে আমাদের গিভওয়ের একটা আপডেট। আমরা অলরেডি 5জনকে গিভওয়ে দিয়ে দিছি। আপনারা তো জানেন যারা, যে আমরা হচ্ছে 5জনকে একটা ই কমার্স ওয়েবসাইট প্রোভাইড করতেছি, প্লাস টোটাল 50জনকে অ্যাকচুয়ালি একটা ই কমার্স ওয়েবসাইট প্রোভাইড করতেছি, এবং হচ্ছে 1 ইয়ারের জন্য ক্লাউড হোস্টিং ডিজিটাল ওশনের, প্লাস একটা ডোমেন .com ডোমেন। এটা পুরোটাই আমরা গিভওয়ে করতেছি। এটার টোটাল প্যাকেজ ভ্যালু হচ্ছে 50,000 টাকা, মানে 50,000 টাকা। এরকম আমরা 50জনকে দিব, মানে হচ্ছে 25 লাখ টাকার বুটক্যাম্প চ্যালেঞ্জ, সাথে হচ্ছে 25 লাখ টাকার গিভওয়ে, এরকম কিছু একটা। সো এটা আপনাদেরকে মোটিভেট করার জন্য করা। তো এই গিভওয়ের কিছু ইস্যু হয়েছে, কিছু প্রবলেমও হয়েছে। দেখছি যে মানুষ আসলে প্রত্যেকটা ক্ষেত্রে সমালোচনা করে। সো এখানেও দেখলাম অনেকেই কমেন্ট করতেছে যে মানে এগুলো কিভাবে করা হচ্ছে, আপনারা 5টা দিচ্ছেন, এটা বেশি দিলে হয়তো ভালো হইতো, এত এত মানুষের মধ্যে 5জন। অ্যাকচুয়ালি আমরা 50জনকেই দিচ্ছি, আমরা চাচ্ছিলাম একটা সিকোয়েন্স ওয়াইজ দিতে, প্রতি ক্লাসে দিতে, বাট এটা নিয়ে দেখতেছি যে অনেকে কথা বলতেছে। সো আমরা যেহেতু 50জনকেই দিচ্ছি, সো আমরা ডিসিশন চেঞ্জ করছি। আমি চিন্তা করছি যে এটা একসাথে দিয়ে দিব। সো আজকের যে ক্লাসটা হচ্ছে, আমি এটার আপডেট ইভেন এখন কথা বলতামও না, জাস্ট এই জন্য বলতেছি যে আমাদের গিভওয়ের যে কন্টেস্ট, এটা হচ্ছে এই আজকের ক্লাসে আমরা শেষ করে দিব। আজকের এই লাইভটা আপনারা সবাই শেয়ার করে দেন এবং এই পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পরে এখানে আপনি কি কি জানতে পারছেন, কি কি শিক্ষণীয়, অথবা মানে এটা তো মেনশন করবেনই, প্লাস আপনি হচ্ছে আমাদের এই বুট ক্যাম্পটা আসলে কতটা আপনার জন্য এফেক্টিভ মনে হচ্ছে। আপনি যদি অন্যান্য কোনো কোর্স করে থাকেন, সেটার সাথে কম্পারিজন করতে পারেন, এবং নতুন কি কি এখানে শিখতে পাচ্ছেন সেটাও আপনি বলতে পারেন। আমাদের টিচিং স্টাইলটাও বলতে পারেন, আপনার ইচ্ছা। আপনি আপনার মতো করে অনেস্ট রিভিউ দিবেন, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, অতিরিক্ত বলা দরকার নেই। সো আপনি আপনার মতো করে আমাদের গ্রুপে, বিজনেসম্যান কমিউনিটি গ্রুপে আপনি আপনার মতামতটা শেয়ার করবেন এবং এটা শেয়ার, মানে এই লাইভটা শেয়ার করে দিবেন। এটা ভিডিও হইলে হবে, টেক্সট ফরম্যাটে হইলে হবে। যদি আপনারা এটা করেন, সেক্ষেত্রে যেটা হবে, গ্রুপে অনেক পোস্ট আপনারা করতেছিলেন, আমরা চাচ্ছিলাম এই গিভওয়ে, যেহেতু আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, এটা বন্ধ করা যাবে না। সো এটা আজকে দিয়ে শেষ করে দিব, যাতে করে অনেক ইম্পর্টেন্ট পোস্টগুলো পরবর্তীতে আমরা দেখতে পারি। সো গিভওয়ের কন্টেস্ট আজকেই শেষ। আজকেই আমরা বাকি 45জনকে দিয়ে দিব। ইভেন আমরা হচ্ছে 50জনকে, সরি 500জনকে শর্টলিস্ট করব টোটাল, যারা পোস্ট করবেন। ওই 500জনের মধ্যে 50জনকে আমরা লাইভে স্পিন করে 50জনকে, 45জনকে উইন করবো। 5জন তো হয়েই আছে, এই টোটাল হচ্ছে 50জন। সো যে 5জনকে অলরেডি উইনার ঘোষণা হয়েছে, তাদের ওয়েবসাইট অলরেডি কমপ্লিট। ইভেন ওরা হয়তো ওয়েবসাইট দেখছে, ডোমেন পারচেস করে, ওয়েবসাইট ট্রান্সফার, এভরিথিং ডান। আমরা হচ্ছে লাইভে এগুলো আপনাদেরকে হয়তো আমি ভিডিও আপলোড করে দিব, যাতে করে আপনারা দেখতে পারেন যে আমরা যাদেরকে হ্যান্ড ওভার করছি তারা যে পাইছে, এই ব্যাপারটা হয়তো জানতে পারবেন। ওকে, আমি গিভওয়ে নিয়ে আর কথা বলতেছি না, খুব সিম্পল হিসাব যে আজকেই গিভওয়ে শেষ হয়ে যাচ্ছে এই ক্লাসেই। কারণ আমরা পরবর্তী ক্লাসগুলোতে চাই যে আপনারা, মানে যেহেতু টেকনিক্যাল পার্ট আসবে, টেকনিক্যাল পার্ট হয়তো আপনারা বুঝবেন না, তখন গ্রুপে যেন এই গিভওয়ের পোস্ট এত বেশি না থাকে। সো এটা আমরা আজকেই শেষ করে ফেলতেছি। ওকে, সো নেক্সট স্লাইডে চলে যাই। সো আমি আজকের ক্লাসে টোটাল 3টা টপিক নিয়ে আলোচনা করব, 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মোটামুটি যারা আমার আগের বুট ক্যাম্প দেখছে তারা হয়তো কিছুটা জানবে, আর লাস্ট যে 2টা চ্যাপ্টার বলবো, 2টা খুব ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসটা যদি একটু লম্বা হয়, তাহলে আমি লম্বা করবো, বাট এই 3টা চ্যাপ্টারে আমি শেষ করবো, কারণ অনেকগুলো কাজ করতে হবে। আর এই চ্যাপ্টার শুরু করার আগে আরেকটা পার্ট একটু জাস্ট আমি মেনশন করে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেল যেহেতু শুরু করতে হবে, 10টা ক্লাসের মধ্যে 10 দিনের মধ্যে একদিন অলরেডি চলে গেছে, আমাদের যদি 25 লাখ টাকা সেল করতে হবে, এটা অনেক চ্যালেঞ্জিং। সো এই কারণে আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজ যেটা আছে, এটা আমরা অলরেডি আজকে ক্রিয়েট করছি। এখন ওই পেজটা আপনাদের সামনে আমি শেয়ার করতেছি না এখন, এটার অনেকগুলো কারণ আছে। কারণ এর আগের বার যখন আমি এটা করছিলাম, একদম সামনে সব কিছু করছিলাম, বাট করার পরে দেখা গেছে এগুলো নিয়ে মানুষ অনেক প্রশ্ন তোলে, অনেক মেন্টর আসলে ওদের বিজনেসে ইম্প্যাক্ট পড়তেছে, আমরা ফ্রিতে অনেক কিছু শিখাই ফেলতেছি। সো যার কারণে ওরা এগুলো বলবে, এটাই স্বাভাবিক। বাট আমি চাচ্ছি যে ওই বিন্দুমাত্র সমালোচনার জন্য না আসে, আমার সাইড থেকে যতটুকু সম্ভব আমি এটা
মানে একদম ক্রিস্টাল ক্লিন রাখতে চাই। সো ওই জায়গা থেকে আমি যেটা করতেছি, এইবার আমাদের পেজ বা কী প্রোডাক্ট সেল করতেছি, আমাদের কোন ওয়েবসাইট থেকে সেল হচ্ছে, এগুলো কোনো কিছুই আমরা লাইভে দেখাবো না সেল হওয়ার আগ পর্যন্ত। যখন সেল কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের পেজ দেখাবো, ইভেন ক্রিয়েট ডেট সহ, যে আমাদের ওয়েবসাইট পেজ কবে ক্রিয়েট হয়েছিল, পোস্ট কবে করছি, পুরো প্রসেস আমি এক্সপ্লেন করবো। বাট সেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন, যাতে করে এটা নিয়ে কোনো অভিযোগ মানুষ দিতে না পারে যে আপনার লাইভে 30-40 হাজার মানুষ দেখে, সো আপনার স্টুডেন্টরাই তো এখানে অর্ডার করছে, এটা তো কোনো সেল হইলো না। সো আপনার যারা দেখতেছে ওরা বসে বসে অর্ডার করছে, এটা কি বিজনেস হলো? সো এই কথা যেন এই ক্লেম মানে এই কমপ্লেইন যেন না করতে পারে, তো এই অভিযোগ যেন না দিতে পারে, এই জন্য আমরা এই জিনিসপত্রগুলো আগে দেখাবো না। এর আগের বার প্রোডাক্টও আমি একটু পরে দেখাবো, সমস্যা নেই। প্রোডাক্ট আমি খুব সুন আপনাদেরকে দেখাবো যে কী প্রোডাক্ট আমি সেল করছি, একদম ডেলিভারি রিপোর্ট সহ আমরা যে প্রোডাক্ট স্টক করছি এভরিথিং একদম ক্লিন আপনারা দেখতে পারবেন। তবে এটা সেল কমপ্লিট হওয়ার পরে দেখাবো। সেল কমপ্লিট মিনস আমার প্ল্যান আছে যে 6-7 তারিখে আপনাদেরকে দেখাবো, মানে এই মাসে সামনের মাসে 6-7 তারিখে আপনারা এগুলো দেখতে পারবেন। সো আপাতত দেখাচ্ছি না বিকজ অফ ওই ইস্যুর কারণে। সেকেন্ড বুট ক্যাম্পে কিন্তু আমি লাইভ দেখাইছিলাম, সো এটা নিয়ে ওরিড হওয়ার কারণ নেই। এগুলোর বিহাইন্ড দ্য সিন ক্লিপ আছে। সো আপনার যদি মনে হয় যে না এগুলো আপলোড করা দরকার, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব পরবর্তীতে। পেজ যে ক্রিয়েট করতেছি বা অন্যান্য কাজ করতেছি এগুলোর ক্লিপ আমার রেকর্ড আছে, এগুলো হয়তো পরে দিয়ে দিব। সো ওকে, এই টপিকটা বললাম যে আমাদের পেজ রেডি করে পেজের কিছু পোস্ট করা লাগে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। বাট আমরা প্রিপেয়ার করতেছি, যেহেতু আমরা সেলে চলে যেতে হবে, 2-3 দিনের মধ্যে সেল শুরু করতে হবে আমাদের। সো যেহেতু শুরু করবো, এটার মানে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা করতেছি, কারণ একটা ব্র্যান্ড নিউ পেজ থেকে তো সেল হবে না, ওই পেজে কিছু লাইক লাগবে, কিছু কন্টেন্ট লাগবে, সো সেটা আমরা করতেছি আর কি। ওকে, সো আমরা মেইন টপিকে, ক্লাসের টপিকে চলে যাই। আজকে যে মানে আগের যে ক্লাস, সেটাতে আমরা যে টপিকটা আলোচনা করতে চাইছিলাম বাট সময়ের জন্য পাইনি, সেটা হচ্ছে ই কমার্সের যে পরিচিতি। আমাদের এই বুট ক্যাম্পটার টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স বিজনেস। ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল, দেখেন সেলসের স্কিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল। আপনি যাই করেন না কেন, আপনি যে পেশায় থাকেন, আপনার সেলস স্কিল থাকতে হবে। আপনি জব করেন, সেখানেও আপনার সেলস স্কিল থাকতে হবে। মানুষ প্রতিনিয়তই সেল করে, তার স্কিল সেল করে, তার আইডিয়া সেল করে, মানে এভরিথিং। মানে শুধু দোকানদাররা সেল করে ব্যাপারটা তা না, সবাই সেল করে। যে আমিও সেল করতেছি, এখন আমি কি সেল করতেছি? আমার নলেজ আপনাদের সামনে তুলে ধরতেছি, তুলে ধরে আপনাদের অ্যাটেনশন আমি বাই করতেছি, রাইট? আপনারা আমাকে চিনতেছেন, এত হাজার হাজার মানুষ আমাকে দেখতেছেন এই মুহূর্তে লাইভে, রাইট? সো এইটা আমাকে চিনতেছেন, জানতেছেন, অন্য কাউকে তো দেখতেছেন না, আমাকে দেখতেছেন। সো আমাকে দেখলে কী লাভ? লং টার্ম অনেক লাভ আছে। সো এই জন্য আমি আমাকে সেল করতেছি। সো মানুষ অলওয়েজ সেল করে, তো এই সেলকে ইগনোর করার কোনো সুযোগ নেই। আপনাকে মানে প্রত্যেকটা ব্যক্তির, আপনি বিজনেস করেন বা না করেন, সেল আপনার লাগবে, সেলের টেকনিক জানতে হবে। সো এই জন্য আমরা ওই সেলের একটা ডিজিটাল টেকনিক যেগুলো আছে, ডিজিটাল স্কিল, ডিজিটাল মার্কেটিং, সেটা আমরা দেখব এই সেশনে। প্লাস আমরা যেটা করব, ই কমার্স বিজনেসে সেটা ইমপ্লিমেন্ট করব। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলকে একটা ব্যবসাতে ইমপ্লিমেন্ট করব, একটা অনলাইন ব্যবসাতে, এবং সেটাকে একটা কমপ্লিট বিজনেসে পরিণত করে 25 লাখ টাকা সেল করব। সো যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের পার্টগুলো আমরা পরে আনতেছি, আমরা এখন ই কমার্সের সম্পর্কে একটু বেসিক ফান্ডামেন্টাল জানতে হবে। এখানে অনেক নিউবি আছে এই জন্য। সো ই কমার্সের পরিচিতি নিয়ে যদি আমি বলি, দেখেন ই কমার্স মানে কি? ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স। অনেকের একটা ভুল ধারণা আছে যে ই কমার্স মানে হচ্ছে আমি একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানায় ওখানে কিছু প্রোডাক্ট আপলোড করে আমি সেল করবো, তাহলে এটাকে ই কমার্স বলবে। মানে যে কোনো টাইপের দারাজের মতো একটা ওয়েবসাইট বানাবো, দেন আমি প্রোডাক্ট সেল করবো, এটা ই কমার্স। আবার হচ্ছে অনেকে আছে বলে যে আমি একটা ফেসবুক পেজ খুলে বা গ্রুপে আমি বিভিন্ন পোস্ট করে যে প্রোডাক্ট সেল করি, এটা হচ্ছে এফ কমার্স। তো এই এফ কমার্স এই শব্দটা আমরা বাঙালি আমরা নিজেরা বানাইছি। এফ কমার্স মানে আমরা ফেসবুক কমার্স বোঝাই আর কি। সো ব্যাপারটা হইতেছে সোশ্যাল কমার্স, এটা ইন্টারন্যাশনালি পরিচিত, বাট আমরা এফ কমার্সটা আমরা নিজেরা ইন্ট্রোডিউস করছি। সো ব্যাপারটা হইতেছে এখানে ই কমার্সের মিনিংটাই হচ্ছে ইলেকট্রনিক কমার্স। মানে আপনি অনলাইনকে ব্যবহার করে, অনলাইনের বিভিন্ন টুলস ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস, এগেন যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি যদি সেল করেন, তাহলে সেটাকেই ই কমার্সের আওতায় আসবে এবং সেটাই ই কমার্স বিজনেস হিসেবে গণ্য হবে। সো নট অনলি প্রোডাক্ট, এখানে সার্ভিসও ইনক্লুডেড, এবং প্রোডাক্টের মধ্যে আরও ভেরিয়েশন আছে। সো আশা করি বুঝতে পারছেন। সো ফর এক্সাম্পল আমি অনলাইনে মেন্টরিং করতেছি, কোর্স সেল করতেছি, ওটা ডিজিটাল প্রোডাক্ট, ওটা ই কমার্সের আওতায় আসে, রাইট? সো আশা করি বুঝতে পারছেন। সো চলেন আমরা নেক্সট যাই। যেটা বললাম যে আমরা ই কমার্সে আমরা দুই ধরনের জিনিস সেল করি ই কমার্স বিজনেসে, মানে অনলাইন বিজনেসে। একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। এই দুই ক্যাটাগরির মধ্যে আমরা সেল করি। সো এই প্রোডাক্ট কী হইতে পারে? প্রোডাক্ট হইতে পারে যেমন শাড়ি, চুড়ি, গয়নাগাটি, বা মানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম। সো এইগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন সার্ভিস কী হইতে পারে? সার্ভিস হইতে পারে ফর এক্সাম্পল আমি লোগো ডিজাইন করে দিই, হতে পারে আমি কারো মানে কি বলে অ্যাড ম্যানেজমেন্ট করে দিই, কারোর জন্য ভিডিও এডিটিং করে দিই। সো ওটা সার্ভিস, ওই সার্ভিসটা আমি অনলাইনে সেল করতেছি। সো ওটাও ই কমার্সের আওতায় আসে, সেটা যে প্ল্যাটফর্ম থেকেই হোক না কেন। প্ল্যাটফর্মের কথা পরে, বাট আমি
অনলাইনের টুলস ব্যবহার করে যদি এগুলো সেল করি তাহলে সেটা ই কমার্সের আওতায় আসে। ওকে, সো এখন আসি আমরা প্রোডাক্ট নিয়ে। আমরা এখানে ব্রেকডাউন করলাম কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। সো প্রোডাক্ট একটু ব্রেকডাউন করি। সো প্রোডাক্টের মধ্যে আপনার এগেইন দুইটা পার্ট আছে। যদি আমরা প্রোডাক্টের কথা বলি তাহলে এটাকে দুইটা পার্টে নেওয়া যায়। কী কী পার্ট নেওয়া যায়? একটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট আর এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এখন এখানে ফিজিক্যাল প্রোডাক্ট কোনটা? আমরা যারা ই কমার্স ব্যবসা বাংলাদেশ প্রেক্ষাপটে করি তারা মোটামুটি 95% বা তার চেয়ে বেশি, হয়তো 98% মানুষই আমরা এই ফিজিক্যাল প্রোডাক্টের সাথে পরিচিত। মানে ই কমার্স শব্দটা যদি মাথায় আসে তাহলে আমাদের মাথায় শুধু আসে যে ওই যে মধু, ঘি, তারপরে হচ্ছে আপনার ওই ইলেকট্রনিক গ্যাজেট, কাপড়। সো এগুলোই হয়তো আপনাদের মাথায় আসে আর কি অলওয়েজ। কিন্তু এর বাইরেও একটা বিশাল বিজনেস আছে, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এটা আমরা জানি না। আমি ইভেন 3টা এখন পর্যন্ত এই ফ্রি সেশন যেটা আমরা করতেছি, এরকম 3টা ফ্রি সেশন এখন পর্যন্ত করছি। একদম প্রথম যে সেশনটা করছিলাম ওটা আমরা পুরোটাই করছিলাম ডিজিটাল প্রোডাক্ট দিয়ে। মানে বাংলাদেশ মার্কেটে একটা ডিজিটাল সফটওয়্যার আমরা কীভাবে সেল করতে হয় সেটা দিয়ে আমরা একটা বিজনেস দাঁড়া করা এবং ওখান থেকে আমরা একটা হ্যান্ডসাম প্রফিট জেনারেট করে দেখাইছিলাম। সো এখানে এই ডিজিটাল মানে যে প্রোডাক্টটা, ফিজিক্যাল প্রোডাক্ট আমরা জানি, এটা নিয়ে কথা কম বলতেছি। এই ডিজিটাল প্রোডাক্টের মধ্যে যেমন ধরেন আমি একটু উদাহরণ দিই কিছু ডিজিটাল প্রোডাক্টের। যেমন ধরেন বাংলাদেশের 10MS আছে না, 10 মিনিট স্কুল, তারা কি করে? তারা বিভিন্ন কোর্স সেল করে। তো ওরা যে বিভিন্ন কোর্স সেল করে এটা হচ্ছে তার একটা ডিজিটাল প্রোডাক্ট। খালিদ ফারহান ভাইয়া আছে, উনি যিনি হচ্ছে আপনার যে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কোর্স সেল করে, ওইটা হচ্ছে ওনার কি ডিজিটাল প্রোডাক্ট কোর্স, এটা হচ্ছে ওনার ডিজিটাল প্রোডাক্ট, রাইট? সো তারপরে যদি আপনি বলেন যে বিভিন্ন বই আছে, ইবুক আছে অনেক, এই ইবুকগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তারপরে যদি আমি আরেকটু এক্সপ্লেন করি, যেমন ধরেন বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করি না, ইভেন এখন যে আমরা যে আমরা যে জুম ইউজ করতেছি, জুম ব্যবহার করে লাইভ করতেছি, এই জুম হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। জুম আমাকে একটা প্রবলেম সলভ করে দিচ্ছে এবং এটার জন্য আমি মান্থলি সাবস্ক্রিপশন দিচ্ছি। সো এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। আমরা যে ওয়েবসাইট ডেভেলপ করি, ওয়েবসাইটের জন্য বিভিন্ন টুলস, বিভিন্ন প্লাগইন, থিমস, এগুলা করতে হয়। সো ওইটাও হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। ইভেন আমি যে এখন ওই যে প্রেজেন্টেশন, মানে আমি যখন প্রেজেন্টেশনটা দিচ্ছি, এখানে যে টুলসটা ব্যবহার করতে নাম হচ্ছে ক্যানভা, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। সো এই ডিজিটাল প্রোডাক্টগুলো দিয়েও একটা হিউজ বিজনেস করা যায়। ইন্টারন্যাশনালি এটার হিউজ ডিমান্ড আছে। হয়তো বাংলাদেশে এরকমভাবে মানুষ অনেক ইউজ করে, বাট এত বেশি হয়তো জানে না। যেমন ধরেন আরেকটা কমন জিনিস বলি, যেমন হোস্টিং আছে না, হোস্টিং এটা ডিজিটাল প্রোডাক্ট। সো এই হলো মোটামুটি ডিজিটাল প্রোডাক্টের ব্যাপারে। এখন আমার ব্যাপারে হয়তো আমি শুরুর দিকে একটু বলছিলাম যে আমি মূলত হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করি। আমার ব্যক্তিগতভাবে আমার ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করাটা খুব বেশি ইন্টারেস্টিং। ইভেন আমার কারেন্টলি যত রেভিনিউ আছে আমি যে কয় ধরনের বিজনেস করি তার মধ্যে সবচেয়ে বেশি আমি রেভিনিউ জেনারেট করি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট থেকে। কারণ ওই মানে কি বলে, আমি যখন 2018-র দিকে যখন আমি বিজনেস স্টার্ট করি, তখন আমি মূলত হচ্ছে শুরু করছিলাম কি, আমার ক্লায়েন্টের জন্য যেহেতু আমি ড্রপ শিপিং করতেছিলাম, আমিও শুরু করছিলাম ড্রপ শিপিং। সো ড্রপ শিপিং করতে গিয়ে দেখি অনেক প্রবলেম। 2018-র দিকে ওই মার্কেটটা অনেক স্যাচুরেটেড হওয়া শুরু করে এবং চায়না থেকে একটা প্রোডাক্ট ডেলিভারি হইতে পারে 30 দিনের মতো সময় লাগে, বা মানে 25 দিন 15 দিন এরকম টাইম লাগে। বাট ওই সময় কি করতো, আমেরিকায় অনেক বড় বড় যারা সেলার তারা কি করতো, চায়না থেকে হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট আমেরিকার ওয়্যারহাউসে রেখে 2-3 দিনে ডেলিভারি দিয়ে দিচ্ছিল। সো যার কারণে ড্রপ শিপিং আস্তে আস্তে স্যাচুরেটেড হওয়া শুরু করে এবং এটা ডিফিকাল্ট হওয়া স্টার্ট করে এবং চায়না প্রোডাক্টের কোয়ালিটি অনেক খারাপ হওয়া শুরু করে। যার কারণে আমি বেসিক্যালি ওই সময় চিন্তা করি, ওকে একটা প্রবলেম আসছিল, ওই প্রবলেম থেকেই আমি মানে ডাইভার্সিফাই করি। তখন চিন্তা করলাম ওকে ফাইন, আমি একটা কাজ করে অন্য কিছু করা যায় কিনা। সো ওই জায়গা থেকেই বেসিক্যালি আমি পরবর্তীতে ওই কি বলে, আমি হচ্ছে শপিফাই নামে একটা টুলস আছে, আপনারা তো চিনেন, যেটা দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানায়। সো ওই শপিফাইয়ের বিভিন্ন অ্যাডঅনস আছে, বিভিন্ন প্লাগইন, বিভিন্ন থিমস, এগুলো আছে। সো ওই অ্যাপস মানে থিমস, এই জিনিসগুলো অ্যাফিলিয়েটের মাধ্যমে আমি ডিজিটাল বিজনেস শুরু করি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। দেখি হিউজ প্রফিট, মানে একটা প্রোডাক্ট সেল করলে অনেক টাকা কমিশন পাওয়া যায়। সো তারপর আস্তে আস্তে ওইটাকে স্কেল করতে থাকি এবং এখানে সুবিধা হচ্ছে ডেলিভারি রিলেটেড কোনো ইস্যু নাই। জাস্ট একজন পারচেস করতেছে আর ডেলিভারি মানে ইনস্ট্যান্ট অটোমেটিকলি ডেলিভার হয়ে যাচ্ছে, মেইলে ডেলিভার হয়ে যাচ্ছে, টাকা পে করতেছে, ডেলিভার হয়ে যাচ্ছে। সো যার কারণে পরবর্তীতে আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করি। কারেন্টলি এখন তো আমি আমার নিজে ডেভেলপার রেখে আমি নিজে প্রোডাক্ট ডেভেলপ করে দিচ্ছি। আমার বেশ কিছু প্রোডাক্ট আসবে, আপনারা হয়তো সামনে জানবেন। নেক্সট 2 মাসের মধ্যেই প্রোডাক্ট রিলিজ হবে মনে হয় একটা আমার। সো এগুলো আপনারা দেখতে পারবেন নাকি। সো যাক, বাই দ্য ওয়ে, যেটা বলতেছিলাম যে ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে যদি আমরা বলি, ফিজিক্যাল প্রোডাক্টে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। যেমন হচ্ছে আপনি যদি মনে করেন যে ফর এক্সাম্পল
আচ্ছা আমি একটা কাজ করি, নেক্সট স্লাইডে ছিল যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আমরা কীভাবে ব্যবসা করতে পারি। সো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান তাহলে যেটা কী করতে হবে, আপনাকে একটা ইম্পোর্টার থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে, হোলসেলে কিনতে হবে। সাপোজ ধরেন আপনি কী সেল করবেন, আমি যেমন ব্লেন্ডার সেল করে দেখাইছিলাম। সো আপনার একটা ব্লেন্ডার কিনতে হবে, ধরেন সে একটা ব্লেন্ডারের দাম হচ্ছে 800 টাকা করে, আপনি কিনছেন চকবাজার থেকে কিনে নিয়ে আসছেন 100 পিস। আইনা আপনি হচ্ছে ফর এক্সাম্পল একটা পেজ খুলবেন বা দারাজে প্রোডাক্ট তুলবেন, যে কোনো কিছু একটা করবেন, তারপরে কাস্টমার অর্ডার করবে এবং ওইটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভার করে দিবেন। সো এটা হচ্ছে প্রসেস। সো এখানে সেল জেনারেট করা, তারপরে প্যাকিং করা, ডেলিভার্ড করা, এটা মোটামুটি ভালোই পেইন আছে। হ্যাঁ, মানে সাপ্লায়ার থেকে কালেক্ট করা, এটা প্যাকিং করা, সেল করা, কনফার্ম করা, তারপর ডেলিভারি করা। সো এটা হচ্ছে মূলত মানে ফিজিক্যাল প্রোডাক্টের মানে সেলিং সাইকেল। এখন যেহেতু ডিজিটাল মানে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে প্রচুর মানুষ কাজ করে বাংলাদেশে, আমি যেটা বললাম যে কারেন্টলি প্রায় 4 লাখের মতো উদ্যোক্তা আছে, টোটাল 10 লাখের মতো উদ্যোক্তা আছে যারা পেজের অ্যাডমিন, বাট সিরিয়াসলি বিজনেস করে বা বিজনেস মোটামুটি অকেশনালি হোক বা মানে রান করে, এরকম বিজনেস আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4 লাখের মতো। সো ওই 4 লাখের মধ্যে সবাই তো আর এত খুব ভালো করতেছে না, ভালো করতেছে হয়তো 30-40 হাজার। সো এই 4 লাখ উদ্যোক্তার মধ্যে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে হয়তো 3,95,000, হয়তো মাত্র 5,000 মানুষ করে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। তার মানে ফিজিক্যাল প্রোডাক্টে কম্পিটিশন অনেক বেশি তুলনামূলক, মানে এটাতে কম্পিটিশন অনেক হাই ফিজিক্যাল প্রোডাক্টে। আর ডিজিটাল প্রোডাক্টে যেহেতু মানে ইনস্ট্যান্ট আপনার মানে আপনি যখন নিশে ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট না করে জাস্ট ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করবেন, ইনস্ট্যান্ট 3,95,000 মানুষকে আপনি ইগনোর করতে পারবেন, আপনার কম্পিটিশন একেবারে লো হয়ে যাবে। ওই যে বলছিলাম না যে আপনার মানে একটা চার্ট দেখাইছিলাম, চার্টে বলছিলাম যে আপনার প্রোডাক্ট যেন বেশি স্যাচুরেটেড না হয়। সো কম স্যাচুরেটেড বানানোর জন্য জাস্ট ডিজিটাল প্রোডাক্ট পিক করলে এটা অনেক কমে আসে। যদিও বাংলাদেশ মার্কেটে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে এখনও এত স্যাচুরেটেড হয় নাই, কারণ মার্কেট মাত্র গ্রোয়িং। সো এটা খুব একটা ইস্যু না আপনি যদি এটা নিয়ে কাজ করেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে একটু কম্পিটিশন বেশি, তারপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করা তেমন কঠিন কাজ না। আপনি চকবাজারে গেলেই প্রোডাক্ট অনেক পেয়ে যাবেন, প্রচুর ইম্পোর্টার আছে, ওখান থেকে আপনি প্রোডাক্ট সোর্স করে আপনি হচ্ছে কি বলে ওই প্রোডাক্টটা বাসায় আনবেন, আনার পরে ফেসবুকে অ্যাড দিবেন বা হোয়াটএভার যে কোনো গ্রুপে পোস্ট করবেন, মানুষ অর্ডার করবে, কল দিয়ে কনফার্ম করবেন, কনফার্ম করে প্যাকিং করে কোনো একটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দেবেন। সো এটা হচ্ছে মূলত ফিজিক্যাল প্রোডাক্টের প্রসেস। এখন ফিজিক্যাল প্রোডাক্টের যদি বলি যে এখানে একটু ইনভেস্টমেন্ট বেশি প্রয়োজন হয়, যেমন ধরেন আপনার প্রোডাক্ট স্টকে এনে রাখতে হয়, মানে আপনার আজকে অর্ডার হয়েছে, কালকে তো প্রোডাক্ট মানে চকবাজার থেকে এনে আপনি ডেলিভারি দিতে পারবেন না, তাই না? সো হয়তো 100 পিস 200 পিস আপনার স্টকে এনে রাখতে হবে, এবং স্টকে রাখার পরে আনফর্চুনেটলি এমন হইতে পারে যে মানে ফিজিক্যাল প্রোডাক্টের সমস্যাগুলো বলতেছি, যে এমন হইতে পারে যে ওই প্রোডাক্ট হয়তো চলবে না। যেমন শীতের আইটেম, এখন ধরেন অনেক শীতের আইটেম আপনি স্টক করছেন, মনে করছেন হিউজ সেল করতে পারবেন, আনফর্চুনেটলি আপনি সেল করতে পারেন নাই, তখন কিন্তু এই প্রোডাক্ট আটকে যাবে এবং ওইটা আপনি সেল করতে পারবেন না। আপনার প্রোডাক্ট টাকায় মানে আপনার ইনভেস্টমেন্ট, আপনার তো 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট, ওই 1 লাখ টাকা আপনার এই টাকাটা প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে, তখন আপনি নিউ প্রোডাক্ট আনতে পারবেন না বা বিজনেস থেকে ছিটকে পড়বেন। সো এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের প্রসেস। এখন আসেন আমরা যদি যাই ডিজিটাল প্রোডাক্টের ব্যাপারে। সো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করা খুব কমপ্লেক্স কাজ না। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান, প্রোডাক্ট সোর্সিং করতে হবে প্রথমত। ধরেন আপনি হয়তো নিজে বা ফর এক্সাম্পল আপনি সফটওয়্যার নিয়ে কাজ করবেন, যদি আপনি মানে কোর্স নিয়ে কাজ করেন তাহলে আপনি একটা কোর্স রেকর্ড করবেন আপনার কোনো স্কিল থাকলে, এবং রেকর্ড করে ওটা মানে ডেলিভার করবেন। মার্কেটে অনেকেই করতেছে, এটা হইতে পারে, বাট কোর্স নিয়ে সবাই কোর্স বানাইতে পারে না, এটা অনেক কমপ্লেক্স কাজ। আপনার ওই স্কিল থাকতে হবে, আপনার প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে, মানুষের সামনে মানুষকে বোঝানোর স্কিল থাকতে হবে। সো এটা হইলে আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। বাট ম্যাক্সিমাম ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করে তারা বেসিক্যালি সফটওয়্যার নিয়ে ব্যবসা করে, বিভিন্ন সেস প্রোডাক্ট বা এগুলো নিয়ে কাজ করে আর কি। সো আপনি যদি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, তারপরে আপনি এটা মার্কেট করার চেষ্টা করবেন। সো এখানে ব্যাপারটা হচ্ছে ডেলিভারি রিলেটেড ইস্যু নাই। কাস্টমার যারা আছে তারা ইনস্ট্যান্ট জাস্ট ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে আপনার ওয়েবসাইটে যাবে, চেক আউট করবে, পেমেন্ট করবে, অটোমেটিকলি তার ইমেলে হয়তো ওটার লাইসেন্স কি চলে যাবে, অথবা লাইসেন্স কি যদি অটোমেটিকলি না যায় আপনি নিজে লাইসেন্স কি মেক করে দিয়ে দিতে পারবেন। এটা কোনো মানে হ্যাসেল ট্যাসেল নাই, রিফান্ড টিফান্ড এগুলো ঝামেলা এখানে নাই, কাজ করে না। কিন্তু ইনভেস্টমেন্টের সাইড থেকে যদি কম্পেয়ার করেন, ইনভেস্টমেন্টও এককালীন অত বেশি লাগে না যদি আপনি বিজনেস মডেলটাকে একটু শিফট করে নেন। ফর এক্সাম্পল আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, ধরেন কারো একটা ডিজিটাল প্রোডাক্ট আছে, লেটস সে আমার একটা মানে পয়েন্ট অফ সেল সফটওয়্যার আছে, সুপার শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে না, ধরেন আমার কাছে একটা সফটওয়্যার আছে। এখন আপনি বললেন ফামিদ ভাই আপনার এই সফটওয়্যারটা আমি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, মানে আপনার যে সফটওয়্যারটা প্রাইস, ধরেন আমার সফটওয়্যার প্রাইস 10,000 টাকা, সে বললো যে আমি এই সফটওয়্যারটা সেল করবো
আমি সেল করার পর আমাকে 5,000 টাকা করে কমিশন দিবেন, মানে 5,000 টাকা আমার, 5,000 টাকা তার। সো এটা তো সমস্যা নেই, আমার তো ডিজিটাল প্রোডাক্ট, একবার বানাইছি আর বারবার বানানো লাগে না, জাস্ট একটা লাইসেন্স কি দিয়ে দিলে আমার সমস্যা নেই। সো অনেক ভালো প্রাইসে অ্যাফিলিয়েট পাওয়া যায়। সো এখানে ইনভেস্টমেন্ট তেমন একটা ম্যাটার করে না যদি অ্যাফিলিয়েট দিয়ে স্টার্ট করেন। আবার হয় যে আপনি খুব অল্প টাকা দিয়ে আপনি একদম ফুল সফটওয়্যার কিনে নিতে পারেন, কিনে নিয়ে সেল করতে পারেন। আবার এমনও হইতে পারে আপনি ইউনিক বানানোর জন্য আপনি নিজে একটা সফটওয়্যার বানাইতে পারেন, সেটাও করা যায়। সো এটা হচ্ছে মানে ডিজিটাল প্রোডাক্টের বেনিফিট আমি বললাম। এখন ডিজিটাল প্রোডাক্টের একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ডোমেইন নলেজ যদি আপনার এনাফ না থাকে তাহলে আপনি রাইট প্রোডাক্ট পাবেন না। মানে কী ধরনের প্রোডাক্ট মার্কেটে লাগতে পারে ডিমান্ডই আপনি বের করতে পারবেন না। আপনাকে আগে একজন ডিজিটাল প্রোডাক্টের ভালো ইউজার হইতে হবে, তারপর আপনি মনে করেন যে কি বলে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমি টেকি পারসন, আমার প্রচুর ডিজিটাল টুলস ইউজ করা হয়, তো ওই জায়গা থেকে আমি বুঝি যে আচ্ছা এই টুলসটা ওকে, তাহলে আমি এটা সিমিলার কাইন্ড অফ একটা টুলস বানাইতে পারি। যেমন আমি এখন কারেন্টলি যেটা বানাচ্ছি এটা হচ্ছে শপিফাইয়ের অল্টারনেট একটা সলিউশন বানাচ্ছি আমি, রাইট? সো মানে আপনি যখন এগুলো নিয়ে চিন্তা করবেন তখন বুঝতে পারবেন যে না, মার্কেটে এই গ্যাপটা আছে, এই জিনিসটা আমেরিকায় চলতেছে, এটা মানে আমাদের দেশে চলবে। সো ওই সময় আসবে, আপনাকে খুব মানে টেকি পারসন হইতে হবে, তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। আর যখন নিজে সফটওয়্যার বানাবেন তখন এখানে রিস্কি আছে, কারণ এমনও সফটওয়্যার আছে যেটা বানাইতে 1 কোটি টাকা খরচ হয়, মানে এমনও সফটওয়্যার আছে। সো ইভেন অনেক সময় এটা ফেলও হয়, ফেল হইলে দেখা যায় যে হিউজ লস। সো সুবিধা যেমন আছে অসুবিধা তেমন আছে, এখানে অসুবিধা আছে। আর সবচেয়ে বড় যে ডিফিকাল্টি সেটা হচ্ছে সোর্সিং। আপনার ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন চকবাজারে গেলে প্রোডাক্টের অভাব নাই, মিরপুরে যদি যান প্রোডাক্টের অভাব নেই, ঘর থেকে বেরোলে হাজার হাজার প্রোডাক্ট, কোনটা নিয়ে কাজ করবেন, খালি লটস অফ অপশন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ডিজিটাল প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন না, কে বেচে, কে অ্যাফিলিয়েট দেয়, এগুলো খুঁজেই পাবেন না। মানে ডিজিটাল প্রোডাক্ট যেমন সেল করা, মানে আপনি যদি নিয়ে নিতে পারেন তাহলে সেল করা খুব একটা কমপ্লেক্স কাজ না। কেন কমপ্লেক্স না? কারণ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট যে কিনে ও নিজেই সার্চ করে বের করে ফেলে। ফর এক্সাম্পল ধরেন আমার একটা পজ সফটওয়্যার দরকার, আমি গুগল করব যে বাংলাদেশি বেস্ট পজ সফটওয়্যার এই সেই হাবিজাবি, এগুলো গুগল করে আমি নিজেই বের করে ফেলবো, বের করে ওয়েবসাইটে পাবো, হয়তো দু একটা কথা বলবো, কিনে ফেলবো। আর ডিজিটাল প্রোডাক্ট যারা কিনে ওরা অনেক স্মার্ট পিপল, মানে যারা ইউজার ডিজিটাল প্রোডাক্টের। সো যেহেতু স্মার্ট পিপল ওরা বেশি পেইন দেয় না, বাট ফিজিক্যালের ক্ষেত্রে মানে ম্যাঙ্গো পিপল সবাই কিনে, সো ওখানে পেইন আছে। সো এটা হচ্ছে মানে কি বলে দুইটার কম্প্যারিজন। এখন আমি একদম সামারাইজ করে দিই, কনফিউজ না করে একেবারে সামারাইজ করে দিই। ফিজিক্যাল প্রোডাক্ট সোর্সিং করা ইজি, সেল করা বা প্রসেস করা কঠিন। ফিজিক্যাল আমি কি বললাম, ফিজিক্যাল প্রোডাক্ট মানে সোর্সিং করা ইজি, এটা প্রসেস করা এবং সেল করা, ডেলিভারি করা, এই হাবিজাবি এগুলো অনেক কমপ্লেক্স। ডিজিটাল প্রোডাক্ট সোর্সিং করা হিউজ কমপ্লেক্স, বাট এটা প্রসেসিং করা ইজি, খুবই ইজি, সুপার ইজি। সো দুইটারই প্রোস অ্যান্ড কনস আছে। সো যারা বিগিনার তাদেরকে আমি সাজেস্ট করবো ডেফিনেটলি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে, কারণ ডিজিটাল প্রোডাক্ট আপনি বুঝবেন না। যদি আপনি টেকি পার্সন হন সেই ক্ষেত্রে হয়তো আপনি ডিজিটাল প্রোডাক্ট পিক করতে পারেন, পিক করলে অনেক ভালো করবেন। এই তো, কারণ এখানে কম্পিটিশন কম, খুব ইজি, মানে ইজিয়েস্ট মেথড, ওখানে কম্পিটিশন কম, ভালো করার চান্সই বেশি। ওকে, তো চলুন সামনে যাই। আমি জানি না এটা কি বুঝতে পারছেন কিনা, আশা করি বুঝতে পারছেন। আমি এক্সপ্লেন করছি, ভিডিওটা আবার দেখেন যদি না পারেন। ওকে, এখন আসেন সার্ভিস। তো সার্ভিসের ক্ষেত্রে যদি আমি বলি, যেমন ধরেন আমি বিভিন্ন টাইপের সার্ভিস সেল করতে পারি। সাপোজ ধরেন আমি মানে যাদের ইনভেস্টমেন্ট কম, অনেকে বলে যে ভাই আমার তো ইনভেস্টমেন্ট নাই, আমি কীভাবে কাজ করব, অনলাইনে বিজনেস আমি কীভাবে স্টার্ট করবো, অনলাইন কেরিয়ার কীভাবে স্টার্ট করব, তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এই সার্ভিস। আমি আমার কেরিয়ার যদি বলি, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু 1 টাকা নিয়েও ব্যবসা শুরু করিনি। 2014 সাল থেকে আমি একদম একটা মফস্বল গ্রামে থাকতাম, যেখানে ইলেকট্রিসিটি পৌঁছাইছি কিছুদিন আগে, মানে মেবি 2-3 বছর আগে। সো ওই জায়গায় থেকে আসলে আমার জন্য খুবই কমপ্লেক্স হয়ে গেছিলো যে আমি কীভাবে কাজ করব, এবং আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ এগুলো করে না, আমি ওই সময় একা করতেছিলাম। এখন তো ধরেন আপনার হাতে অপশনের অভাব নাই, সোশ্যাল মিডিয়া এত অ্যাভেলেবেল, আপনি জানেন যে আপনার আশেপাশে কে কাজ করে, আপনার পরিচিত কেউ কাজ না করলেও আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন 100 জনের সাথে আপনার পরিচয় আছে যারা অনলাইনে ব্যবসা করে, তাদের থেকে সলিউশন নিতে পারেন। বাট আমি যখন করছিলাম তখন এটা এরকম অ্যাভেলেবিলিটি ছিল না, খুব আগের কথা বলতেছি না, 2014 কথা বলতেছি। সো ওই সময় এত বেশি মানে এগুলার মাত্র ট্রেন্ড উঠতেছে, এত বেশি নাই। সো আমি ফ্যামিলি থেকে মানে একটা সিঙ্গেল পয়সাও আমি পাই নাই, সাপোর্ট পাই নাই, মানে ওইটা পাওয়ার কথাও না। সো আমি কীভাবে স্টার্ট করছি, আমার কেরিয়ার কীভাবে স্টার্ট হলো, খুব সিম্পল হিসাব। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ব্যবসা যদি আপনি করতে যান তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, এর কোনো অল্টারনেট নেই। যদি কেউ কোনো গুরু বলে যে টাকা ছাড়া ব্যবসা করা যাবে, তাহলে আপনি বুঝবেন সোজা ফ্রড। সে তার নিজের মানে কি বলে তার নিজের বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে। বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখবেন বলে যে অনলাইন ব্যবসা করতে কোনো টাকাই লাগে না, কোনো পয়সাই লাগে না, এগুলো স্রেফ ফ্রড। অনলাইন ব্যবসা করতে টাকা লাগে না, ব্যবসায় নামেন তারপর দেখেন টাকা লাগে কিনা। বিজনেস করতে গেলে টাকা ডেফিনেটলি লাগবে, 100% লাগবে, এর কোনো অল্টারনেট নাই। ব্যবসা আপনার ইমোশন বুঝে না, ব্যবসা আপনার
মানে ওই কি বলে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি কি সমস্যা আছেন এটা ব্যবসা বুঝে না। ব্যবসার দরকার টাকা, ব্যবসার দরকার মেধা মানে আপনার টেকনিক্যাল স্কিল, ব্যবসার দরকার হচ্ছে সময়। এই তিনটা জিনিস লাগবেই। বিজনেস এই তিনটা ছাড়া কিচ্ছু বুঝে না। আপনি কোন অবস্থায় আছেন এগুলো বিজনেস ম্যাটারই করে না। সো এইখানে যদি আপনি মনে করেন যে না আমার টাকা নাই তাহলে আমি শুরু করবো কেন, এখন আমাকে দিয়ে উদাহরণ দিই। আমি করছি কি, আমার টাকা ছিল না। সো আমি চিন্তা করলাম কি করা যায়। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, শেখার পরে আমি হচ্ছে যাদের ব্যবসা আছে ওদেরকে আমি হেল্প করব আমার স্কিলটা দিয়ে। কারণ ওর তো সব আছে, হয়তো তার মার্কেটিংয়ের স্কিলটা নাই, ওর ব্যবসা রেডি আছে বাট মার্কেটিংয়ের স্কিল নাই। আমার মার্কেটিংয়ের স্কিল আছে বাট ব্যবসা রেডি করার টাকা নাই। সো আমি তাহলে তাকে হেল্প করি, হেল্প করে আমি এটা আগাই। সো এটা আমার ভিশন ছিল। সো আমি ওটা শিখতেছিলাম, শেখার পরে বিভিন্ন ক্লায়েন্ট পাইছি, ক্লায়েন্টের আস্তে আস্তে কাজ করতেছি, আমি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছি, প্লাস আমার অভিজ্ঞতা বাড়তেছে। ব্যবসা করতে গেলে অভিজ্ঞতাও লাগে, আদারওয়াইজ আপনি অনেক ফেল করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে, মোটিভেশন শেষ হয়ে যাবে। সো আমার একে তো এক্সপিরিয়েন্স বাড়তেছে, সেকেন্ড আমি ফাইন্যান্সিয়ালি আমি স্টেবল হচ্ছি। সো আমার টাকা হচ্ছে প্লাস আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা আমি 2 বছর কন্টিনিউ করছি, প্রথম টানা 2 বছর কন্টিনিউ করার পরে আমার যখন একটু এক্সপিরিয়েন্স বাড়ছে তখন এগেইন আরও 2 বছরের জন্য আমি একদম কন্ট্রাকচুয়াল একটা জব পেয়ে যাই ইউএসএতে, মানে একদম কন্ট্রাকচুয়াল। সো 2 বছর টানা একজন ক্লায়েন্টের ওর ফুল ই কমার্স বিজনেস আমি করছি। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, আপনার লং টার্ম ভিশন যদি হয় ব্যবসা করা, তাহলে আপনি ওই ধরনের কাজ করবেন যেটা আপনার ব্যবসাতে হেল্প করবে। যেমন আমি ধরেন হাতের সামনে যায় আসে ওটা যদি কাজ করে যদি আমি টাকা আর্ন করার চেষ্টা করি, এটা হবে না। আমার ইন্টারেস্টের সাথে রিলেভেন্ট এমন কিছু করতে হবে, তাইলে এটা ম্যাচ করবে, মানে আমার ফিউচারে কাজে আসবে। সো আমার ভিশন ছিল বিজনেস করব, বাট বিজনেস করার আগে ওই আমার সমস্যা ছিল দুইটা, এক হচ্ছে টাকা আর হচ্ছে অভিজ্ঞতা। সো মানে স্কিল, এই দুইটা আমি চিন্তা করতেছিলাম ওকে তাহলে আমি একটা কাজ করি, আমি যাদের ব্যবসা আছে তাদেরকে হেল্প করি। সো আমি 2 বছর প্রথম দিকে করছি, তারপর আরও 2 বছর করছি কন্ট্রাকচুয়াল। সো ওই 2 বছর টানা করার পরে 2018 পর্যন্ত করছি, করার পরে কিন্তু আমার হিউজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, প্লাস টাকাও অনেক হয়ে গেছে। বাংলাদেশ প্রেক্ষাপটে ব্যবসা করতে যে টাকা লাগে সেই পরিমাণ টাকা হয়তো মান্থলি আমি পাচ্ছিলাম। ইউএসএতে প্রচুর টাকা পাওয়া যায়, আপনার একজন যারা অনেকেই আছে কাজ করে তারা জানে, একজন ক্লায়েন্টের অ্যাড ম্যানেজমেন্ট করে দিলে $2-3 হাজার ইজিলি পাওয়া যায়। সো মান্থলি। সো এটা যখন আমি পাচ্ছিলাম তখন কিন্তু আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি হয়ে গেছে, এটা আমি নিজে আর্ন করছি, ফ্যামিলি থেকে নেই ওটা হয়ে গেছে, প্লাস আমার হিউজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি প্রচুর স্কেল করার সুযোগ পাইছি। সো ওই যে পাইছি, এখন আমার টাকাও আছে, এক্সপিরিয়েন্স আছে, এখন তাহলে আমি ব্যবসা শুরু করি। দেন আমি বিজনেস স্টার্ট করছি এবং স্টিল বিজনেস করতেছি, এখন অনেকগুলো বিজনেস এট এ টাইম করতেছি। আবার নতুন উদ্যোক্তারা আরেকটা ভুল করে, সেটা হচ্ছে আপনার প্রচুর টাইপের বিজনেস একসাথে শুরু করে। না, ফোকাস থাকতে হবে এক জায়গায়, একটা বিজনেসকে আগে দাঁড়া করাইতে হবে। আপনার ভিশন থাকবে একটা বিজনেস শুরু করব, ওটাকে সাকসেস পর্যায়ে নিব, তারপর এটা শুরু করব। বাট যদি মাঝে মধ্যে মনে হয় মাঝপথে গিয়ে যে না এই বিজনেসটা মনে হয় আমি যা চিন্তা করছি তা ভুল, যখন আপনি বুঝতে পারবেন এই বিজনেসটা যাবে না, এটাকে আর অপটিমাইজ করেন না, ইনস্ট্যান্ট বাদ দিয়ে দেন। ইমোশন দিয়ে বিজনেস হয় না, যখন বুঝে দেবেন কাজ হবে না, ইনস্ট্যান্ট বাদ দিয়ে আবার শুরু করেন। সো আপনাকে আপনার নিজের মোটিভেট করতে হবে। আমি যখন ফেল হই, আমাকে ফেল স্টোরি নাই। 2016 সালে ওই যে বললাম না কত কষ্ট করে ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করছি, টাকা আর্ন করে আমি একটা ব্যবসা শুরু করছি। ওই যে অভিজ্ঞতার অভাবে বিজনেস ফেল হয়েছে। কুইক মেডিন আমি একটা ওষুধের বিজনেস শুরু করছিলাম ময়মনসিংহে, আমাদের শহরে। প্রায় 7 লাখ টাকা আমার খরচ হয়েছে পুরা প্রসেসে, পোস্টার ছাপায়া এই সেই হাবিজাবি বহুত কিছু করছি, অফিস নিয়ে বিশাল সফটওয়্যার বানাইয়া, মানে কি বলে পুরা জিনিস করছি, করার পরে বিজনেস ফেল, ওটা হয় নাই। কারণ ওই সময় ড্রাগ লাইসেন্স রিলেটেড আর হাবিজাবি অনেক ঝামেলা ছিল, সো করতে পারি নাই। সো ব্যাপারটা হইতেছে যে ওই এখানে যখন আপনি বুঝতে পারবেন যেটা হবে না, ওটা ইনস্ট্যান্ট বাদ দিতে হবে, বাদ দিয়ে আপনাকে আবার স্টার্ট করতে হবে। আরেকজন আপনাকে মোটিভেট করবে না। ওই সময় তো অনেকেই বলছে এই টাকাগুলো নষ্ট করছে, এতদিন কষ্ট করে টাকাগুলো আর্ন করছে, নষ্ট করছে। বিজনেসে ফেলিয়ার হবে, এটাই স্বাভাবিক, বাট ফেলিয়ার হইলেও ওখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরে ট্রাই করতে হবে। সো চলেন এখন সার্ভিসে যাই। যে পয়েন্টটা ছিল, আমি অনেক কথা বলে ফেলছি মনে হয়। বিষয়টা হইতেছে যে আপনাদের যাদের টাকা নাই, বলতেছেন ইনভেস্টমেন্ট শর্ট, আমি করতে চাই, তারা কি করবেন? তারা সার্ভিস নিয়ে কাজ করবেন। আপনি যদি মনে করেন আপনার ইনভেস্টমেন্ট নাই, জাস্ট একটা স্কিল গেইন করেন এই মুহূর্তে, যেটার খুব ভালো ডিমান্ড আছে, এবং ওই স্কিলটা গেইন করার পর একদম নাম্বার 1 হবেন। মানে মানে কলে বলে পারি এটা বলতে কোনো শব্দ নেই, আপনাকে ওটাতে নাম্বার 1 হইতে হবে, টপ 1% পিপল হইতে হবে ওই স্কিলের উপর। যখন আপনি এটা হইতে পারবেন তখন আপনার জন্য জবের অভাব হবে না, আপনি ফ্রিল্যান্সিংয়ের অভাব হবে না, সবটাই করতে পারবেন। বাট স্কিল আপনার ওই মানের গেইন করতে হবে, আর স্কিল গেইন করা খুব কঠিন কাজ না, এখন হিউজ রিসোর্স আছে অনলাইনে। সো আমরা এটাতে আপনার ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স বিজনেস রিলেটেড আপনি যদি এই বুট ক্যাম্পটা পুরোটা কন্টিনিউ করেন, তারপর আমি বলবো যে স্কিলগুলো এখান থেকে শিখবেন, ইনস্ট্যান্ট এটা আপনি সেল করতে পারবেন মার্কেটে, যদি প্রপারলি আপনি শিখতে পারেন, অথবা নিজের বিজনেসে অ্যাপ্লাই করে ভালো করতে পারবেন। এটা আমি একদম ট্রুলি বলতে পারি। সো
পুরোটা ফলো করেন তাহলে আশা করি বুঝতে পারবেন। সো যে পার্টটাতে গেলাম, যে সার্ভিসের পার্টটা হচ্ছে আপনাকে কোনো একটা স্কিল গেইন করতে হবে এবং ওই স্কিলটাকে আপনার সেল করতে হবে। সেটা হইতে পারে মার্কেট প্লেসের থ্রুতে, ফাইবারের থ্রুতে, সেটা হইতে পারে আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে বিভিন্ন গ্রুপে গিয়ে দেখতেছেন আরেকজন বলতেছে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে, আপনি তাকে ওয়েবসাইট বানায় দেন না, সমস্যা কি? তারপর যখন লিঙ্কডিনে কেউ বলতেছে সেখান থেকে ওয়েবসাইট বানায় দেন, ফাইবার আপওয়ার্ক থেকে বানায় দেন, নিজে একটা এজেন্সি বানান, এজেন্সি বানায় আপনি তাকে ওয়েবসাইট বানায় দেন, অথবা কোনো একটা জায়গায় জব করেন, নো প্রবলেম। সো আপনি সার্ভিসে অনেক অপশন আছে কাজ করার জন্য। যাদের স্টুডেন্ট, যাদের ইনভেস্টমেন্ট শর্ট, তারা ডেফিনেটলি সার্ভিসে যাবেন। আশা করি সার্ভিসের পার্টটা বুঝতে পারছেন। চলো আমরা সামনে যাই। সার্ভিস নিয়ে বেশি আলোচনা করবো না, বিকজ অফ আমরা এখানে দেখাবো এই বুট ক্যাম্পে ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট এই দুইটা দিয়ে আমরা কাজ করে দেখাবো। আর যদি সময় পাই তাহলে সার্ভিসটাও দেখাবো, কেমনে একটা এজেন্সি বিল্ড করা যায়। এই যে এখানে এটা কভার করে ফেলছি, স্কিল ডেভেলপ করে কীভাবে একটা এজেন্সি করা যায় সেই ব্যাপারটা আমরা হয়তো যদি সময় থাকে তাহলে 8-9 নাম্বার ক্লাসের দিকে দেখাবো। ওকে, সো আমরা 3টা টপিক ক্লিয়ার করলাম ই কমার্স বিজনেসের। একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে ডিজিটাল সার্ভিস। সো আশা করি এই পয়েন্টগুলো বুঝতে পারছেন। সো এখন আসেন আমরা একটা আমাদের চ্যাপ্টার শেষ করলাম, এখন সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করতেছি, নিশ সিলেকশনের পার্টটা। ওকে, নিশ সিলেকশনটা কেন জরুরি, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ম্যাক্সিমাম উদ্যোক্তা এই জায়গায় ফেল করে, মানে এই জায়গাটার জন্য খুব বড় ধরনের ঝামেলায় পড়ে যায়। সো নিশটা কি আগে যদি আমি একটু বলি, নিশ মানে হচ্ছে একটা স্পেসিফিক কোনো কিছু। মানে ধরেন আপনি অনলাইনে ব্যবসা করবেন, অনলাইনে বিজনেস করার পরে আপনার কাছে মনে হলো যে আপনি কী নিয়ে বিজনেস করবেন, আপনার অ্যান্সার নেই, আপনি হচ্ছে সব নিয়ে কাজ করবেন। দারাজ যেভাবে দুনিয়ার সব প্রোডাক্ট নিয়ে কাজ করে, ধরেন আপনি কাপড় সেল করবেন, আপনি ক্লদিং আইটেম সেল করবেন, আপনি পেঁয়াজ রসুন সেল করবেন, আপনি মধু সেল করবেন, সব এভরিথিং, আপনি কম্পিউটার সেল করবেন, আপনি র্যাম সেল করবেন, আপনি ক্যামেরা সেল করবেন। সো যদি এমন হয় তাহলে এটা হচ্ছে আপনার বড় প্ল্যাটফর্ম, মানে ই কমার্স বড় মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম বলা যায়। সো ওই টাইপের কিছু আপনি সব সেল করতেছেন, অ্যামাজনের মতো, দারাজের মতো। সো যদি এমন হয় তাহলে এটা নিশ হইল না। সো আপনি যদি এই টাইপের বিজনেস করতে চান তাইলে আপনাকে এটা কোনোভাবেই স্বাভাবিক যে বিজনেস প্রসেস আছে, ট্রেডিশনাল বিজনেস প্রসেসে এটা করা সম্ভব না। আপনারা এই ভুলটা করেন অলওয়েজ, আপনারা শুরু করার চেষ্টা করেন একটা দারাজ বানাবেন, একটা আলিবাবা বানাবেন, এরকম প্ল্যান করেন। সো এই প্ল্যানটা টোটালি ভুল। এটা মানুষ বোঝার চেষ্টা করে না যে দেখেন বিজনেসের দুইটা মেথড আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল প্রসেস, একটা হচ্ছে আপনার স্টার্ট আপ মডেল। স্টার্ট আপ মডেলে মানে ওই কোম্পানিগুলো ভ্যালুয়েশনে ট্রাই করে। দারাজ কিন্তু স্টিল প্রফিট করে না, ওরা লস করে। বড় বড় কোম্পানি এরা লস করে কি করে, এরা মার্কেট ধরে, মার্কেট মানে অ্যাকুইজিশন করে, মানে মার্কেটের অডিয়েন্সকে এডুকেট করে, তাদের অডিয়েন্স গ্রুপ বাড়ায়, তারপরে তারা ভ্যালুয়েশন করে, তারপরে তারা হচ্ছে আপনার কি বলে শেয়ার মার্কেটে ওই কোম্পানি দেয়, মানে স্টক লিস্টে অ্যাড করে। সো ওখানে অ্যাড করে তাদের কোম্পানি ভ্যালুয়েশন ইনক্রিজ হয়, পরে হয়তো একটা বড় এক্সিট নেয়। সো এইভাবে বেসিক্যালি তাদের বিজনেস মডেলটা থাকে, মানে ধরেন অনেক বড়, মানে ধরেন 10 বছর পরে ওটা থেকে প্রফিট হবে ওইরকম চিন্তা থাকে। প্রথম দিকে তারা গ্রোথের দিকে ফোকাস করে। উবার স্টিল লস করতেছে, ফুডপান্ডা স্টিল লস করতেছে। তো ওরা প্রফিটে চিন্তা করে না, ওরা চিন্তা করে আমাদের ইউজার কত বাড়তেছে, আমাদের গ্রোথ কত হইতেছে। সো ওই বিজনেস মডেল হচ্ছে ওইটা। সো আপনি যদি ওই রকম ট্রাই করেন, পারবেন না, কখনোই পারবেন না। আপনি যদি দারাজের মতো একটা প্ল্যাটফর্ম বানাতে চান, 100, 200, 500 কোটি টাকা দিয়েও সম্ভব না, পসিবলই না। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরে। সো আপনার ইনফ্রাস্ট্রাকচার কোনোভাবেই ওরকম হবে না। সো আপনি অ্যাজ এ উদ্যোক্তা আপনার ইনভেস্টমেন্ট যদি 1 কোটি টাকার নিচে হয় বা 1 কোটি টাকাও হয়, তাও আমি বলবো আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, আপনাকে স্পেসিফিক সেক্টরে আগাতে হবে। আপনি এটা না করলে টোটালি বিজনেস ফেল করবে। এখন আসেন নিশটা আমরা যদি বলি, নিশ বলতে আমরা কি বোঝাচ্ছি? নিশ বলতে বোঝাচ্ছি ধরেন অনলাইনে প্রচুর জিনিস নিয়ে কাজ করা যায়। আপনি কাজ করতে পারেন শুধুমাত্র কাপড় নিয়ে, আপনি কাজ করতে পারেন শুধুমাত্র ফুড আইটেম নিয়ে, আপনি কাজ করতে পারেন, মানে এই যে ফুড আইটেম বলতেছি এটাকে আমরা নিশ বলতে পারি। এবং এই যে ফুডকে নিশ বলতেছি, এই ফুডকে ওরা ভাগ করা যায়। আপনি এমন কাজ করতে পারেন ফুডের মধ্যে, যেমন কাজ করতে পারেন অর্গানিক ফুড নিয়ে, ওটা আরেকটা সাব নিশ। যদি কাপড়ের দিক থেকে চিন্তা করেন, আপনি সব ধরনের কাপড় নিয়ে কাজ করতে পারেন, এটা একটা নিশ। যদি আপনি ওটাকে আরও নেরো ডাউন করে নিয়ে আসেন তাহলে ছেলেদের কাপড়, এটা আরেকটা নিশ। যদি বলেন যে না আমি আরও নেরো ডাউন করতে চাই, তাহলে ছেলেদের আপনি টি শার্ট সেল করেন, ওটা আরেকটা নিশ। যদি এমন হইতে পারে টি শার্ট না, আপনি ছেলেদের পাঞ্জাবি সেল করেন, ওটা আরেকটা নিশ। সো এই ওয়েতে যাওয়া যায়। সো এমন হইতে পারে যে আপনি হচ্ছে লাইফস্টাইল আইটেম নিয়ে কাজ করেন, মানে লাইফস্টাইল। তো লাইফস্টাইল আইটেমের মধ্যে হইতে পারে কি, সানগ্লাস হইতে পারে। সানগ্লাস একটা একদম স্পেসিফিক একটা নিশ। সো সানগ্লাস মানে একদম স্পেসিফিক, আপনি শুধু সানগ্লাস সেল করেন। সো যখন আপনি শুধু সানগ্লাস সেল করবেন তখন আপনার কম্পিটিশন অনেক ড্রপ করবে।
আপনি যখন সব আইটেম নেবেন তখন দারাজ আপনার কম্পিটিটর, ইভেলি আপনার কম্পিটিটর, বা অন্যান্য যারা আছে পিকাবো প্ল্যাটফর্ম, ওই কী বলে পিকাবো আপনার কম্পিটিটর অথবা আপনার কম্পিটিটর। বাট যখন আপনি শুধু সানগ্লাস সেল করেন তখন আপনার কম্পিটিটরকে আপনি খুঁজেন, খুব একটা পাবেন না, খুব কম, সম্ভবত কী জানি এটা আছে, আরে ভুলে গেছি, আরে ডাকডুম না কি জানি, সরি ভুলে গেছি, একটা ইয়া আছে, পিয়ন সরি মনে পড়ছে, পিয়ন নামে একটা ইয়া আছে দেখবেন, ওই ওরা শুধু সানগ্লাস সেল করে। সো ও হয়তো আপনার কম্পিটিটর হবে। আরও খুঁজেন, আপনি পাবেনই না। যে শুধু চশমা নিয়ে কাজ করে এমন মানুষ খুব কমই আছে। সো আপনি শুধু সানগ্লাস নিয়ে কাজ করতে পারেন, আপনি শুধুমাত্র ধরেন কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন। সো এইরকম যখন আপনি নিশে যাবেন তখন আপনার কম্পিটিশন অনেক কমে আসবে, এবং ওই যে আমি বলছিলাম যে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট মানে আপনার টাকা প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, ওই ইস্যু থেকে আপনি বাঁচতে পারবেন। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি অনেকগুলা প্রোডাক্ট, আপনি ধরেন 20টা আইটেম নিয়ে কাজ করতেছেন, আইটেম তো বহুত আছে, আপনি 20টা আইটেম নিয়ে কাজ করতেছেন, 20টা আইটেমের এক একটা আইটেম ধরেন 50 পিস করে আপনি স্টক করছেন। এখন 50 পিস করে যদি স্টক করেন তাহলে 20টা আইটেম 50 পিস করে কত হয়? 1000 পিস হয়ে যায়। 1000 পিস প্রোডাক্টের দাম তো অনেক, এত ইনভেস্টমেন্ট আপনি কেমনে করবেন? সো বরঞ্চ আপনি একটা কাজ করতেন, আপনি 2টা প্রোডাক্টে ইনভেস্ট করতেন, 2টা প্রোডাক্টের মানে 2টা SKU এর 1000 আইটেম আনতেন, তাহলে এক একটা প্রোডাক্ট 500 পিস করে হইতো। সো তখন আপনার প্রোডাক্ট স্টকে আটকে যাওয়ার চান্স কমে আসতো, কারণ একটা প্রোডাক্ট অনেকগুলো আছে, আপনি যদি সেল নাও হয় আপনি এটা হোলসেল কোথাও করে দিতে পারবেন। বাট একটা প্রোডাক্ট যদি 3 পিস 4 পিস 5 পিস করে আপনার স্টকে আটকে যায়, এটা কী করবেন? এটা কিচ্ছু করা যাবে না। সো এই কারণে আপনাকে অলওয়েজ যেটা করতে হবে, স্পেসিফিক নিশে যেতে হবে। যত মানে মানে আপনাকে একদম ডিপ ডাউনে চলে যেতে হবে। ডিপ ডাউনে চলে গেলে কম্পিটিশন ইগনোর করা যায় এবং ইনভেস্টমেন্ট সেভ করা যায়, অনেকাংশে সেভ করা যায়। সো আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা একটু পরের দিকে যাই। যেমন মাইক্রো নিশের ব্যাপারটা বলি, যে আমি এতক্ষণ এক্সপ্লেন করে ফেলছি। মাইক্রো নিশটা কি? মাইক্রো নিশটা হচ্ছে ওই যে বললাম যে আপনি যদি বলেন আমি ক্লদিং আইটেম নিয়ে কাজ করব, হবে না, ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনার ইনভেস্টমেন্ট সাইজ যদি 10 লাখের নিচে হয়, তাও আমি বলবো ক্লদিংয়ের 10 লাখ কেন, 50 লাখ হইলেও আমি বলবো সব ধরনের ক্লদিং নিয়ে কাজ করা আপনার উচিত না। আপনাকে ন্যারো ডাউন করে আনতে হবে যে আপনি কী করতে চান। আপনি হইতে পারে মেয়েদের শুধুমাত্র 3 পিস সেল করবেন, ওটা হইতে পারে, অথবা শুধু মেয়েদের শাড়ি সেল করবেন, ওটা একটা হইতে পারে। সো এইভাবে আপনাকে কম্পিটিশন ইগনোর করতে হবে, আপনাকে একেবারে ডিপ ডাউনে চলে গিয়ে সেল করতে হবে। আপনি এমন হইতে পারে, ফর এক্সাম্পল আরও একদম কমপ্লেক্স নিশ বলি, ধরেন আপনি মানুষের আপনি হেলথ নিয়ে কাজ করতে চান, মানে মানুষের মানে হেলথ কেয়ার বিভিন্ন প্রোডাক্ট আপনি সেল করতে চান। এখন হেলথ কেয়ার তো সব ধরনের মানুষের হেলথ হইতে পারে, আপনি কোন ধরনের মানে কোন ক্যাটাগরির মানুষকে আপনি হেলথ কেয়ারে আপনি হেল্প করতে চান, কোন ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে চান। এটা হইতে পারে বয়স্ক, হতে পারে বাচ্চা, হইতে পারে আপনার ফিমেল, হইতে পারে মেল, হইতে পারে আপনার ম্যারিড পিপল, হতে পারে আনম্যারিড, হতে পারে প্রেগনেন্সির পরে, ধরেন একজন মহিলা প্রেগনেন্ট, তো ওনার প্রেগনেন্সির পরে অনেক ধরনের ইস্যু আসে, ওইটা সলভ করার জন্য আপনার একটা প্রোডাক্ট হইতে পারে। সো একেবারে ডিপ ডাউনে যখন যাবেন তখন আপনি এটা ইজিলি পারবেন। সো আশা করি এটা বুঝতে পারছেন। এই মাইক্রোনিশ নিয়ে কাজ করা বেনিফিট, কম্পিটিশন ড্রপ, এবং আপনার মানে কি বলে স্টকে মানে আপনার প্রোডাক্ট টাকায় কনভার্ট হয়ে যাওয়ার চান্স অনেক কম। সো এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি নিশ সিলেক্ট না করেন, এটার আরও অনেকগুলা ইস্যু আছে, সেটা আমি বলি, ওটা নিয়ে আমি আলোচনা করি না এখন, এটা বললে বুঝবেন কিনা জানি না। যে আমরা যখন ফেসবুকে অ্যাড দিতে যাবো ফিউচারে, আমরা দেখাবো ফেসবুক অ্যাড দিতে গেলে ওইখানে মাল্টিপল নিশ নিয়ে কাজ করলে বেশ কিছু ইস্যু আছে। যেমন ধরেন আপনার অডিয়েন্স ওভারল্যাপ হয়, আপনার পিক্সেল ডাইভার্সিফাই হয়ে যায়। সো ওইসব কারণে আপনার অ্যাডের পারফরমেন্স চরম লেভেলের খারাপ করে, এটা আমি পরে দেখাবো। সো এই জন্য নিশে মানে আপনাকে একদম সাম কথা যদি মানে মোট কথা যদি বলি, আপনাকে একটা স্পেসিফিক নিশে যেতে হবে, একেবারে স্পেসিফিক। এখন এই নিশের ব্যাপারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আপনি দারাজে যান, আপনি নিশের আইডিয়া কেমনে পাবেন? ধরেন daraz.com-এ যাবেন, daraz.com-এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে ওমেন, মানে এখানে এই যে বাম পাশে যেগুলো দেখতেছেন, এগুলাকে আপনি মনে করবেন নিশ, মানে এগুলাকে আপনি মনে করতে পারেন যে মানে বড় নিশ, ব্রড নিশ। এই ব্রড নিশের ভিতরে দেখেন ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন, এটার ভিতরে দেখেন কত কিছু আছে। ট্রেডিশনাল আছে, তারপরে হচ্ছে মুসলিম, তারপরে ওয়েস্টার্ন, তারপরে ব্যাগ, ওয়াচ, অনেক কিছু। এই ওয়াচের ভিতরে দেখেন মেয়েদের ফ্যাশনের ভিতরে আসলো কি ওয়াচ। এই ওয়াচের ভিতরে কোন ধরনের ওয়াচ নিয়ে আপনি কাজ করবেন? এটা কি ক্যাজুয়াল, নাকি হচ্ছে ফ্যাশন, নাকি বিজনেস, নাকি ওয়াচের বিভিন্ন অ্যাক্সেসরিজ সেল করবেন? সো আরও নেরো ডাউনে যাওয়া যায়, আপনি যত নেরো ডাউনে যাবেন তত আপনার জন্য ইজি। ওকে, সো এখানে ম্যানের ক্ষেত্রে গেলেও আপনি দেখবেন ইলেকট্রনিক ডিভাইসে যদি যান, আপনি এখানে প্রচুর পাবেন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কি করতে চান আপনি, একদম ইনডেপথ এখানে আছে। সো এখান থেকে কি আপনি খুব ইজিলি নিশের বিভিন্ন আইডিয়া পাবেন। সো দারাজে গিয়ে এখান থেকে নিশের আইডিয়া নিন, অ্যামাজনেও পাবেন,
তারপরে আপনি যদি যান অ্যামাজন বা এ টাইপের অনেকগুলোতে আপনি গেলে পাবেন। আরেকটা জায়গা হচ্ছে আমি দেখাই একটু, আরেকটা উদাহরণ দিয়ে দিই, যারা অনেকে আছে এখানে ফ্রিল্যান্সার, সো তারাও এই নিশটা অনেক ভুল করে, যার কারণে অনেক প্রবলেম পড়ে। আমি যদি এটা দেখাই, ধরুন ফাইবারে আপনি সার্ভিস নিয়ে কাজ করতে চান, ফর এক্সাম্পল আপনি ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করতে চান, ওইখানেও নিশ খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আপনি যদি বলেন আমি ডিজিটাল মার্কেটার, তাহলে এটা হইলো না। ডিজিটাল মার্কেটার তো হাজার হাজার। সো এই ডিজিটাল মার্কেটিং করলে এটা হবে না, আপনাকে স্পেসিফিক হইতে হবে, একেবারে ডিপ ডাউনে যেতে হবে। স্পেসিফিক কি হইতে পারে? স্পেসিফিক হইতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আছে কি। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে দেখাই আমি আপনাকে, ধরেন যে এখানে ডিজিটাল মার্কেটিংয়ে চাপ দেন, ডিজিটাল মার্কেটিংয়ে যদি চাপ দেন দেখেন কি আসে, এসিও আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওটাও তো ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। সো আপনি এসিও নিয়ে কাজ করেন, ওইটা একটা পার্ট ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার মানে সব, ধরুন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে 1,00,000 মানুষ, কিন্তু এসিও নিয়ে কাজ করে হয়তো 10,000 মানুষ। তার মানে কি? তার মানে ইনস্ট্যান্ট আপনি 90,000 মানুষকে কম্পিটিশনের বাইরে নিয়ে যাচ্ছেন জাস্ট নিশ সিলেকশনের কারণে। সো এই এসিওর ভিতরে আপনি আরও যেতে পারেন, যেমন এসিওর ভিতরে যান, অন পেজ আছে, অফ পেজ আছে, এই যে দেখেন অফ পেজ আছে, অন পেজ আছে, কিওয়ার্ড রিসার্চ। ধরেন এসিও একটা বিগ ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রির ভিতরে কিওয়ার্ড রিসার্চ এটা একটা নিশ, আপনি ওই নিশে কাজ করেন। টেকনিক্যাল এসইও এটা একটা নিশ, আপনি ওখানে কাজ করেন। সো যত ডিপ ডাউনে যাবেন তত আপনার জন্য ব্যাপারটা ইজি। আবার যদি বলি ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, এটা একটা সাবনিশ হতে পারে। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের আপনি শুধুমাত্র ট্র্যাকিং এবং অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন। ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিটিক্সের ভিতরে অনেক কিছুই আছে, এই মুহূর্তে এটা বুমিং করতেছে। যেমন আপনি ধরেন সার্ভার সাইড ট্র্যাকিং করতে হেল্প করেন। সো এই সার্ভার সাইড ট্র্যাকিং বাংলাদেশে পারে কয়জন? 400-500 মানুষও নাই ভালো পারে। সো এইটা, অথচ এটা হিউজ ডিমান্ড। সো আপনাকে এই টাইপের যদি আপনি কোনো নিশ পিক করেন তো মারাত্মক গ্রো করবে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট তো অনেকেই করতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট না, আপনি নিশ চলে যান, আপনি স্পেসিফিক ই কমার্স ওয়েবসাইট বানান। আপনি ই কমার্স ওয়েবসাইট না, ধরেন আপনি রিয়েল এস্টেট ওয়েবসাইট বানান, অথবা আপনি ওয়েবসাইট বানানো না, আপনি একটা কাজ করেন। বাংলাদেশের অনেক মানুষের ওয়েবসাইটের স্পিড অনেক খারাপ, চরম লেভেলের খারাপ, আপনি তাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করাতে হেল্প করেন। সো এই রকম করে স্পেসিফিক নিশে চলে যেতে হবে, গেলে আপনি কম্পিটিশন চরম লেভেলের এড়াতে পারবেন। ওকে, সো লাস্ট একটা উদাহরণ দিই, ধরুন লোগো ডিজাইন যদি আমি এখানে সার্চ করি, এখানে দেখেন লোগো ডিজাইনের সার্ভিস দেয় কত মানুষ? 2,50,000, মানে 2.5 লাখের বেশি বলতেছে, 2.5 লাখ প্লাস মানুষ এই সার্ভিস প্রোভাইড করতেছে। সো আপনি যদি এই লোগো ডিজাইনের সার্ভিস প্রোভাইড করতে চান, তাহলে আপনার গিগ কই যাবে? আপনার এই 2.5 লাখ কতগুলো পেজ আছে এখানে, এখানে পেজ আছে, এখানে হাজার হাজার পেজ, এখানে 10টা দেখাচ্ছে, হাজার হাজার পেজ। আপনার ওই 2,51,000 নাম্বার, 2,51,000 নাম্বার যে গিগ, ওইটা আপনারটা হবে। সো মানুষ এসে আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটি খুব সামান্য। যদি আপনি ন্যারো ডাউন করে ফেলেন তাহলে অনেক ইজি হয়। যেমন ধরেন আমি বলি, ফর এক্সাম্পল আপনি গান, মানে বিভিন্ন, আমি আদের দিয়ে দেখাই, ট্রান্সপোর্ট লোগো ধরেন, ট্রান্সপোর্ট লোগো, এটা লিখে আপনি সার্চ করেন, এটা লিখে যদি সার্চ করেন, এখানে কত? মাত্র 1100। দেখছেন, কই 2.5 লাখ, কই 1100, কম্পিটিশন কই নেমে আসলো। সো আপনি একটা স্যাচুরেটেড নিশেও ভালো করতে পারবেন যখন আপনি এভাবে, মানে কি বলে, আপনি জাস্ট একটু ডিপ ডাউন করে ফেলবেন, আপনি নিশ সিলেক্ট করে ফেলবেন, মাইক্রো নিশে চলে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন এই পার্টটা। চলুন আমরা মেইন অন্য স্লাইডগুলোতে যাই। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা তো নিশের কথা আসলাম, নিশ সিলেক্ট করার অনেকগুলো মেথড আছে, ওই মেথডগুলো নিয়ে পরে আমি আলোচনা করব। যেমন ধরেন আপনার ওই কম্পিটিটর দেখতে হয় যে কী পরিমাণ কম্পিটিশন আছে। আমি একটা চার্ট দিছিলাম না, যে মার্কেট কীভাবে রিসার্চ করতে হয়, ওই মার্কেট রিসার্চের ফর্মুলাতে আপনি ফেলে দেখবেন আপনি যে নিশটা পিক করতেন। যেমন ধরেন আপনি এখন কসমেটিক আইটেম নিয়ে কাজ করলে ওটা কিন্তু কঠিন, ওটা অনেক উপরে উঠে গেছে। আপনি যদি এখন মধুরুদু নিয়ে কাজ করতে চান, ওটাও কঠিন, কারণ জমশেদ মজুমদার সহ আর অনেকেই আছে যারা অনেক ভালো করতেছে। সো এটাও সো ডিফিকাল্ট। সো আপনাকে ট্রাই করতে হবে এমন টাইপের প্রোডাক্ট যেটার কম্পিটিশন কম, মানে আপনার নিশ সিলেক্ট করার নিশটাকে আপনি ওই যে আমাদের যে একটা প্রোডাক্ট মার্কেট ফিটের ফর্মুলা দেখেছিলাম, ওটাতে আপনি অ্যাপ্লাই করে চেক করবেন, চেক করে আপনি বুঝে যাবেন যে এটা কি ঠিক আছে কিনা। সো ওই অনুযায়ী আপনি এটা চেক করবেন। আবার অনেক স্যাচুরেটেড প্রোডাক্টও সেল করা যায়, এটা আমি বলছিলাম, যদি আপনার কম্পিটিটরের উইকনেস খুঁজে বের করতে পারেন। এটা আমরা দেখাবো কেমনে করে। ওকে, চলেন এখন আমরা নিশের পরে চলে যাই প্রোডাক্টে। নিশের পরে প্রোডাক্ট অনেক ইম্পর্টেন্ট। আবার আরেকটা বিষয় আছে, আপনি ধরেন এমনও হইতে পারে যে আপনি স্পেসিফিক এরকম নিশে না গিয়ে, এমন হইতে পারে যে আপনি যে নিশের কথা অনেক বেশি চলে আসতেছে, কারণ নিশটা খুব গুরুত্বপূর্ণ, এখানে অনেক ভুল করে। নিশের মধ্যে এমনও হইতে পারে যে আপনি বিভিন্ন অকেশন নিয়ে কাজ করতে পারেন। অকেশন মানে যেমন ভ্যালেন্টাইন্স নিয়ে কাজ করতে পারেন, আপনি ঈদ নিয়ে কাজ করতে পারেন, আপনি হচ্ছে মাদার্স ডে নিয়ে কাজ করতে পারেন, ফাদার্স ডে নিয়ে কাজ করতে পারেন। যেমন ইউএসএতে ক্রিসমাস নিয়ে প্রচুর কাজ হয়, মানে হ্যালোউইন নিয়ে অনেক কাজ হয়, ব্ল্যাক ফ্রাইডেতে প্রচুর কাজ হয়। সো এরকম অকেশন নিয়েও কাজ করা যায়। সো
চাইলে আপনি অকেশন নিয়ে কাজ করতে পারেন, চাইলে আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। ট্রেন্ডিং প্রোডাক্ট মিনস মানে মানে এটা যে কোনো আইটেম নিয়ে আপনি কাজ করবেন, যেটাই মার্কেটে ট্রেন্ড চলবে ওটা নিয়ে কাজ করবেন, এমনও হতে পারে। সো নো প্রবলেম। আমরা সেকেন্ড বুট ক্যাম্পে দেখাইছিলাম একটা ট্রেন্ডিং প্রোডাক্ট কেমনে সেল করতে হয়। এইবার আমরা হয়তো অন্য টাইপের একটা প্রোডাক্ট দেখাবো, তাহলে আপনারা আরও প্র্যাকটিক্যাল উদাহরণ পাবেন। ওকে, এখন আসেন যে কী ধরনের প্রোডাক্ট নিয়ে ই কমার্স বিজনেস করা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে ফার্স্ট, এক নাম্বার আমি কয়েকটা কন্ডিশন বলতেছি, এগুলো হচ্ছে মাস্ট আপনার লাগবে। এই জায়গায় ভুল করলে হবে না। একটা প্রোডাক্টকে আপনি এই যে আমি কয়েকটা ম্যাট্রিক্স বলতেছি বা কিছু কন্ডিশন বলতেছি, এই কন্ডিশনগুলোর সাথে ম্যাচ করাবেন। এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে বুঝবেন ওকে এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, আদারওয়াইজ হবে না। এই ফ্রেমওয়ার্কে যদি না পড়ে তাহলে আপনি বুঝবেন এই প্রোডাক্ট নিয়ে কাজ না করাই বেটার। সো ফার্স্ট অফ অল হচ্ছে গুড প্রফিট মার্জিন। আপনারা এটাতেও প্রচুর ভুল করেন, আপনারা প্রোডাক্টের সঠিক দাম নির্ধারণ করতে পারেন না, আপনি ভুল প্রোডাক্ট চুজ করে বসে থাকেন। প্রোডাক্ট নেওয়ার আগে, কোনো প্রোডাক্ট যে প্রোডাক্ট অনলাইনে সেল করতে চান, এটা নেওয়ার আগে অবশ্যই আপনাকে মেকশিওর করতে হবে প্রোডাক্টটা অনেক ভালো প্রফিট মার্জিন থাকবে। ই কমার্সে সেল করতে গেলে ধরেন একটা প্রোডাক্ট আপনি কিনতেছেন ফর এক্সাম্পল কত 800 টাকা, আপনি মনে করতেছেন ওকে 800 টাকা প্রোডাক্ট আমি 1000 টাকা সেল করে দিই, 200 টাকা আমার লাভ আছে, অনেক লাভ। অ্যাকচুয়ালি না, 200 টাকা আপনি সেল করলে লাভ হবে না, কারণ প্রোডাক্ট রিটার্ন আসে, প্রোডাক্ট আপনার প্যাকেজিং করতে একটা কস্টিং আছে, প্রোডাক্ট অ্যাড দিতে একটা খরচ আছে, সো লটস অফ ড্যামেজ আছে, সো এখানে হিউজ কস্টিং আছে। এই কস্টিং আপনাকে বুঝতে হবে। কস্টিং যদি না বুঝেন তাহলে আপনি 2-3 মাস ব্যবসা করবেন, ওরা সেল করবেন, পরে দেখবেন যে 2 লাখ টাকা লস, পরে বলেন ধর অনলাইনে ব্যবসায়ী হয় না। অ্যাকচুয়ালি আপনি এগুলো নিয়ে চিন্তাই করেন নাই। সো আপনাকে অবশ্যই গুড প্রফিট মার্জিন থাকবে এরকম প্রোডাক্ট আপনাকে পিক করতে হবে। সো সাজেস্টেড প্রফিট মার্জিন কত? অ্যাটলিস্ট 400 টাকা একটা প্রোডাক্টে গ্রস প্রফিট থাকতে হবে, অ্যাটলিস্ট, একেবারে মিনিমাম। একটা অ্যাভারেজ অর্ডারে যদি 400 টাকার নিচে প্রফিট মার্জিন থাকে এই প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত না। যদি আপনি কাজ করেন খুব সম্ভবত আপনি ফেল করবেন, ভালো করতে পারবেন না। 400 টাকা খুব ইম্পর্টেন্ট। এমন প্রোডাক্ট পিক করতে হবে যে প্রোডাক্টে 400 টাকা গ্রস প্রফিট থাকবে, মানে আপনি প্রোডাক্ট যদি কিনেন 500 টাকা, ওটা সেল করতে পারতে হবে 900 টাকা, তাইলে আপনি ওই প্রোডাক্ট নিয়ে অনলাইনে কাজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এখন বলতেছেন না ভাই এত বড় গ্যাপে কি ব্যবসা করা যায়? ইয়েস করা যায়, আমরা করে দেখাইছি, ইভেন আমরা দেখাবো। সো যদি 400 টাকার মার্জিন আপনারা মেকশিওর করতে না পারেন তাইলে আপনি এখানে টিকতে পারবেন না। 400 টাকা দেখতেছেন গ্রস প্রফিট, অ্যাকচুয়ালি নেট প্রফিট থাকবে 100 টাকা, মানে 100 টাকা অ্যাকচুয়ালি। সো 300 টাকা এডিশনাল কস্টে চলে যাবে, আপনি টেরও পাবেন না কই চলে গেছে। আমরা একটু পরে ক্যাশ ফ্লো দেখবো, ওই ক্যাশ ফ্লোতে বুঝতে পারবো যে এগুলো আসলে কোথায় যায়। সো আপনাকে অবশ্যই গুড প্রফিট মার্জিন থাকতে হবে, অ্যাটলিস্ট 40% না, 400 টাকা মার্জিন থাকতে হবে, এমন প্রোডাক্ট পিক করতে হবে প্রথমত। তারপর আসেন যে পরবর্তী এটা কি, এই প্রোডাক্টের মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর থাকতে হইতে মানে মানে এটা ম্যান্ডেটরি না, বাট ওই প্রথম যেটা বলছি এটা ম্যান্ডেটরি থাকতেই হবে। তারপরটা যদি বলি এটা ম্যান্ডেটরি না, বাট এটা একটা অন অফ দ্য রিজন, যদি আপনার প্রোডাক্ট এটার সাথে ম্যাচ করে তাহলে বুঝবেন কাজ করা যায়। যে ওয়াও ফ্যাক্টর, একটা প্রোডাক্ট দেখেই মনে পারে এটা তো অসাধারণ প্রোডাক্ট, এটাই তো দরকার, এটা তুমি খুঁজতে দিত, মানে নিজের মধ্যে একটা মানে কি বলে মানে একটা গ্রেট ফিল হবে, আরে এটি তো আমি তো এটি খুঁজতেছিলাম, এই প্রোডাক্ট তো দরকার। সো এরকম একটা ওয়াও ফিল হইতে হবে। সো এটাকে বলে মানে ওয়াও ফ্যাক্টর থাকে এরকম প্রোডাক্ট আপনাকে পিক করা। এটা কেমনে করবেন দেখাবো, ইভেন আমরা মজার ব্যাপার একটা ওয়াও ফ্যাক্টরওয়ালা প্রোডাক্টে আমরা সেল করে দেখাবো। সো নো প্রবলেম। তারপরে ওয়াও ফ্যাক্টরের একটা ডেফিনেশন দিই। ওয়াও ফ্যাক্টর মানে হইতেছে, এখানে আমি লিখছি, ওয়াও ফ্যাক্টর মানে হচ্ছে ওই প্রোডাক্টটা হইতে হবে ইউনিক এবং মাইন্ড ব্লোয়িং। যেটা বললাম আপনার ওই প্রোডাক্টটা দেখেই একটা মাইন্ড ব্লোয়িং অথবা একটা ইউনিক মনে হবে, ওই ধরনের একটা মানে ফিল কাজ করবে যে প্রোডাক্টটা দেখবে, যে কাস্টমার আপনার যে পটেনশিয়াল ক্লায়েন্ট তার কাছে এই ধরনের একটা ফিল আসবে। সো এই টাইপের প্রোডাক্ট আপনারা কীভাবে মানে এই টাইপের প্রোডাক্ট আপনাকে পিক করতে হবে, তাহলে এটা ঠিক আছে। তারপরে যদি যান, এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনি এমন প্রোডাক্ট আপনি চুজ করতে হবে যেটা সাধারণ দোকানে পাওয়া যায় না। ফর এক্সাম্পল আপনি এমন একটা প্রোডাক্ট পিক করলেন যে প্রোডাক্ট আপনার আশেপাশে অ্যাভেলেবল, ওই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট পিক করছেন, ফর এক্সাম্পল আমি মিরপুরে থাকি, মিরপুর আমার ফ্ল্যাট থেকে নামলে ওই প্রোডাক্ট আমি দোকানে পাই, তাহলে ওটা কি সেল হবে? অনলাইনে কিনবো? আমি কেন কিনবো? আমি দোকান থেকে গিয়ে দেখে কিনতে পারি, অনলাইনে কেন কিনবো? সো আমার এমন প্রোডাক্ট কিনতে হবে যেটা সচরাচর আশেপাশের দোকানে পাওয়া যায় না। তো আমি যেটা বলি যে অ্যাটলিস্ট 10 কিলোমিটারের ভিতরে এই প্রোডাক্ট যেন না থাকে, মানে অ্যাটলিস্ট 10 কিলোমিটার আশেপাশে যদি এই প্রোডাক্ট থাকে তাহলে এই প্রোডাক্ট অনলাইনে সেল হবে না। সো আপনাকে এমন প্রোডাক্ট পিক করতে হবে যেটা সচরাচর দোকানে অ্যাভেলেবেল না, মানে একটু রেয়ার প্রোডাক্ট পিক করতে হবে, রেয়ার এবং এক্সক্লুসিভ, রেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ, এই টাইপের প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। তারপরে যদি বলি আপনাকে প্রবলেম সলভিং প্রোডাক্ট হইতে পারে, মানে ধরেন একটা বড় ধরনের প্রবলেম সলভ করতেছেন, মানে
এমন একটা প্রোডাক্ট আপনি নিছেন যেটা হিউজ প্রবলেম সলভ করতেছে। উদাহরণ দিই, উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। যেমন ধরেন আমি সারাদিন কম্পিউটারের সামনে প্রায় আমি 14 ঘন্টা থাকি, এরকমই থাকি 14 ঘন্টার হবে। সো ধরেন আমি 14 ঘন্টার মতো কম্পিউটারের সামনে থাকি, তাহলে আমার কি প্রবলেম? আমার বিগ প্রবলেম, আমার চোখ ব্যথা করে। এটা একটা বিশাল সমস্যা। সো এটার সমস্যা কি হইতে, সমাধান কি হতে পারে? এটা হইতে পারে মানে ব্লু লাইট প্রোটেকশন যে গ্লাস আছে এটা হইতে পারে। আমার একটা ব্লু লাইট প্রোটেকশন গ্লাস যদি আমাকে বলেন যে হেই ফামিদ, তুমি যে কি বলে এতক্ষণ কম্পিউটার সামনে থাকো, সো তুমি এই প্রোডাক্টটা ট্রাই করো, দেখো তোমার চোখ ব্যথা করবে না এবং তোমার চোখ ক্ষতি হবে না, লং টার্মে তুমি সমস্যায় পড়বে না। তো এটা যদি আমাকে দেয় আমি তো নিব, কারণ এটা আমার হিউজ একটা বড় প্রবলেম সলভ করতেছে। সো এরকম যদি কোনো প্রবলেম সলভিং প্রোডাক্ট হয় আমি সেটা নিব। হইতে পারে প্রবলেম সলভিং প্রোডাক্ট কি, যেমন ধরেন ওই যে কি বলে ওই যে বাসায় মা চাচি যারা আছে তারা যে আলু কাটে, পেঁয়াজ কাটে বা বিভিন্ন কাটার যে আছে, এগুলো অনেক কষ্টের কাজ। সো আপনি ওদের এটা অটোমেশন কোনো একটা মানে ছোটো একটা টুলস বা কিছু দিয়ে ওটা ইজিয়ার করে দিলেন। ইজিয়ার করে দিলে ওটা একটা বিগ প্রবলেম সলভ করে, রাইট? সো যেমন গ্যাস সেফটির প্রোডাক্ট হতে পারে, ফর এক্সাম্পল আপনার বা এই মুহূর্তে মানে যে মানে কি বলে আমরা যে এলপিজি গ্যাস ইউজ করি, ওই গ্যাস কিন্তু প্রচুর লিক হয়, লিক হওয়ার পর অনেক দুর্ঘটনা ঘটে, অনেক সেফটি ইস্যুতে আমরা ভুগি। সো ওই প্রোডাক্ট একটা প্রোডাক্ট হতে পারে যেটা দিয়ে আপনার ওই গ্যাস সেফটিটা রোধ করা যায়। মানে ধরেন কোনো জায়গায় লিক হইলে আমি অটোমেটিকলি জানবো এবং এটাতে আগুন ধরবে না, এমন টাইপের প্রোডাক্ট যদি হয় আমি তো কিনবো, তাই না? সো এটা একটা বিগ প্রবলেম সলভ করতেছে। সো এরকম প্রবলেম সলভিং প্রোডাক্ট আমাকে পিক করতে হবে। সো তারপরে যদি যাই যে ওই যে লাইফ ইজিয়ার করতে হবে। লাইফ ইজিয়ার বলতে কি, যেমন ধরেন আমি বলি যে এই আমি যে ক্যানভা ইউজ করতেছি এটা লাইফ ইজিয়ার একটা টুলস। যেমন আমার এই স্লাইড মেকিং অনেক কমপ্লেক্স কাজ, সে ইজিলি করে দিছে। বা ধরেন ফর এক্সাম্পল আরও অনেক কিছু হইতে পারে, তাই না? লাইফ ইজিয়ার তো অনেক কিছুই হইতে পারে। সো আমি উদাহরণ দিই, যেমন ধরেন বাসা বাড়িতে যেমন ধরেন ওই বড় বড় যে আছে না শোকেস, তারপরে খাট, তারপরে আরও অনেক কিছু আছে না, এইগুলো ধরেন মুভিং করাটা অনেক ঝামেলা। সো একটা জিনিস পাওয়া যায়, ছোট্ট একটা জিনিস, এটা যদি আপনি চাকার মতো যদি আপনি ওটা নিচে লাগাই দেন, তাহলে আপনি খুব সহজে পরিষ্কার করার সময় আপনি আপনার সব কিছু মুভ করতে পারবেন। সো এটা হচ্ছে লাইফ ইজিয়ার বা মানে কি বলে লাইফ সিম্পলিফায়ার, ওই টাইপের একটা প্রোডাক্ট। সো এই টাইপের প্রোডাক্ট হলেও এটা অনলাইনে সেল হবে। ওই যে একটু আগে একটা উদাহরণ দিলাম না, ওই যে ওই বিভিন্ন কিছু জিনিসপত্র কাটার জন্য যে টুলসের কথা বললাম, এটাও কিন্তু লাইফ ইজিয়ারের মধ্যে পড়ে। তারপরে আসেন যে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এই জিনিসটা মানুষ মিস করে, এটা নিয়ে মানুষ কথাও বলে না ইভেন। আর এই ভুলটা মানুষ ইচ্ছা করে যা করে সেটা হচ্ছে, এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্য, যদি আপনার কম্পিটিটর খুব ভালো লেভেলের মানে আপনার অ্যাড অপটিমাইজ করে ফেলে আপনার নিশে, বা সে যদি প্রচুর সেল করে, তাহলে আপনার জন্য খুবই কমপ্লেক্স হয়ে যাবে ওই সেম নিশে কাজ করা বা সেম প্রোডাক্টে কাজ করা। এটা উচিত না ওই সময়। এটা কেন উচিত না, টেকনিক্যালি আমি একদম প্রো মেথডে দেখাবো। বিশেষ করে ফেসবুক অ্যাড যদি আপনার কোনো কম্পিটিটর অ্যাগ্রেসিভলি স্কেল করতে থাকে, ওই সময়ে আপনি যদি সেম প্রোডাক্টের অ্যাড রান করেন, আপনার প্রোডাক্টও ভালো, কন্টেন্টও ভালো, এভরিথিং ভালো, বাট আপনার সেল হবে না। আপনার কম্পিটিটর হবে, আপনারটা হবে না। এটা কেন হবে না? কারণ ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে ওটা যদি আপনি জানেন, তাহলে এটা অ্যান্সার পেয়ে যাবেন। এটা নিয়ে আমি আলোচনা করবো 3-4 নাম্বার ক্লাসে আলোচনা করব, ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে পুরো প্রসেস আলোচনা করব, তখন আমি এটা ডিটেল এক্সপ্লেন করবো। সো শিক্ষণীয় পার্ট কি, যদি আপনার কম্পিটিটর খুবই ভালো করে, ওই সেম প্রোডাক্ট আপনার রান করা উচিত না, মানে এটা ওভার স্যাচুরেটেড। সো এই প্রোডাক্ট ইগনোর করা উচিত। তারপরে আস্ক পিপল, আপনি আস্ক মেথড অ্যাপ্লাই করতে পারেন। আপনি একটা প্রোডাক্ট চিন্তা করছেন বা একটা নিশ চিন্তা করছেন, আপনি মানুষকে জিজ্ঞেস করেন যে হে এই প্রোডাক্টটা কেমন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জিজ্ঞেস করেন, আপনার পরিচিত মানুষকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে আপনি দেখেন, বা পটেনশিয়াল বায়ার যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে আপনি মানে বোঝার চেষ্টা করেন, বা ওদের কী কী প্রবলেম ওগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন, ওদের যে সমস্যা ওই সমস্যাগুলো সমাধান করে ট্রাই করেন, তাহলে কিন্তু ওখানে হয়ে যাবে। সো মানে অনেক সময় মানে আপনি নিজে একটা সমস্যায় পড়তে পারেন, ফর এক্সাম্পল আপনি একটা নিজে একটা প্রবলেম পড়তে পারেন, ওই প্রবলেম থেকে আপনি কিন্তু মানে উইনিং প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনি উইনিং নিশ পেয়ে যাবেন, রাইট? সো আপনি যে সমস্যাটাই আছেন, ডেফিনেটলি এই সমস্যায় অনেক মানুষও আছে। সো ওইটার সমাধান তো আপনি আপনার জন্য করবেনই, করার পরে ওই সলিউশনটা আপনি সেল করেন, সমস্যা নেই তো, আপনি সেম জিনিস সেল করতে পারেন। সো এটাও একটা মেথড, সো আস্ক মেথডের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, সো আশা করি এই নিশের পার্টটা আমরা বুঝতে পারছি, মোটামুটি আমরা ক্লিয়ার। আমি একটু দেখি যে কতক্ষণ টাইম আছে হাতে। ইয়েস, আমরা 55 মিনিটের মতো সময় গেছে, আমাদের হাতে আরও টাইম আছে, ক্লাসটা একটু লম্বা হবে। আমরা সেকেন্ড পার্ট কমপ্লিট করলাম, এখন আমরা থার্ড যে পার্ট আছে সেটাতে আমরা যাচ্ছি। সো এই থার্ড পার্টে আমরা আলোচনা করব আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো নিয়ে। এখন আমরা দুইটা পার্ট নিয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে ই কমার্সের যে পরিচিতি বা ফান্ডামেন্টাল বলা যায়। সেকেন্ড পার্টে আলোচনা করলাম নিশ এবং কোন কোন ফ্রেমওয়ার্কের উপর বেসিস করে আমরা প্রোডাক্ট পিক করব। ভিডিওটা এগেইন দেখেন, সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গার জন্য অনেক উদ্যোক্তা ফেল করে,
তারা আসলে এই জিনিসপত্রগুলো বুঝে না। আমি স্লাইডগুলো জাস্ট আরেকবার দেখাই দিই। এটা খুব ইম্পর্টেন্ট যে ওয়াও ফ্যাক্টর থাকতে হবে যে প্রোডাক্টটা পিক করবেন। হয়তো ওয়াও ফ্যাক্টরটা থাকাটা ম্যান্ডেটরি না, এই যে এই 1 নম্বরটা ম্যান্ডেটরি, এটা লাগবেই। গুড প্রফিট মার্জিন হইতেই হবে, এটা ছাড়া আপনি পারবেনই না। সেকেন্ড, ওয়াও ফ্যাক্টর, এটা অন অফ দ্য একটা ফ্যাক্টর। এই 4-5টার মধ্যে একটা অ্যাটলিস্ট আপনাকে মেনটেন করতে হবে। যদি 4টা ক্যাটাগরিতে আপনার প্রোডাক্ট পড়ে তাহলে তো কোনো কথাই না, সোনাই সোহাগা, মাস সেল হবে, অবশ্যই সেল হবে। সো ওয়াও ফ্যাক্টরওয়ালা প্রোডাক্ট হইতে হবে। তারপরে হচ্ছে ওয়াও ফ্যাক্টর বুঝবেন কেন, মাইন্ড ব্লোয়িং প্রোডাক্ট হইতে হবে বা ইউনিক প্রোডাক্ট হইতে হবে। তারপরে হচ্ছে আপনার ওই যে যেটা আশেপাশে পাওয়া যায় এমন প্রোডাক্ট হওয়া যাবে না, একটু রেয়ার এবং এক্সক্লুসিভ প্রোডাক্ট হইতে হবে। তারপর হচ্ছে মানুষের প্রবলেম সলভ করতে হবে, যদি অনেক বড় ধরনের প্রবলেম সলভ করতে পারেন তাহলে অনেক বড় ব্যবসা তৈরি হবে। যদি কম ছোটোখাটো প্রবলেম হয় তাহলে সেটার জন্য আপনি মানে কি বলে ছোটোখাটো বিজনেস হবে, এই তো। তারপর হচ্ছে ওই যে লাইফ ইজিয়ার করবে এমন কোন প্রোডাক্ট হইতে হবে, উদাহরণও দিছি আমি। তারপরে যদি আপনার কম্পিটিটর ওই সেম প্রোডাক্টটা অনেক ভালো করে তাহলে এই প্রোডাক্ট ইগনোর করতে হবে। আর আস্ক পিপল, মানুষকে জিজ্ঞেস করতে হবে যে আপনার প্রোডাক্ট কি ঠিক আছে কিনা, বা মানুষের সমস্যাগুলো দেখতে হবে, মানুষের সমস্যাগুলো দেখে ওই সমস্যা থেকে সমাধান বের করতে হবে। এবং ওই সমাধানটা আপনি হয়তো আপনার নিজের জন্য করতে পারেন, মানুষের সমস্যার জন্য, মানুষের একটা সমস্যা আপনি সমাধান করতে পারেন। দেন যেহেতু ওই ব্যক্তির সমস্যা আছে তার মানে এই সমস্যাটা আরও অনেকের থাকতে পারে, তো আপনি যেহেতু সমাধান আছে আপনি এটা সেল করেন, সমস্যা নেই তো। ওকে, সো এখন আসেন থার্ড পার্ট, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো আমি শিওর যে মোটামুটি এতক্ষণ প্রথম যে পার্টটা বলছি এটা হয়তো আপনারা অনেকেই জানতেন, সেকেন্ড পার্টটা হয়তো অনেকেই কম কম জানতেন, মানে কম কম অ্যাপ্লাই করেন। আমি তো অনেক উদ্যোক্তার সাথে কথা বলি, আমার এজেন্সির জন্য বলতে হয়, আর এখন তো আমি প্রায় 1 লাখের বেশি স্টুডেন্টকে আমি ট্রেন করছি। সো এরকম 50-60 জন 100 জন মানুষের সাথে আমার রেগুলার কথা হয়। আমাদের বিজনেস ওয়ার্কশপে অনেক মানুষ আছে, তো তাদের সাথে আমার কথা হয়, রেগুলারলি কনসালটেন্সি হয়। সো আমি দেখি তাদের প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখি, অনেক ভালো ব্যবসা করছে, বাট ক্যাশ ফ্লো বা মানে ওই যে সেকেন্ড যে পার্টটা বললাম নিশের এই পার্টগুলো তারা করে না, বা প্রোডাক্ট সোর্সিংয়ের সময় এই ফ্রেমওয়ার্কগুলো মেনটেন করে না। ইভেন এগুলো কোনো কোর্সে কোনো মেন্টররা শেখায়ও না, আমি জানি না কেন শেখায় না। এটা মানে ওরা কি এগুলো শেয়ার করতে চায় না কি, আই হ্যাভ নো আইডিয়া, বাট এগুলা শেয়ারও করে না। অনেক দামি দামি কোর্স করে, 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে নাকি কোর্স করে। সো এইসব টাকা দিয়ে কোর্স করেও নাকি এগুলো জানে না। আমি তো অবাক হই, কিরে ভাই আপনি এত এত উপরে লেভেল আপ করতে করতে ওই জায়গায় চলে গেছেন, ওই গোল্ড, সিলভার, প্লাটিনাম, হাবিজাবি সব কিনা টিনা ভরে ফেলছেন, বাট এগুলো আপনি জানেন না। সো এটা কেমনে কি? সো এই টপিকগুলো নিয়ে আলোচনা করে না। সো সেকেন্ড পার্টটা, থার্ড পার্ট যেটা ক্যাশ ফ্লো, এইটা আমি খুব কম দেখছি যে উদ্যোক্তারা এটা করে, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার বিজনেসের রিয়েল কোচ এটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো আপনাকে বলবে আপনি কি রাইট ট্রেকে আছেন অর রং ট্রেকে, এটা আপনাকে ক্যাশ ফ্লো বলবে, রাইট? ক্যাশ ফ্লো, আপনি আপনার বিজনেস কি, আপনি মানে যেটা চিন্তা করছেন বিজনেস কি লস হবে না ভালো করতেছে, এটা ক্যাশ ফ্লো আপনাকে একদম হাতে ধরে দেখাই দিবে। সো এইটা মানুষ করে না। সো চলেন এই ক্যাশ ফ্লোটা কি, ক্যাশ ফ্লো কেমনে করে সেটা একটু আমি দেখাই। ক্যাশ ফ্লো, যদি ক্যাশ ফ্লোর একটা সংজ্ঞা দিই, ক্যাশ ফ্লো হচ্ছে ইটস এ বিজনেস প্ল্যান। মানে ক্যাশ ফ্লোকে বলা হয়, মানে ক্যাশ ফ্লো মানে হচ্ছে বিজনেস প্ল্যান। আপনি বিজনেস প্ল্যান দুইভাবে রেডি করা যায়। একটা হচ্ছে রিটেন ফরম্যাটে আপনি লিখতে পারেন, মানে কি বলে, আপনি ডক ওপেন করে লিখতে পারেন যে আমার এই হচ্ছে বিজনেস প্ল্যান, এই সলিউশন আমি প্রোভাইড করব, এত টাকা করে আসবে, এত টাকা খরচ, মানে এলোভেরেটলি লিখতে পারেন, এটা একটা মেথড। বাট আরেকটা মেথড হচ্ছে বিজনেস প্ল্যান লেখার, সেটা হচ্ছে নাম্বারে। বিজনেস মানে নাম্বার, আপনার নাম্বার দিয়ে বুঝতে হবে আপনার ব্যবসা কোন দিকে যাচ্ছে, এটা সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি যদি বড় কোনো ব্যবসা করেন তাহলে আপনাকে এই জিনিসটা লাগবে। আসলে এই ক্যাশ ফ্লো জিনিস মানুষকে শেখায়ও না। এটা হচ্ছে আপনি যখন বিগ স্কেলে ব্যবসা করতে যাবেন তখন হয়। যেমন ধরেন আমি তো অনেকগুলো কোম্পানিতে কনসালটেন্সি করি, সো ওই সব ক্ষেত্রে দেখা যায় এগুলো লাগে। সো বাংলাদেশে অনেক বড় বড় সিএফও আছে যারা হিউজ ডিমান্ডিং পিপল, সো ওদের কাছে রিচ করা পসিবল না, অনেক কষ্ট হয়ে যায়। সো ওদের মতো মানে ভালো ভালো মানুষ আছে যাদের থেকে এগুলো নেওয়া যায়। যেমন আমি একজনের নাম মেনশন করার প্রয়োজন আছে। আমার পরিচিত এক বড় ভাই আছে, ওর নাম হচ্ছে জাকির, উনি কর্নেল মূলত, উনি আমার খুবই পরিচিত। সো উনি এই ক্যাশ ফ্লোর প্রসেস আমি নিজেও জানতাম না। সো উনি আমাকে এই ব্যাপারে টোটালি গাইড করছে। যখন যে ফার্মি তুমি তো ব্যবসা করো, সো তোমার ব্যবসার প্ল্যানটাকে চলো আমি গুছিয়ে দিই। সো উনি আমাকে এই নাম্বারের ব্যাপারটা পুরো প্রসেসটা আমাকে এক্সপ্লেন করছে। উনি বাংলাদেশের মেবি মানে ফাইন্যান্সিয়াল সিএফওদের মধ্যে আমার মনে হয় যে উনি টপ 5-এর মধ্যে একজন হবে, টপ 5-এর মতো একজন। ওরা হিউজ ডিমান্ডিং পিপল, বাট ওদের সাথে এই যে নেটওয়ার্কিংটা কাজে দেয়। সো উনি আমাকে এই ব্যাপারটা গাইড করছে, আদারওয়াইজ আমি জানতাম না। সো এই জন্য এটা অনেক গ্যাপ থেকে আমি চিন্তা করলাম এটা আপনাদের সাথে একটু প্র্যাকটিক্যালি করে দেখাবো আজকে। তো চলেন আমি এখন স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে টোটালি এটা প্র্যাকটিক্যাল দেখাবো। সো আমি জাস্ট একটা মিনিট,
ফর এক্সাম্পল ওকে, সো আশা করি দেখা যাচ্ছে। আমি একটা কাজ করব, আমি এই ভিডিওটাকে আপাতত একটু পজ করতেছি, কারণ এটা হয়তো বুঝতে পারবেন না আদারওয়াইজ। ভিডিওটাকে আমি একটু স্টপ করতেছি, স্টপ করে আমি দেখাচ্ছি। ওকে, ভিডিওটা এখানে আছে মেবি, আমি জানি না লাইভে কি ভিডিও দেখা যাচ্ছে কিনা। আমি এখানে স্ক্রিন থেকে হাইড করলাম। ভিডিও কি আছে? আচ্ছা, আমি ভিডিওটাই অফ করে দিই বরঞ্চ, তাহলে সুবিধা হবে। এই মুহূর্তে ভিডিও রাখারই দরকার নেই, ভিডিওটা অফ করে দিয়েছি যাতে করে আপনার স্লাইড বুঝতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে দেখেন, এটা আমার একটা নিজের ক্যাশ ফ্লো। আমি এইটা বানাইছি বেসিক্যালি হচ্ছে আমার একটা ডিজিটাল প্রোডাক্টের জন্য বানানো। সো ওই ক্যাশ ফ্লোটা ডেমো আপনাদেরকে দেখাই। ক্যাশ ফ্লো মানে এটা হচ্ছে, দেখেন এই শিটটা দেখতেছেন, এটা হচ্ছে এক্সপেন্স শিট। নিচে এখানে 3টা শিট আছে, একটা এক্সপেন্স, একটা রেভিনিউ, এটা হচ্ছে সাম শিট। সো এই এক্সপেন্স শিটে আমি যত ধরনের, আমার একটা বিজনেসের যত ধরনের খরচ হইতে পারে পুরা জিনিসটা এখানে এক্সপ্লেইন করা আছে। যেমন ধরেন এখানে আমি বলছি যে টিম, দেখছেন এখানে টিম আছে, টেক টিম, কোন ডিপার্টমেন্টের টিম আমার এখানে লেখা আছে। তারপরে একটা সাব টিম, কি সাব টিমে লেখা আছে যে আমার এখানে কি কি সাব টিম হবে, আমার এখানে সাব টিমগুলো লেখা আছে। যেমন হচ্ছে কোর টিম ব্যাক এন্ড, কোর টিম ফ্রন্ট এন্ড, এভরিথিং। যেহেতু এটা একটা মানে ডিজিটাল প্রোডাক্টের আমি ক্যাশ ফ্লো দেখাচ্ছি। সো মানে ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, তাই না, একটা সফটওয়্যার। সো ওই সফটওয়্যারগুলো আর এখানে দেখাচ্ছে যে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি হবে, তারপরে এখানে মার্কেটিং টিমে কত হবে, তারপরে আদার্স টিমে কত হবে, ইভেন আদার্স টিমে কে স্টাফ, অফিসের স্টাফ, এইচআর, তারপরে ফাইন্যান্স, এভরিথিং, কি অ্যাকাউন্ট ম্যানেজার। তারপরে এদিকে যদি আসেন যে রেগুলার এক্সপেন্স, অফিস এক্সপেন্স, রেন্ট ইন ইউটিলিটি, এভরিথিং। এখানে মার্কেটিং আছে, যেমন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, আদার সফটওয়্যার, সার্ভার, অনেক কিছুই দরকার হয় একটা বিজনেস পরিচালনা করতে গেলে। নিউ অফিস সেট আপ, এবং ওই অফিসে কিছু জিনিসপত্র কিনতে হবে, সেটা এভরিথিং এখানে ইনক্লুডেড। এবং এই যে এই পাশে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে দেখেন আমি কি লিখছি, এই যে এখানে আমরা হচ্ছে একটা ক্যাশ ফ্লো মূলত হচ্ছে মোটামুটি 36 মাসের হিসাব করে করতে হয়, মানে 3 বছরের একটা হিসাব করে করতে হয়। বাট আপনি যখন বিজনেস সম্পর্কে একেবারে বেশি জানবেন না, নতুন জানবেন, তখন আপনার পক্ষে 3 বছরের ক্যাশ ফ্লো বানানোটা সো ডিফিকাল্ট। আপনাকে এটা হয়তো 1 বছরের জন্য করতে পারবেন। বাট আপনি যখন একটা ব্যবসা নিয়ে অনেক ইনডেপথ জানবেন, তখন আপনি 3 বছরের পরের ঘটনাও আপনি প্রেডিক্ট করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে আমি কোনো ব্যবসা করতে গেলে ওই ব্যবসা অনেক দিন যাবত প্ল্যান করি। যেমন আমি যেটা বললাম, বাংলাদেশে যে আমি যে বিজনেসগুলো আমি এক্সিকিউট করি, বেসিক্যালি আমার ক্ষেত্রে আমি এখন যেসব ব্যবসা করি অ্যাটলিস্ট 2 বছর আগে আমি ওটা প্ল্যান করে রাখি। প্ল্যান করে ওটাকে আমি মানে গুছাতে থাকি। কারণ হচ্ছে মানে ওই সময়ের মধ্যে মধ্যে যে চেঞ্জগুলো আসে আমি বুঝতে পারি যে ওকে এমনও ব্যবসা হয় আমি ভাবতেছি প্রচুর চলবে, বাট 6 মাস পরে আমি বুঝতেছি না এই ব্যবসাটা চলবে না। তার মানে আমি কি ওই সময় যদি এক্সিকিউট করতাম তাহলে আমি প্রবলেম পড়তাম। সো এই জন্য আমার জন্য এটা ইজি, কারণ আমার মাথায় অনেক রেডি প্ল্যান আছে, আমি অনেকগুলো একসাথে গুছাতে থাকি। সো সো এখন আমার অনেকগুলো অনবোর্ডিং প্রজেক্ট চলতেছে। সো এই জন্য আমার জন্য এটা ইজি হয় যে আমি অনেক লম্বা সময় যাবত প্ল্যান করি একটা বিজনেস নিয়ে, তারপর আমি ওটা এক্সিকিউশনে যাই। যেহেতু আমি একটু বড় পরিসরে করি, বড় লেভেলে স্কেল করি, এই জন্য এভাবে করি। সো এই 3 বছরের জন্য আপনাকে প্ল্যান করতে হবে একটা ক্যাশ ফ্লো যদি পারফেক্টলি বানাতে চান, আর অ্যাটলিস্ট 1 বছরের জন্য বানাইতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। সো এখানে 1 মাস থেকে 36, এটা হচ্ছে মাস, এবং কোন মাসে কয়জন ইঞ্জিনিয়ার আমার থাকবে কোন টিমে, এটা কিন্তু এখানে ব্রেকডাউন আছে, দেখছেন এখানে এই যে এই 6 নম্বর মাসে একজন থাকবে, হ্যাঁ, তারপরে এই যে মিড লেভেলে কয়জন থাকবে, তারপরে যে এখানে ফ্রন্ট এন্ড টিমে 2 জন করে থাকবে, নেক্সট ইয়ারে 4 জন। সো এখানে ডিটেল একটা ব্রেকডাউন আছে। এই ব্রেকডাউনের পরে যদি একটু এদিকে আসেন, ওদের স্যালারি আছে, অ্যাভারেজ স্যালারি প্রথম বছরে স্যালারি হবে 80,000 টাকা, যে হচ্ছে মানে মেইন ইঞ্জিনিয়ার। তারপরে যে মিড লেভেলের ইঞ্জিনিয়ার তার হবে 45,000, যে জুনিয়র তার হবে 30,000। সো এইভাবে স্যালারি রেঞ্জ আছে, এবং সেকেন্ড ইয়ারে তাদের আমরা স্যালারি বাড়বে কিনা সেটা কত বাড়বে, থার্ড ইয়ারে কত বাড়বে সেটাও এখানে মানে মেনশন করা আছে। সো এই পুরা জিনিসটা এটা দেখেন, এটা কিন্তু প্রেডিকশন, আপনি কিন্তু এই ডাটাগুলো মার্কেট থেকে রিসার্চ করে করে বসাতে হবে। আপনি কিন্তু জানেন না এটা হবে কিনা, এটা বেশি হইতে পারে কমও হইতে পারে, বাট আপনার একটা স্ট্যান্ডার্ড যে খরচটা হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবং তারপরে এই যে এখানে ফর্মুলাটা বসানো আছে, যে ফর এক্সাম্পল যে এখানে ফর্মুলা আছে যে আপনার ওই মাসে স্যালারি কত যাবে ওই ডিপার্টমেন্টের জন্য, আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ। যেখানে ফর্মুলা বারে দেখেন আমরা গুণ দিছি কি দিয়ে, মানে এই যে এই স্যালারিকে গুণ দিছি হচ্ছে সে কোন মাসে জয়েন করবে সেটা দিয়ে। সো এভাবে বেসিক্যালি আমরা স্যালারিটা বের করছি। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এখানে কস্টিংটা আমার এখানে বের করা আছে, এই যে টোটাল কস্ট এখানে পুরা কস্টিংটা আমার বের করা আছে। তারপরে যে এখানে মার্কেটিং ডিপার্টমেন্টের কস্ট আলাদা করে বের করা আছে, তারপরে বিভিন্ন স্টাফের কস্ট বের করা আছে। এই যে যেমন রেন্ট, আমার কোন মাসে কত টাকা ভাড়া যাবে সেটা আমার এখানে ধরা আছে। যেমন ধরেন আমি যে অফিস নিব প্রথম মাসে 50,000 টাকা, 6 মাস পর থেকে 80,000 টাকা হবে, হ্যাঁ, তারপরে 1 বছর পর থেকে এটা বাড়বে। সো এই পুরা কস্টিংটা এখানে আসবে।
তারপরে হচ্ছে আপনার এখানে একটা ব্রেকডাউন আছে যে ডেভেলপমেন্ট, মানে আমার যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ওই পারপাসে আমার কত টাকা খরচ হবে। যেমন ডেভেলপমেন্ট পারপাসে আমার 4,25,000 টাকা খরচ হবে প্রথম মাসে, তারপরের মাসে এমনি যাবে, এটা পরে 1 বছর পরে এটা বেড়ে যাবে, যেমন এই যে 1 বছর পরে 6,95,000 হয়ে যাবে। তো এই ওয়েতে যেমন মার্কেটিং টিমে 5 নম্বর মাসে যাবে 1,80,000 টাকা, 6 নম্বর মাসে যাবে 2,80,000 টাকা, তো এবং হচ্ছে এইটা হচ্ছে কি 10 নম্বর মাসে যাবে 3,20,000 টাকা। সো এই 13 নম্বর মাসে যাবে হচ্ছে 6,85,000 টাকা। সো এই পুরা ডিটেল আপনাকে জানতে হবে কোন মাসে কত টাকা আপনার খরচ যাবে। আচ্ছা, সো এটা টোটাল কস্টিং কত যাবে, তারপর অফিস মানে অফিস রানিং কস্ট যেটা আছে সেখানে আপনার কত করে খরচ যাচ্ছে, সেটা অ্যাসেট পারচেজ যে করতেছেন সেখানে কস্টিং কেমন যাচ্ছে। যেমন ধরেন এই যে প্রথম অফিস শুরু করার সময় 10 লাখ টাকার অফিস পারচেজ করতে হবে, সরি আপনার অ্যাসেট পারচেজ করতে হবে, এই পুরা জিনিসটা আপনাকে এখানে মেনশন থাকতে হবে। এবং এটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টটা কোনটা, এটা হচ্ছে অফিস রানিং কস্ট প্লাস হচ্ছে আমার ওই ডেভেলপমেন্ট বা মার্কেটিং বা আদার টিম এটার কস্ট, এই দুইটা মিলায় যে টোটাল কস্ট এটা আমার কোন মাসে কত যাবে এটার ইনডেপথ আমার এখানে ব্রেকডাউন থাকতে হবে পুরা জিনিসটার। সো এই ব্রেকডাউনটা করার পরে এটা আমি খুব সুন্দর করে সাজাইছি, এইভাবে আপনারা সাজায় নেবেন, কেমনে সাজাবেন এটা আমি দেখাই দিব যতটা সম্ভব। আচ্ছা, এটা গেল। তারপরে আসেন এখানে রেভিনিউ, মানে এটা হচ্ছে প্রথম শিট, 1 নম্বর শিট। এখন হচ্ছেন রেভিনিউ। রেভিনিউয়ের ক্ষেত্রেও একদম ক্রিস্টাল আইডিয়া থাকতে হবে যে আপনি কোন খাত থেকে আপনার রেভিনিউ হবে, কোন মাসে কয়জন ক্লায়েন্ট আসবে, কোন কোন সোর্স থেকে আপনার টাকা আসবে, এটা পুরা একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনার সামনে থাকতে হবে। যেমন আমার সামনে যেরকম করে পুরা আইডিয়াটা আমার কাছে আছে, রাইট, এবং ওটা সামারিও করা আছে যে আমার কবে কোন ক্লায়েন্ট আসতে পারে, এটা প্রেডিকশন পুরা জিনিসটা। যেমন প্রথম 6 মাস আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাবে, আমার এখানে কোনো ক্লায়েন্টই আসবে না, 7 নম্বর মাসে কিছু ক্লায়েন্ট আসতে পারে। সো এই ওয়েতে, আচ্ছা এই দেখেন এটা কিন্তু 2022 সালের, দেখছেন, আমি এটা দেখাই একটা মিনিট, এটা কিন্তু 2022 সালের একটা প্ল্যান, যেখানে 22 জানুয়ারি 22 দেখছেন, আমি যে ক্যাশ ফ্লোটা দেখাচ্ছি এটা 22-এর একটা ক্যাশ ফ্লো, এটা আপডেট ভার্সন আছে, আপডেট ভার্সনটা আমি এখন দেখাচ্ছি না। সো এটা হচ্ছে 22-এর একটা ক্যাশ ফ্লো আমি যেটা বানিয়েছিলাম সেটা দেখাচ্ছি আমি। সো সো এখানে এই যে আগস্ট 21, আগস্ট এই যে এখানে মার্চের 22, এটা হচ্ছে 22 মানে ওই যে সালের 22 বোঝাচ্ছে আর কি। সো এখানে হচ্ছে মোটামুটি আপনার এই প্রসেসটা আছে এখানে। তারপরে আপনার টোটাল আমার এই যে এই পার্টটা ইগনোর করবেন, কারণ এই পার্টটা এখানে করার কথা না, এখানে জাস্ট রেভিনিউ পার্ট পর্যন্ত আসবে, এটা আমি জাস্ট সামারি করার জন্য মনে হয় এখানে করছিলাম। এটার জন্য সেপারেটভাবে এই যে এখানে সামারি নামে একটা শিট বানাবেন, ওই শিটে দেখেন ডিটেল দেওয়া আছে ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লোটা কি, ক্যাশ ইনফ্লো মানে কোন কোন মাসে আমার কত টাকা আমার কোম্পানিতে ঢুকতেছে, মানে রেভিনিউ আকারে যেটা ঢুকতেছে ওটা ক্যাশ ইনফ্লো। আর যেটা হচ্ছে আউটফ্লো, যেটা আমার এক্সপেন্স, সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। ওই ক্যাশ আউটফ্লো কবে কত হচ্ছে, যেমন প্রথম মাসে প্রায় 20 লাখ, পরের মাসে 11 লাখ, তারপরে 11 লাখ, তারপরে 12 লাখ, হ্যাঁ, এইভাবে হচ্ছে ক্যাশ আউটফ্লো। তারপর হচ্ছে নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লো কত, মানে আমার ক্যাশ ফ্লো মিনস হচ্ছে আমার এক্সপেন্স মাইনাস রেভিনিউ। তো এক্সপেন্স মাইনাস রেভিনিউ আমি কি আছি, নেগেটিভে আছি, রাইট, আমার তো কোনো এক্সপেন্স নাই, আমার কোনো রেভিনিউ নাই। তারপর হচ্ছে কিউমিনেটিভ নেট ক্যাশ ফ্লো। কিউমিনেটিভ নেট ক্যাশ ফ্লো মানে কি, প্রথম মাসে আপনার লস করছেন ফর এক্সাম্পল 10 লাখ, পরের মাসে লস করছেন 5 লাখ, তার মানে কি কিউমিনেটিভ ক্যাশ ফ্লো হচ্ছে 15 লাখ। সো 15 লাখ টাকা আপনি লস করছেন। সো তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট, আমার এই বিজনেসে ডেফিনেটলি আমার একটা ইনভেস্টমেন্ট সাইজ আছে যে কত টাকা আমার ইনভেস্টমেন্ট লাগবে। সো ধরেন ফর এক্সাম্পল আমার তো একটা প্ল্যান আছে যে এত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, আর ইনভেস্টমেন্টে পুরো টাকা তো আমি কোম্পানিতে একসাথে দিব না, হয়তো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট হবে, এক এক সময় দিব। সো এখানে ধরেন প্রথমেই আমি জুলাইয়ের এত তারিখে 1,15,00,000 টাকা ইনভেস্ট করব, তারপরে এখানে গিয়ে 65 লাখ, তারপরে এখানে এগেন 50 লাখ। সো এইভাবে ধরেন ইনভেস্টমেন্টটা হবে। তারপরে এখানে গিয়ে ধরেন এই যে হ্যাঁ হ্যাঁ কেন, কখন থেকে, এই একটু কনফার্ম করুন তো সাউন্ড যাচ্ছে কিনা। হ্যালো, একটু আজকে বেড়ে দেখতে সাউন্ড যাচ্ছে কিনা। হ্যালো, একটু আমাদের টিমের থেকে কনফার্ম করেন সাউন্ড যাচ্ছে কিনা প্রপারলি। কি বলে সাউন্ড যাচ্ছে না কেন, হ্যাঁ সেটাই তো, ওকে সরি সরি, আমার টিম বলতেছিল সাউন্ড নাকি যাচ্ছিল না, সরি এক্সট্রিমলি সরি। ওকে, সো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তারপরে এটা কি, এটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স, যে এই ক্যাশ ব্যালেন্সটা হচ্ছে যে আমার আলটিমেটলি আমার হাতে কয় টাকা থাকবে ওই সময়। যেমন ধরেন আমার 1,15,00,000 টাকা ইনভেস্টমেন্ট, তারপরে এখান থেকে 20 লাখ টাকা খরচ হয়ে গেলে ক্যাশে থাকবে 95 লাখ টাকা, পরের মাসে আবার 11 লাখ টাকা খরচ হয়ে গেলে আমার ক্যাশে থাকবে 85 লাখ টাকা, তারপরে 73 লাখ, তারপরে 62 লাখ, এভাবে যেতে যেতে আমার ক্যাশ কমতে থাকবে, ক্যাশ কমতে থাকবে, আবার এখানে আমি ইনভেস্ট করবো, ক্যাশ আবার আপ হবে। সো এটা হচ্ছে আপনার আমার ক্যাশে কয় টাকা থাকবে সেটা।
এবং এখানে ম্যাক্স ইনভেস্টমেন্ট সাইজ, আমার এই বিজনেসটাতে সর্বোচ্চ কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, এটা হচ্ছে কত 1.24, মানে 1,24,00,000 টাকা আমার ম্যাক্স ইনভেস্টমেন্ট লাগবে। এটা আমি যে এখান থেকে ফর্মুলা দিয়ে বের করছি, যে এখান থেকে দেখেন এখানে সর্বোচ্চ উঠছিল কত, 1,24,00,000 টাকা উঠছিল মনে কোনো এক জায়গায়, দেখেন এই যে যেখানে এই যে এই মাসে 14 নম্বর মাসে আমার সর্বোচ্চ ক্যাশ ফ্লো হবে, তারপর আমি প্রফিট করতে থাকবো। এই যে এখানে আমার হচ্ছে নেট প্রফিট, এটা হচ্ছে আমার ক্যাশ ব্যালেন্সে কত হতে থাকবে। সো এটা আমার একটা ইনভেস্টমেন্ট পিচের জন্য একটা ক্যাশ ফ্লো তৈরি করা, এটা একটা কমপ্লেক্স প্রসেস, এটা আপনারা হয়তো পারবেন না। আমি ভিডিওটা এগেন অন করে দিই। ওকে, সো যেটা বলতেছিলাম যে এটা একটা কমপ্লেক্স প্রসেস, এটা হয়তো আপনারা পারবেন না, এটা না পারাটাই কঠিন, এটা অনেক মানে আমি এই যে জিনিসটা দেখাই দিলাম আপনারা চেষ্টা করবেন এই ওয়েতে বানানোর জন্য, যারা একটু এক্সেলে ভালো তারা এটা পারবেন। আসলে ক্যাশ ফ্লো অনেক কমপ্লেক্স একটা পার্ট, এটা এত ইজি না। এটা নিয়ে আমি একটা ক্যাশ ফ্লো এখন বানায় দেখাবো, সিম্পল একটা ক্যাশ ফ্লো আপনাদেরকে, যাতে করে আপনারা বানাতে পারেন। এই ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ক্লাস অনেকগুলো লাগবে। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের বিজনেস ওয়ার্কশপের, এই আমার যে পোর্টালটা দেখতেছেন এটা হচ্ছে আমার বিজনেস ওয়ার্কশপের যে মেম্বাররা আছে তাদের জন্য আমাদের এই কোর্সগুলো দেওয়া হচ্ছে। আমরা তো প্রমিস করছিলাম হচ্ছে এখানে, যেমন ধরেন stepupworkshop.net, এই যে এখানে আমাদের কি বলা হয়েছিল যে 15টার বেশি আমরা প্রিমিয়াম কোর্স আমাদের ওয়ার্কশপে দিব এবং ওয়ার্কশপ মেম্বারদেরকে। সো যারা আমাদের এর আগে যারা ওয়ার্কশপে জয়েন করছিল তাদেরকে আমরা 15টা প্রিমিয়াম কোর্স দিচ্ছি, এবং এগুলো লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। সো এটা হচ্ছে যে এখানে এই দেখেন, এই যে এখানে বিজনেস একাডেমিতে এই কোর্সগুলো দেওয়া আছে। আমরা অলরেডি কয়টা কোর্স দেওয়া শুরু করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অলরেডি চলতেছে, প্রত্যেকটাতে নতুন নতুন কন্টেন্ট আসতেছে, আরও আসবে, বাকি কোর্সগুলো ওইখানে চলে আসবে খুব সুন। সো আমাদের এই সেশনটা চলতেছে মাত্র 3 মাস হইল, 3 মাসের মতো হয়েছে আর কি, এখন পর্যন্ত চলতেছে, আরও বাকি আছে 3 মাসের মতো। সো বাকি সময় বাকি কোর্সগুলো চলে আসবে আর কি। সো এই প্রত্যেকটাতে অনেকগুলো করে ভিডিও আছে। যেমন ধরেন আমরা যদি একটা জিনিস দেখাই, যে পার্টটার জন্য এখানে আনলাম ই কমার্স ফান্ডামেন্টালটা যদি ওপেন করি, এই ই কমার্স ফান্ডামেন্টালের মধ্যে এখানে একটা ক্যাশ ফ্লো, ইয়েস, এই দেখেন ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোটা আমি কেন বোঝাচ্ছি দেখেন, ক্যাশ ফ্লো এই যে এটা হচ্ছে ক্যাশ ফ্লোর ক্লাস আমার, রাইট? এটা হচ্ছে ক্যাশ ফ্লোর ক্লাস, কত মিনিট দেখতেছেন, 49 মিনিট, রাইট? একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা 49 মিনিট মানে 50 মিনিট। তারপরে এগেন পার্ট টুতে কয় মিনিট আছে, পার্ট টুতে আছে প্রায় 25 মিনিট। তারপরে যদি আপনি পার্ট থ্রিতে যান, পার্ট থ্রিতে গেলে দেখবেন কত, 46 মিনিট। তার মানে টোটাল এই 3টা টপিকের উপর কথা বললেই আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, মানে 2টা ক্লাস আমাদেরকে ডেডিকেটেড নিতে হবে ক্যাশ ফ্লোর উপরে। সো এইটা এত আলোচনা করা যাবে না, এখানে তো আরও জিনিসপত্র আসেই হাবি যাবি। সো যাই হোক, বাই দ্য ওয়ে আমি এই জিনিসটা এই জন্য দেখালাম যে আমরা যদি এটা নিয়ে আলোচনা করতে চাই হিউজ টাইম লাগবে। সো আমরা ক্যাশ ফ্লো নিয়ে এত ইনডেপথ আলোচনা করলে বাকি জিনিস আমরা মিস করব। সো আমি যেটা করবো, আপনাদেরকে একটা সিম্পল ক্যাশ ফ্লো বানাচ্ছি, এটা দেখেন, প্লাস পরবর্তীতে যদি আমি কখনো সময় পাই তাহলে ক্যাশ ফ্লোর উপরে আপনাদেরকে আরও ডিটেল হয়তো কোনো এক সময় ক্লাস নিব। এখানে আমরা ক্যাশ ফ্লো নিয়ে হালকা একটু আলোচনা করে দেখাই যে কীভাবে আপনারা একটা ক্যাশ ফ্লো বানাতে পারেন। সো আমি জাস্ট এই একটা নতুন এক্সেল ফাইল ওপেন করতেছি। ওকে, সো এই ক্যাশ ফ্লো বানানোর জন্য আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে, আপনাকে বেসিক যে এক্সেল এটা জানতে হবে। বেসিক এক্সেল না জানলে আপনি এটা পারবেন না, ইউটিউব থেকে দেখে নিন বেসিক এক্সেলটা কি। আমি একটা কাজ করি, আমি একটু দেখাই দিই, খুব সিম্পল, দু একটা জিনিস দেখাইতে হবে, তো কাজের সময়গুলো দেখাবো না। আপনাকে ফরম্যাটিং জানতে হবে, আচ্ছা করার সময় দেখাই, সরি এখন দেখানোর দরকার নেই, করার সময় দেখাই। আচ্ছা চলেন আমরা একটা ক্যাশ ফ্লো বানানো স্টার্ট করি। একটা সিম্পল ক্যাশ ফ্লো যদি আমরা বানাই, মানে ওই যে আমি একটু আগে যেটা দেখালাম এটা হিউজ কমপ্লেক্স, ওটা বানাইতে গেলে অনেক সময় লাগবে, ওটা না, আমি আপনাদের প্রত্যেকে যারা ব্যবসা করবেন বা ডিজিটাল সার্ভিস দিবেন প্রত্যেকেরই একটা ক্যাশ ফ্লো থাকা উচিত। সো এই ক্যাশ ফ্লোটা আপনারা ওই কমপ্লেক্স ওয়েতে ইনস্ট্যান্ট বানাইতে পারবেন না, বাট ওইভাবে আপনি চেষ্টা করতে হয়তো পারবেন। বাট এখন আমি একটা সিম্পল ওয়ে দেখাচ্ছি, এই ওয়েতে আপনার অ্যাটলিস্ট প্র্যাকটিস করা উচিত, স্টার্ট করা উচিত। সো এটা বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মানে এটা ইগনোর করার কোনো স্কোপ নাই, এটা ইগনোর করলে আপনি বড় বিপদে পড়বেন, আপনি বুঝতে পারবেন না যে আপনার বিজনেস কোন ওয়েতে যাচ্ছে। সো ওকে, চলুন আমরা ক্যাশ ফ্লোটা বানাই। জাস্ট এখানে আমি জাস্ট মেনশন করি যে হচ্ছে ডেট, তারপরে আমি এখানে ধরেন তারিখটা বসাবো, ফর এক্সাম্পল আমরা জানুয়ারি থেকে স্টার্ট করি, 1 জানুয়ারি 24, 1 জানুয়ারি 24 এভাবে লিখে যদি আপনি এন্টার দেন তাহলে ফরম্যাটটা নিয়ে নিবে। সো জাস্ট পরবর্তীতে এটাকে টান দিবেন, আমি একটু এক্সপ্লেন করে বলি, তাহলে দেখেন 2 জানুয়ারি হয়ে গেছে, বাট এটাকে একটু চেঞ্জ করতে হবে, এটা 1 দিতে হবে এখানে, আর এটাকে দিতে হবে 2, তাহলে হচ্ছে এটা ফেব্রুয়ারি মাস নিবে। হ্যাঁ, দেন এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি এটাকে টান দেন তাহলে মোটামুটি আপনার একবারে পুরা ফর্মুলাটা পড়ে যাবে।
যেমন ধরেন এখানে ডিসেম্বর পর্যন্ত চলে আসছে, রাইট? এটা চলে আসছে। এখন ধরেন আমরা এটাকে একটু কালার করে দিই, জাস্ট এটাকে হচ্ছে আপনার একটু কালার করে দিবেন। ফিল কালারটা আমি ধরেন ইয়েলো করে দিলাম, হইলো ইয়েলো কালার। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আমরা প্রথমত কি করলাম, এখানে আমরা টাইমটা বসায় ফেললাম যে কোন টাইমটা হবে। তারপরে এখানে আমরা একটা কাজ করি, কিছু রেভিনিউয়ের সোর্স বসাই, বা রেভিনিউ না, আমরা এক্সপেন্সের কিছু সোর্স বসাই, যে সোর্সগুলো আমাদের এখানে দরকার হয়। সো এক্সপেন্সের সোর্সগুলো আমি এখানে লিখে রাখছি, বেশ কিছু সোর্স এখানে নেওয়া যায়। যেমন ধরেন আমরা ওয়েবসাইট একটা সোর্স হইতে পারে, আমি এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি, আমি সরি উপরটাতে অ্যাড করি। ওয়েবসাইট একটা সোর্স হইতে পারে, তারপরে আর কি হইতে পারে, স্টুডিও সেট আপ হইতে পারে, ই কমার্সে যেগুলো লাগে আপনি আপনার যে খাতগুলো লাগে সেগুলো আপনি বসাবেন, ধরেন স্টুডিও হইতে পারে। তারপর আর কি সোর্স হইতে পারে, এমপ্লয়ি হইতে পারে, আমি অফিস রেন্ট আগে নেই, অফিস রেন্ট হইতে পারে। সো ধরেন এখানে অফিস রেন্ট আমি বসাচ্ছি। তারপর আর কি হইতে পারে, এমপ্লয়ি হইতে পারে, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে এমপ্লয়ি, মানে আমি হেডগুলো বসাচ্ছি যে কোন কোন হেডে আমাদের কস্টিং যাবে। তারপর আর কি হইতে পারে, যেমন ইনফ্লুয়েন্সার হইতে পারে, আপনার বিজনেসে ইনফ্লুয়েন্সার লাগতে পারে। সো মানে মডেল, যেমন ধরেন আপনি ক্লদিং আইটেম সেল করেন, সো ক্লদিং আইটেম সেল করলে তো ওটার ডেফিনেটলি আপনার মডেল হায়ার করতে হবে, যে মডেল আপনার এটার ভিডিও করে দিবে। সো ওই ইনফ্লুয়েন্সারের কস্ট এখানে ইনক্লুড হবে। তারপরে আদার্স কস্ট, আপনি চিন্তাও করতে পারবেন না, আনএক্সপেক্টেড অনেক ধরনের খরচ হবে, সো সেটাও আপনার ক্যাশ ফ্লোতে আনতে হবে। সো ধরেন আদার কস্ট এখানে আনতে হবে, সো আমি বসালাম আদার কস্ট। এখন মোটামুটি আমাদের এই জিনিসগুলো হইতে পারে। এখন আসেন এই খরচগুলা আমাদের, আমরা যে মানে এই খরচগুলো আমরা এখানে বললাম, এই খরচগুলার এখন এখানে বসাই। যেমন ধরেন কিছু আছে এককালীন খরচ, কিছু আছে সবসময় হয়। যেমন ধরেন একটা ওয়েবসাইট বানাতে গেলে মোটামুটি কত খরচ হয়, সাপোজ ধরেন 30,000 টাকার মতো খরচ হয়, রাইট? আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু এখানে নাম্বার বসাবো, যখন নাম্বার বসাবেন, যেমন 30,000 কিন্তু পড়তে সমস্যা হচ্ছে, তাই না? সো এটাকে আমরা ফরম্যাটিং করে ফেলি, কন্ট্রোল প্লাস শিফট এক কাজ করা যায়, মানে ধরেন এই সিলেক্ট করার প্রসেস একটা আছে, এভাবে করা যায়, এভাবে সিলেক্ট করার একটা ওয়ে আছে। আবার আরেকটা স্মার্ট সিলেকশন প্রসেস আছে, যেটা হচ্ছে আপনি ইজিলি সিলেক্ট করতে পারবেন। ওই রটা সিলেক্ট করবেন, মানে ওই সেলটা সিলেক্ট করবেন, কন্ট্রোল প্লাস শিফট চাপবেন, দেন কিবোর্ড থেকে ডাউন এরো একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবে, এবং সরি রাইট এরো, এবং নিচের দিকে ডাউন এরো দিলে একেবারে নিচ পর্যন্ত চলে আসবে, মানে অল সিলেক্ট। এই পুরোটা সিলেক্ট করে আমি জাস্ট রাইট ক্লিক করতেছি, ফরম্যাট সেল, এই ফরম্যাট সেল থেকে আমি নাম্বার করে দিচ্ছি, হ্যাঁ, নাম্বার করে 1000 সেপারেটর অ্যাড করে দিচ্ছি, এবং ডেসিমেল যে সংখ্যাটা, মানে ধরেন আমি 30,000-এর পরে দশমিক নিতে চাই কিনা, ওই দশমিক ঘর নিতে চাই না, এটা বাদ দিয়ে জাস্ট আমি ওকে করে দিলাম। তার মানে দেখেন যে এখানে কিন্তু পড়তে ইজি হচ্ছে এখন 30,000, রাইট? যেহেতু এটা বিজনেস প্ল্যান একটু গুছাকে করতে হবে আর কি। ওকে, সো ধরেন 30,000 টাকা কি আমার ইনিশিয়াল কস্ট, মানে প্রথম মাসে আমার কস্টিং যাবে 30,000 টাকা, 30,000 না, সরি এটা ভুল হয়েছে, 30,000 প্লাস 30,000 প্লাস আমাদের একটা ডোমেইন কিনতে হবে, ওটার জন্য 1,000 টাকা। সো 1,000 প্লাস হচ্ছে আমার একটা হোস্টিং কিনতে হবে, ওই হোস্টিংয়ের জন্য ধরেন কত হবে, হয়তো আরও যাবে কত, মেবি মান্থলি, ক্লাউডগুলো বেসিক্যালি মান্থলি হয়, তার মান্থলি যাবে আরও সাপোজ 2,000 টাকা। সো এই হলো 33,000 টাকা প্রথম মাসে আমার যাচ্ছে, রাইট? পরে সেকেন্ড মাসে কি আছে, সেকেন্ড মাসে কি আমার এটার খরচ আছে? ইয়াস, সেকেন্ড মাসে খরচ আছে, সেটা হচ্ছে আমার কি 2,000 টাকা করে খরচ যাবে, ওই যে হোস্টিংটা তো আমার রেগুলার যাবে। সো এইটা হচ্ছে আমার রেগুলার কস্ট। সো এটাকে আমি টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, এই হচ্ছে আমার কস্টিংটা বসে গেল। তারপর হচ্ছে স্টুডিও সেট আপ, আমার স্টুডিওটা সেট আপ করতে হবে, অনেক সময় অনেক বিজনেস স্টুডিও সেট আপ লাগে। তো স্টুডিও সেট আপ ইনিশিয়ালি আপনার ক্যামেরা হয়তো নতুন অবস্থায় কিনা রিকমেন্ডেড না, ক্যামেরা লাগবে না, আপনার স্মার্টফোন এনাফ, আপনি স্মার্টফোন দিয়ে করবেন। স্মার্টফোন ছাড়া আপনার হয়তো কিছু গিয়ার টিয়ার লাগবে, একটু মাইক্রোফোন লাগবে, এই সেই হাবিজাবি, এই সব মিলে আমি ধরতেছি যে হয়তো 20,000 টাকা আপনার ইনিশিয়াল যাবে, গ্রিন স্ক্রিন এগুলো লাগবে। তারপরে এদিকে আমি আর ধরতেছি না, হয়তো আপনার বিজনেস যখন ভালো করবেন তখন হয়তো একটু স্টুডিও আপগ্রেড করবেন, সেটার জন্য আপনি এখানে বসায় নেবেন। তারপরে কি থাকবে, আচ্ছা আমি এখানে বাকি যেগুলো থাকবে না এগুলোকে শূন্য দিয়ে দিবেন, এটাকে টান দিয়ে শূন্য করে দিবেন আর কি। আচ্ছা, তারপরে কি অফিস রেন্ট ধরেন ইনিশিয়ালি আপনি নেবেন না, প্রথম শুরুতে অফিস নেওয়া দরকার নেই, আপনি বাসা থেকে শুরু করবেন, যেহেতু অনলাইন বিজনেস ইজিলি বাসা থেকে শুরু করা যায়। আপনি 6 মাস পর থেকে অফিস নেবেন, খুব বড় অফিস না, ছোটোখাটো অফিস নেবেন, ধরেন 25,000 টাকা করে আমার অফিস কস্ট গেল, এটাকে টান দিয়ে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে আপনার এখানে এমপ্লয়ির কথা বলি, ধরেন ইনিশিয়ালি আমার কোনো এমপ্লয়ি থাকবে না, আমি নিজেই করব এটা, মানে ইনিশিয়াল প্রথম 3 মাস আমি নিজে করব, 3 মাস পর থেকে আমার একজন এমপ্লয়ি থাকবে, এবং ওই এমপ্লয়ির বেতন কত হবে সেটাও আমি এখানে মেনশন করব, লাইক আমার বেতন হবে ধরেন 15,000 টাকা বেতন হবে, এবং ওটাকে আমি গুণ দিব ফর এক্সাম্পল কত দিয়ে, আমার একজন এমপ্লয়ি লাগবে ফর এক্সাম্পল। সো জাস্ট এটাকে টেনে আমি এই পর্যন্ত নিয়ে দিব, ধরেন আমার 3 মাস পরে এমপ্লয়ি একজন বাড়াইতে হওয়া লাগতে পারে,
এটা ডিপেন্ড করে বিজনেসের কি বলে আপনার, এটা কিন্তু আমি নাম্বার বসাচ্ছি প্রেডিকশন ওয়াইজ, আমার বিজনেস নিয়ে আমার একটা প্ল্যান আছে, থট আছে, ওটাকে আমি এখানে প্ল্যান আকারে সাজাচ্ছি। সো আপনার বিজনেস নিয়ে আপনার কি প্ল্যান, আপনার রেভিনিউ কত চান, আপনি এক্সপেন্স কত, আপনার ইনভেস্টমেন্ট সাইজ কত, ওটার উপর ডিপেন্ড করে আপনি আপনার মতো করে বসাবেন। আমি এখানে ডেমো ফিগার বসাচ্ছি, জাস্ট র্যান্ডম ফিগার বসে আমি জাস্ট ক্যাশ ফ্লোর একটা সিস্টেম দেখাচ্ছি, একটা স্ট্রাকচার, যেটা আপনারা দেখে করতে পারেন যেন। আচ্ছা, তারপরে ইনফ্লুয়েন্সারের কথা আসি। ধরেন ইনফ্লুয়েন্সার আমাদের লাগবে, ফর এক্সাম্পল ইনফ্লুয়েন্সারের জন্য প্রতি মাসে আমি ধরলাম যে 5,000 টাকা করে আমাদের ইনফ্লুয়েন্সার কস্ট লাগবে পার মান্থ। তারপরে আদার কস্ট, অন্যান্য খরচ কত লাগবে, অন্যান্য খরচ আমি ধরতেছি আরও 20,000 টাকা করে প্রতি মাসে এমনি আমার খরচ লাগবে, মানে এমনিতেই, মানে আমি জানিও না যেটা কই যাবে খরচ, বিভিন্ন আমার ফ্রেন্ড সাইকেল আসতে পারে, আমি এক জায়গায় যেতে পারি, বা আমার একটা জিনিস নষ্ট হয়ে যেতে পারে, বা যে কোনো টাইপের এই ধরনের খরচ আছে। তো এই খরচটা আমরা ধরতে হবে, হিসাবে আনতে হবে। আর না হয় আপনি দেখবেন যে আপনার লাভের টাকা পিঁপড়ে খায় ফেলবে, আপনি টেরও পাবেন না। সো ওকে, এই পার্টটা গেল, আমাদের কস্টিংটা আসলো। এখন আমাদের একটা টোটাল কস্ট বের করতে হবে। টোটাল টোটাল কস্ট না, এটাকে আমরা বলি অপেক্স বলি, অপারেটিং কস্ট, টোটাল অপারেটিং এক্সপেন্স আর কি। সো অপারেটিং টোটাল অপেক্স, এখানে এসে আমরা এটাকে যোগ করব, ইকুয়াল, যোগ করার অনেকগুলো ফর্মুলা আছে, আপনি এরকম করে যোগ করতে পারেন। এটা তারপর হচ্ছে আপনার এই সেল সিলেক্ট করবেন, পরে প্লাস দিবেন, এই সেল সিলেক্ট করবেন, দেন প্লাস দিবেন। সো এটা একটা প্রসেস যোগ করার জন্য, বাট এটা রিকমেন্ডেড মেথড না। স্মার্ট মেথড হচ্ছে সাম লিখবেন, সাম মানে হচ্ছে এটা মানে ফর্মুলা, সাম লিখবেন, সাম লিখে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট পুরো জিনিসটা সিলেক্ট করবেন যেটা আপনি যোগ করতে চান, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিবেন, তাহলে আপনার পুরো যোগটা হয়ে যাবে। সো এখানে হয়ে গেছে। দেন এটাকে জাস্ট টান দিয়ে যদি এ পর্যন্ত নিয়ে আসেন, তাহলে অটোমেটিকলি পুরা যে সেলগুলোতে আপনার এই যোগফলটা চলে আসবে, মানে এই ফুল যোগফলটা এখানে চলে আসবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল কস্টিংটা কত এখানে চলে আসছে। এখন আসেন, আমরা অপেক্স বের করছি, এখন আমাদের কি করতে হবে, রেভিনিউটা এখানে বসাইতে হবে। তো চলেন আমরা রেভিনিউ বসানো শুরু করি। রেভিনিউ বসানোর জন্য, আচ্ছা জাস্ট একটা মিনিট, আমি জাস্ট একটা মিনিট, ওকে দেখা যাচ্ছে না, ঠিক আছে, ওকে। সো এখানে যেটা করবো আমি, ধরেন আমি দুইটা প্রোডাক্ট নিয়ে আমি করে দেখাই। যেমন ধরেন এখানে আমি ফর এক্সাম্পল প্রথমত আমি করতেছি লেটস সে ডিজিটাল না, আমি এটা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে করি। ফর এক্সাম্পল কী হতে পারে, ফিজিক্যাল প্রোডাক্ট লিখি, জাস্ট আমি নিশ লিখতেছি না, আপনি আপনার প্রোডাক্টের নাম লিখতে পারেন বা নিশ লিখতে পারেন। সো আমি এখানে ফিজিক্যাল প্রোডাক্ট লিখলাম, তারপর নিচের দিকে করবো একটা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে, মানে আমি যে প্রোডাক্টগুলো সেল করবো ওটার মতো লিখতেছি, আপনি আপনার মতো করে লিখবেন। সো এটা লিখলাম, লিখার পরে এখানে বেশ কিছু হেড বসাইতে হবে। যেমন ধরেন এখানে হেড হইতে পারে কি মান্থলি সেল, সো জাস্ট আমি মান্থলি সেলটা বসাইলাম। তারপরে একটা হেড হইতে পারে কি গ্রস প্রফিট, তো এখানে অ্যাভারেজ গ্রস প্রফিটটা আমরা বসাবো। তারপরে হইতে পারে অ্যাভারেজ মার্কেটিং কস্ট, জাস্ট আমি কপি পেস্ট করতেই যাতে সময় সেভ হয়। দেন আদার কস্ট, এখানে আমি আদার কস্টটা এখানে বসাবো। তারপরে হইতে পারে প্রোডাক্ট টেস্টিং, জাস্ট প্রোডাক্ট টেস্টিংটা আমি এখানে বসাচ্ছি। তারপরে হইতে পারে কি নেট প্রফিট, জাস্ট আমি হেডগুলো বসাচ্ছি কোন কোন হেড হবে। তারপর হচ্ছে নেট প্রফিট পার আইটেম, জাস্ট এই জিনিসটা আমি এখানে বসাচ্ছি। এই সেম জিনিসটা আমার আরেকবার লাগবে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, এখানে আমার আরেকবার লাগবে। ওকে, সো আমি এটা বসায় ফেলছি, আমার একটা মিনিট, জাস্ট আমি এই জিনিসগুলো কেটে দিই, দরকার নেই, এগুলো বসায় ফেলছি। ওকে ফাইন। এখন আমি একটা কাজ করি, এই জিনিসটা যেহেতু পুরোটা একটা জিনিস, এই জিনিসটাকে ধরে আমি জাস্ট মার্চ সেল করে দিব। এই যে মার্চ অ্যান্ড সেন্টার করে দিলে এখানে এটা সেন্টার হয়ে যাবে, এই সেন্টার হয়ে গেছে। এবং এখানে এই পুরো জিনিসটাকে ধরে আমি জাস্ট এখানে মার্চ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি। ওকে, সো এই জিনিসটা হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে মান্থলি সেল। মান্থলি সেল বলতে আমি বোঝাচ্ছি কি ইউনিট, আমি প্রতিদিন কয়টা, মানে প্রতি মাসে কয় ইউনিট সেল করতে চাই ইনিশিয়ালি। সো ধরেন প্রথম মাস তো আমার সেট আপে চলে যাবে, আমি তো সেল করতে পারবো না, আমার সব কিছু গোছাতে হবে এভরিথিং। সো ওই মাসে আমার কোনো হয়তো সেল হবে না প্রথম মাসে। আমি এক কাজ করি, আমরা প্রথম মাসে আচ্ছা প্রথম মাসে আমাদের সেল হবে না, ইয়েস প্রথম মাসে সেল হবে না, আমি এটা জাস্ট 0 দিচ্ছি। সেকেন্ড মাস ফেব্রুয়ারি মাসে আমাদের সেল হবে, এখানে জাস্ট ইকুয়াল দিচ্ছি আমার পার ডে কত আইটেম সেল করতে, এটা কিন্তু মান্থলি সেল বের করতেছি, আমরা এটা মান্থ ওয়াইজ করতেছি, রাইট। এই ক্যাশ ফ্লোটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি, তো আমাদের দিনে ধরেন কয়টা আইটেম সেল হবে ওটা নিয়ে হিসাব করতে হবে। ফর এক্সাম্পল 30 হচ্ছে দিন, মানে 30 দিন এক মাস, ওটাকে আমি গুণ দিচ্ছি কত দিয়ে, গুণ দিচ্ছি হচ্ছে আপনার কত, লেটস সে আমি প্রথম মাসে হচ্ছে 5 আইটেম করে পার ডে সেল করতে চাই, 5টা করে। সো আমি 5 লিখলাম, তার মানে 150 আইটেম পার ডে সেল হবে, মানে সরি পার মান্থ সেল হবে 150 আইটেম। প্রতিদিন যদি 5টা করে আইটেম সেল করি তাহলে আমার মাসে কয়টা সেল হয়, 150টা আইটেম সেল হয়। সো এটাকে আমি জাস্ট এখান থেকে টান দিয়ে পুরা যে 12 মাস দিয়ে দিব।
এবং পরবর্তী মাসে আমার ডেফিনেটলি সেল বাড়বে। সাপোজ পরবর্তী মাসে আমার এখানে 8টা করে সেল হবে, তার পরবর্তী মাসে ধরেন এখানে 10টা করে সেল হবে, মানে আমার সেল তো ডেফিনেটলি বাড়বে, গ্রো করতে হবে, গ্রো না করলে তো আমি পারবো না। তারপরে মাসে ধরেন 15টা করে সেল হবে, এই হারে এটা ইনক্রিজ হতে থাকবে। ধরেন 15টা করে সেল হওয়ার পরে ধরেন 20টা করে সেল হবে। সো এখানে গিয়ে হচ্ছে আপনার হয়তো 20টা করে সেল স্টেবল হবে। সো আমি এই 20টা সেলকে আমি স্টেবল করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমার মান্থলি কত ইউনিট আমি সেল করব সেটা। তারপরে আসেন অ্যাভারেজ গ্রস প্রফিট, এটাও তো 0 থাকবে, সেকেন্ড মাসে হবে। অ্যাভারেজ গ্রস প্রফিটটা কি? গ্রস প্রফিটটা হচ্ছে ওই যে আমি একটা প্রোডাক্টে কয় টাকা প্রফিট করতে পারি। মানে ফর এক্সাম্পল, যেমন ধরেন আমি যদি বলি ক্লদিং আইটেম, তাহলে ক্লদিং আইটেমে তো আমার অবশ্যই কত 40% প্রফিট করতে হবে, আদারওয়াইজ আমি ভালো করতে পারবো না। যদি মনে করি যে কম দামে সেল করে দিই, হবে না, আপনি বিজনেসে ফিল করবেন, টিকতে পারবেন না। সো আপনাকে প্রোডাক্টের প্রাইস আপনি বেশি নেবেন, নো প্রবলেম, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে আপনাকে মার্কেটে টিকতে হবে। আপনাকে টিকতে হবে ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, সার্ভিস দিয়ে। আপনি প্রাইস কমায় আমার বিজনেস করবেন, এটা টোটালি লেম একটা লজিক। এই লজিকে ব্যবসা করলে আপনি অ্যাটলিস্ট 2024 সালে এসে ব্যবসা করতে পারবেন না, এটা শিওর থাকেন। সো এখানে আপনাকে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে অ্যান্ড প্রাইস অবশ্যই বেশি নিতে হবে। প্রাইসের জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই, যেটা স্ট্যান্ডার্ড রেট সেটাই আপনি নেবেন। ওকে, সো এভারেজ গ্রস প্রফিট, ফর এক্সাম্পল আমি যে প্রোডাক্টটা পিক করতে চাচ্ছি সেটার অ্যাভারেজ গ্রস প্রফিট কত, ধরুন আমি লিখলাম যে 500 টাকা আমার অ্যাভারেজ গ্রস প্রফিট। আমি ইকুয়াল দিয়ে ফর্মুলা বসাচ্ছি কেন, যাতে করে এটা ইজি হয়। আমি এখানে জাস্ট লিখে দিতে পারতাম 150 200 এভাবে লিখতে পারতাম, এভাবে লিখবেন না, লিখলে হবে না। আমি দেখেন ইকুয়াল দিয়ে করতেছি, তাহলে কি হবে, আমি ধরেন এই মাসে আমি জাস্ট এই 8টা চেঞ্জ করে 10 করে আমি রেজাল্ট চেঞ্জ করতে পারবো। আমি যদি ফিক্স লিখতাম তাহলে কিন্তু পুরোটা মুছে আমার লিখতে হইতো, এটা একটা প্রবলেম। এই জন্য আমি মানে ইকুয়াল দিয়ে 30 তারপরে মাল্টিপ্লাই দিচ্ছি 8 দিয়ে, মানে ওইভাবে আমি করতেছি আর কি, যাতে করে মানে আমি বলছি যে এটা মানে ক্যাশ ফ্লো কি, ক্যাশ ফ্লো হচ্ছে একটা বিজনেস প্ল্যান, এটা যেন রিড করা যায়। সো আপনি যদি এখানে ডাইরেক্ট লিখে ফেলেন 240, তাহলে তো ভুলে যাবেন যে আমি কি মানে 6 মাস পরে যখন ক্যাশ ফ্লো দেখবেন তখন বলবেন আরে আমি জানি কেন লিখছিলাম এখানে 240, আমি তো মনে করতে পারতেছি না, মনে করতে পারবেনও না। কিন্তু যদি আপনি এই যে এইভাবে লিখেন, মানে ওই যখন আপনি এই রেটাতে চাপ দিবেন তখন এই যে ফর্মুলা বারে, আমি একটা কাজ করি এটাকে জুম করে নিই, যখন এখানে চাপ দিবেন তখন এই যে ফর্মুলা বারে দেখেন চলে আসবে 30 × 8, তার মানে আপনার মনে হবে ও আচ্ছা আমি দিনে 8টা করে সেল ধরছিলাম, মনে আসবে। সো এই জন্য এটা যেন রিডেবল ফ্রেন্ডলি হয়, আপনি যেন রিড করতে পারেন ইজিলি, বা আপনার ক্যাশ ফ্লো আরেকজন দেখে যেন পড়তে পারে। ওকে, সো এখানে কি করতে হবে, গ্রস প্রফিট কত, গ্রস প্রফিট ইকুয়াল হবে, গ্রস প্রফিট কেমনে হবে, মানে মান্থলি গ্রস প্রফিট, তার মানে মান্থলি সেলকে গুণ দিতে হবে কত দিয়ে, মান্থলি সেল মাল্টিপ্লাই কত 500 টাকা, আমরা ধরতেছি 500 টাকা করে পার, মানে প্রতিটা প্রোডাক্টের প্রফিট হবে। সো আমি জাস্ট এন্টার দিলাম, তার মানে আমার এখানে আমার প্রফিটটা চলে আসলো যে কত প্রফিট হবে। আমি এখন এটাকে টান দিয়ে যদি এই পর্যন্ত নিয়ে যাই তাহলে পুরো প্রফিটটা এখানে চলে আসবে ফর্মুলা ওয়াইজ। তারপর যদি নিচে আসি যে মার্কেটিং কস্ট ধরেন 0 হবে, যেহেতু আমি মার্কেটিংও করিনি, আমি সব সেট আপ পার্টে ছিলাম। সো ফেব্রুয়ারি মাসে আমার মার্কেটিং কস্ট কত হবে, মার্কেটিং কস্ট আমি হিসাব করবো কীভাবে, এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করবো। তো যেহেতু আমি ফেসবুক অ্যাডে ধরেন ফর এক্সাম্পল আমি ফেসবুক অ্যাডে সেল করবো, এটা নিয়ে আমি পরে আলোচনা করলে আপনারা ধরতে পারবেন। যারা অ্যাডভান্স তারা অলরেডি জানেন যে ফেসবুক অ্যাডে কত টাকা করে খরচ হয় অ্যাভারেজ, বাট যারা জানেন না তাদের জন্য এটা নিয়ে পরে আলোচনা করবো। সো এটা জাস্ট আপনি ধরে নেন যে একটা সংখ্যা আমি বসাচ্ছি। ওকে, সো এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার যে যতগুলো আইটেম সেল হবে ওটাকে আমি মাল্টিপ্লাই করব কত দিয়ে, সাপোজ আমার ওই প্রোডাক্টটা প্রথম মাসে মানে প্রথম দিকে আমাদের অ্যাড কস্ট বেশি যায়, কারণ আমাদের অ্যাড অ্যাকাউন্ট নতুন, পিক্সেল নতুন, আরও অনেক ব্যাপার স্যাপার আছে। সো প্রথম দিকে ধরলাম যে আমার প্রতিটা আইটেম সেল হইতে ফর এক্সাম্পল 300 টাকা করে খরচ হয়ে যাবে, মানে হ্যাঁ 300 টাকা করে প্রথম দিকে খরচ হবে প্রথম মাসে। তারপরের মাসেও ধরেন আমার আমি পুরোটা টান দিয়ে দিই, টান দেওয়ার পরে পরের মাসেও ধরেন আমার 300 টাকা করে যাবে, কিন্তু এরপর থেকে আমার একটু কস্টিং কমে আসবে, কারণ আমার পিক্সেলের ডেটা হবে, আমি রিটার্গেটিং করতে পারবো, আমার এটা অপটিমাইজ হবে। সো ধরেন পরের মাস 2 মাস পর থেকে এটা 250 টাকা হয়ে যাবে, এবং 250 টাকা কন্টিনিউ করবে ধরেন 3 মাস, তারপর থেকে এই কস্টিংটা কমে 200 টাকা করে হয়ে যাবে। এটা এমনই হয়, 200 টাকা করে আমি ধরে নিচ্ছি। ওকে ফাইন, সো এটা আমরা কস্টিংটা বসালাম। তারপরে আমরা যদি দেখাই আদার কস্ট, একটা প্রোডাক্টের বিভিন্ন টাইপের খরচ হতে পারে, কী কী কস্ট, যেমন প্যাকেজিং, তারপরে আপনি ওই যখন অর্ডারটা কনফার্ম করবেন কাস্টমারের সাথে ফোনে কথা বলবেন, ওটা একটা কস্ট। তারপরে হতে পারে আপনি প্রোডাক্টটা কিনতে যাওয়ার সময় যে এই যে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট গেছে সেটাও একটা কস্ট, আপনার প্রোডাক্ট ড্যামেজ হতে পারে সেটাও একটা কস্ট। তো এইগুলো সব ক্যালকুলেট করে একটা আদার কস্ট আপনাকে ধরতে হবে। সো ধরলাম এই প্রত্যেকটা প্রোডাক্টে আদার খরচ ধরলাম ধরেন 50 টাকা করে, মানে পার প্রোডাক্ট 50 টাকা করে আমার এডিশনাল খরচ আছে। সো আমি এটা বসাইলাম, বসায় জাস্ট এটাকে আমি টান দিয়ে দিলাম একবার লাস্ট পর্যন্ত। তারপর আমাদের প্রোডাক্ট টেস্টিং মানে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন এখন,
তো পরের মাসে আপনি কি সেল করবেন? ধরুন এই প্রোডাক্টের ট্রেন্ড চলে গেছে, তখন তো আপনার বসে থাকতে হবে। আপনি তো টেস্ট করে কন্টিনিউয়াসলি নিউ প্রোডাক্ট বের করতে হবে, তাই না? সো একটা প্রোডাক্ট সেল করতেছেন, আরেকটা প্রোডাক্ট আপনার রেডি থাকতে হবে যে এই প্রোডাক্ট আমি পরের বার সেল করবো। সো কন্টিনিউয়াস টেস্টিং প্রসেস, টেস্ট হইতেই হবে, আদারওয়াইজ বসে থাকলে কাজ হবে না। সো R&D ছাড়া আপনি টিকতে পারবেন না। সো রেগুলারলি টেস্টিংয়ের বাবদ একটা বাজেট আপনার রাখতে হবে। মানে আপনি একটা প্রোডাক্ট দেখবেন, দেখে অ্যাড রান করবেন, দেখবেন এটা সেল হয় কিনা। যদি সেল হয় তখন আপনি সাপ্লাই থেকে এনে এটা সেল করবেন, তাই না? সো উইনিং ফাইন্ড আউট করবেন। এটা কেমনে করবেন আমি দেখাবো, সমস্যা নেই। সো এই টেস্টিংয়ের জন্য একটা বাজেট আপনাকে রাখতে হবে প্রতি মাসে। সো ধরেন আমি টেস্টিংয়ের জন্য একটা বাজেট রাখলাম ইনিশিয়ালি কত, $130 পার ডলার। তো $130 পার ডলার ভ্যাট সহ, ওটার সাথে আমি $100 দিলাম, মানে $100 আমি টেস্টিংয়ে দিলাম। যদিও এটা আমি অনেক বেশি দিই, বাট এখানে ধরেন $130 দিলাম। তারপর আসেন নেট প্রফিট। আমাকে এখান থেকে নেট প্রফিটটা বের করতে হবে যে অ্যাকচুয়ালি নেট প্রফিটটা আমার কত ওই মাসে, যেহেতু মাস হিসাব করতেছি, ওই মাসে আমার নেট প্রফিটটা কত। নেট প্রফিট আমি কেমনে বের করবো? আচ্ছা, এখানে কিন্তু এই জিনিসগুলো জিরো হয়ে যাবে, রাইট? এগুলো জিরো, জাস্ট আমি জিরো দিয়ে দিচ্ছি, এগুলো আমি বসাচ্ছি না। ওকে, সো এখানে প্রোডাক্ট টেস্টিং গেল। তারপর নেট প্রফিটটা কেমনে বের করবো? ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে যেটা আমার গ্রস প্রফিট, যেমন এটা হচ্ছে গ্রস প্রফিট, রাইট? ৭৫,০০০ টাকা আমার প্রফিট। এই প্রফিটটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমি মানে প্লাস করব কোনটা, সরি ভুল করছি কিন্তু, আমাদের গ্রস প্রফিট মাইনাস, তারপরে দিব ফার্স্ট ব্র্যাকেট, আমি এখানে যোগ করব কোনটা, মানে গ্রস প্রফিট থেকে বিয়োগ করতে হবে অ্যাভারেজ মার্কেটিং কস্ট, আদার কস্ট অ্যান্ড প্রোডাক্ট টেস্টিং, এগুলো মাইনাস করলে তো আমার নেট প্রফিটটা পাবো, তাই না? সো ধরেন আমি এখানে ৪৫,০০০ টাকা যোগ, তারপর হচ্ছে আপনার ওই আদার কস্টের হচ্ছে ৭৫০০ টাকা, তারপর যোগ, তারপর হচ্ছে প্রোডাক্ট টেস্টিংয়ে ১৩,০০০ টাকা, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তার আমি দেখতে পাচ্ছি ৯,৫০০ টাকা আমার হচ্ছে নেট প্রফিট, মানে ওই মাসে আমার প্রোডাক্ট থেকে নেট প্রফিট। সো এটাকে টান দিই, তাহলে আমার নেট প্রফিটটা এখানে চলে আসলো। এখন আসেন যে পার আইটেমে, প্রতি আইটেমে আমার কত টাকা প্রফিট আছে এটা আমার বের করতে হবে। এটা কেমন বের করবো? ইকুয়াল, খুব সিম্পল। ইকুয়াল, এটা হচ্ছে আমার নেট প্রফিট, এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে? আরে আমার একই, আরে আমার কিবোর্ডে ভাগের অংশ কই, এটা তো আমি পাইতেছি না খুঁজে। আরে এই কিবোর্ডে ভাগের লেআউট তো খুঁজে পাচ্ছি না আমি, কই গেল ওটা? পার্সেন্টেজ, মহাবিপদ। আমি এক্সটার্নাল কিবোর্ড ইউজ করি, এখানে আমি এটা পাচ্ছি না, কই আছে এটা? এটা মনে হয় এখানে নাকি, এটা দিয়ে কি হবে? আমি একটু দেখি, ট্রাই করে। হ্যাঁ হয়েছে, সরি এটা এখানে, সরি আমি এক্সটার্নাল কিবোর্ড ইউজ করি তো, সো এই কিবোর্ডে আমি এটা পাচ্ছিলাম না। সো এটা আমি পাইলাম। এখন এটাকে যদি আমি টান দিই, তাহলে আমি দেখতে পারতেছি যে আমাদের এই মাসে ৬৩ টাকা করে পার প্রোডাক্টে প্রফিট থাকতেছিল। দেখেন আমার ৫০০ টাকা ছিল, তারপর এখন ৬৩ টাকা আছে। সো এখানে ৯৬ টাকা, এখানে ১৫৭, এখানে ১৭৭, এই যে হাবিজাবি। সো লাস্টে দিয়ে গিয়ে আমার পার প্রোডাক্টে প্রফিট আমার বাড়ছে। ওকে, সো আমরা নেট প্রফিট পর্যন্ত আমরা বের করে ফেলছি, রাইট? এখন আসেন আমরা এইটাও তো করতে হবে। এখানে যদি থাকে, মানে আমি এটা করে দেখাচ্ছি না এখন, এটা আপনারা করে নিন। এটা আমি জাস্ট এখন এখানে বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি করতেছি না। এটা করলে এখন সময় চলে যাবে, এমনি ক্লাস লম্বা হয়ে যাচ্ছে। সো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আপনার যদি আরও প্রোডাক্ট থাকে সেটা আপনি আপনার মতো করে নেবেন। আমি একটা করে দেখালাম। এখন আমরা এই জিনিসটাকে কিভাবে, আমরা তো এটা বের করলাম হচ্ছে প্রোডাক্ট থেকে, প্রোডাক্টের কষ্ট আমরা ঠিক করলাম। এখন আমাদের এখানে একটা ওপেক্স আছে, কিন্তু এটা কিন্তু ফাইনাল প্রফিট না। ৯,৫০০ টাকা ফাইনাল প্রফিট না। ফাইনাল প্রফিট কেমনে বের করবো? আমরা একটা কাজ করি, এখানে কিছু ইনসার্ট করে নিই। এখানে কতগুলো রো ইনসার্ট করে দিই। ওকে, ইনসার্ট হয়েছে। ইনসার্ট করে আমি একটু নিচের দিকে নিয়ে নিলাম। এখন আমি একটা কাজ করব, আচ্ছা এখন আমি একটা কাজ, এখানে বেশি ইনসার্ট করে ফেলছি মনে হয় না, সরি আমি একটু ডিলিট করে দিই, কারণ নিচে আমার ছবির জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইনাল এটা বের করতে হবে, নেট প্রফিটটা বের করতে হবে, রাইট? তো ফাইনাল নেট প্রফিটটা আমরা কেমনে বের করবো? ফাইনাল নেট প্রফিটটা বের করা খুবই ইজি কাজ। জাস্ট আমাদের কন্ট্রোল, জাস্ট নেট প্রফিটটা এখান থেকে কপি করে আমরা এখানে বসাই দিই টোটাল নেট প্রফিট। টোটাল নেট প্রফিটটা আমরা বের করবো। ফর্মুলাটা কি? ফর্মুলাটা খুব সিম্পল। আমরা ফর্মুলাটা দেবো ইকুয়াল, আমাদের এটা হচ্ছে প্রফিট, দেখেন মানে যেটা আমার প্রফিট থেকে মাইনাস করতে হবে আমার যে খরচ, এডিশনাল একটা খরচ আছে তো, অপেক্স কস্ট আছে না, অপেক্সটা মাইনাস করতে হবে, মাইনাস হচ্ছে আপনার
আচ্ছা সরি ভুল হয়েছে এখানে, আমাদের এই যে এই মাসের প্রফিট কই, এই মাসের প্রফিট তো আমরা লিখি না এখানে, দাঁড়ান একটা মিনিট, এখানে আমার জিরো দিতে হবে, অ্যাটলিস্ট জিরো না দিলে আমি এটা ফর্মুলা কাজ করবে না। তো আমি জিরো দিচ্ছি। এখন আমরা এই যে আমাদের জানুয়ারি মাস থেকে খরচ আছে, তার মানে জানুয়ারি মাস থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। জানুয়ারি মাসে আমার এখানে নেট প্রফিট আছে জিরো, মাইনাস হচ্ছে আপনার কত 78,000 টাকা কস্টিং, তার মানে নেগেটিভে আমি গেছি 78,000 টাকা। আচ্ছা তারপরে আমি জাস্ট এটাকে টান দিলেই মনে হয় আমি পেয়ে যাব পুরোটা, ইয়েস টান দিলেই আমি এখানে পেয়ে যাচ্ছি কত টাকা আমার কবে কি যাচ্ছে। ওকে এখন আসেন আমি যদি একটা কাজ করি একটু নেগেটিভ থাকবো আমরা 3 মাস, তাই না? এই 3 মাস যেটা নেগেটিভ আছে এটাকে আমি ইয়েলো করে দিলাম, ইয়েলো না আমি এটাকে রেড করে দিই। এই 3 মাস আমি হচ্ছে নেগেটিভে থাকবো, তারপর থেকে তারপরের মাসে আমার 5,000 টাকা প্রফিট, তারপরের মাসে 35,000 টাকা প্রফিট, তারপরের মাসে 65,000, তারপরের মাসে 55 চলতে থাকবে। সো এই 55 চলতে থাকলে কিন্তু আপনার ব্যবসা উইন হবে না। যদি কখনো দেখেন ব্যবসা 2 মাসের পরে আর বাড়তেছে না, তখন ওইটা ব্যবসা করতে পারবেন না। বিজনেস একটা জিনিস মনে রাখবেন, ব্যবসা হয়তো উপরে উঠবে নাইলে নিচে নামবে, এক জায়গায় থাকার কোনো স্কোপ নাই, মানে কখনোই এক জায়গায় থাকতে পারবে না। আপনি যদি মনে করেন আমার প্রতি মাসে 50,000 টাকা লাভ হইতেছে তো অনেক হইতেছে, চলে আর লাগে না, তাইলে আপনি আর থাকতে পারবেন না, আপনি ডাই। হয়তো আপনার উপরে উঠতে হবে নাহলে মরতে হবে, দুটো থেকে একটা। সো বিজনেস যদি দেখেন 2 মাস 3 মাস এক জায়গায় পড়ে আছে, এটা আর গ্রো হচ্ছে না, বুঝবেন যে ঝামেলা আছে, আপনার কাজ করতে হবে। সো বিজনেসকে গ্রো করাইতে হবে। সো এখানে গিয়ে আপনাকে অবশ্যই আপনার সেল ইনক্রিজে মানে পুশ করতে হবে। যেমন এই যে এখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার সেল বাড়বে, এখানে গিয়ে আপনার সেলটা বাড়াই দিবেন। কত বাড়াবেন? যেমন ধরেন আপনার সেল এখানে 30টা করে দিবেন, 30টা করে দেন। দেখেন এখন কিন্তু পুরা দেখেন এই ক্যাশ ফ্লোতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মজার ব্যাপার দেখেন পুরোটা কত সুন্দর অটোমেশন, দেখেন এখন সব জায়গায় ইম্প্যাক্ট পড়ে গেছে, খেয়াল করছেন? মানে আপনি জাস্ট এখানে চেঞ্জ করবেন এবং পুরো জায়গায় দেখবেন চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে গিয়ে আপনি 40 করে দিবেন, মানে আপনার সেল বাড়াবেন, সেল বাড়ায় এটা আপ করে করে যেতে হবে। যেমন ধরেন এখানে গিয়ে 50টা করে পার ডে আপনার সেল করতে হবে 1 বছর পরে। সো এখন দেখেন যে এটা কিন্তু পুরোপুরি চলে আসছে, রাইট? এইভাবে আপনি ইনিশিয়ালি একটা ক্যাশ ফ্লো মেক করতে পারবেন, খুব সিম্পল। মানে এটা কিন্তু স্ট্যান্ডার্ড আপ টু দ্য মার্ক ক্যাশ ফ্লো না, এটা হচ্ছে আপনার জাস্ট একটা বেসিক ক্যাশ ফ্লো। অ্যাটলিস্ট তো আপনার না থাকার চেয়ে তো এটা একটা আছে, তাই না? সো এরকম যখন একটা ক্যাশ ফ্লো থাকবে তখন আপনি বুঝবেন যে না বিজনেস শেপে আছে। আপনি তখন বাছাই করবেন, ওকে আমার 3 মাস লস হওয়ার কথা ছিল, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার মাস চলে গেছে, এখন আমি লস করতেছি আর বলতেছি না লাভ একদিন হবে, এটা করলে তো ভাই ব্যবসা গেছে। সো আপনাকে এখানে দেখতেছেন 3 মাস পরে আমার ব্রেক ইভেনে যাওয়ার কথা, ব্রেক ইভেনে যাইতে হবে। ব্রেক ইভেনে যান নাই, কেন যান নাই, রিজন কি? বসেন, টিম নিয়ে বসেন, খুঁজে ওই সমস্যা সলভ করেন। সমস্যা সলভ করলে তখন আপনার হবে, আদারওয়াইজ হবে না। সো আপনি দেখতেছেন আপনার সেলের টার্গেট ছিল এই মাসে 450, দিনে সেল করার কথা 15টা, আপনি সেল করতেছেন 5টা আর বলতেছেন না হয়ে যাবে, না হবে না। কোথায় প্রবলেম? কেন প্রবলেম হচ্ছে না কেন? ক্যাশ ফ্লো কখনো 100% মিট করা যায় না। ক্যাশ ফ্লোর কনসেপ্টটাই হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট 60%, 60 to 70% মিট করতে পারবেন। এটা একটা প্রেডিকশন, এটা ট্রু না, এটা বিজনেস সিনারিও না, এটা প্রেডিকশন। আপনি কত ভালো বিজনেসম্যান সেটা ডিপেন্ড করে আপনি ক্যাশ ফ্লোতে কত আন্দাজ করতে পারতেছেন। যদি আপনার মানে যত বেশি ম্যাচ করবে বুঝবেন আপনার বিজনেসের উপর তত বেশি কন্ট্রোল। মানে ক্যাশ ফ্লো ধরেন আপনি ক্যাশ ফ্লো লিখছেন, এটা লিখার পরে আপনি যখন কাজ করতে গেছেন তখন দেখতেছেন যে 10% 20% ম্যাচ করতে, তাহলে বুঝবেন ব্যবসা আর হয়েছে। আপনি ব্যবসা সম্পর্কে আপনার ডোমেন নলেজ এনাফ নাই। আপনার ওই এনাফ নলেজ থাকলে আপনি এটা কাছাকাছি যেতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 60 to 70% যদি ক্যাশ ফ্লোর সাথে ম্যাচ করে তাহলে এটা গুড নাম্বার, অনেক ভালো নাম্বার। তার মানে ঠিক আছে, বিজনেস এভরিথিং ফাইন, প্রপারলি যাচ্ছে। ওকে, সো এখন আমি এটা করলাম কি মাস ওয়াইজ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আপনাকে এটা ব্রেকডাউন করে ডে ওয়াইজ করতে হবে। মানে ওই জানুয়ারি মাসটাকে ডে ওয়াইজ করতে হবে যে আমার এই মাসে আমার সেল করতে হবে কয়টা, এই মাসে আমার সেল করার কথা হচ্ছে এতটা, তো আমার এটা কি আমি কোন জায়গায় মিস করতেছি। 5 দিন মিস করার পরে ইনস্ট্যান্ট এর সাথে মিলাবেন, মানে 7 দিন সেল করে এসে এখানে মিলাবেন যে 7 দিনে আমার এত সেল করার কথা ছিল, আমি কি করতে পারছি? না পারি নাই, কেন পারি নাই? চলেন বসি। ইনস্ট্যান্ট এটা আপনাকে হেল্প করবে। আপনি ক্যাশ ফ্লো মেনটেন করেন, দেখেন ব্যবসা মানে লস কয়েক অংশে আপনার কমে যাবে, গ্রোথ হিউজ বেড়ে যাবে প্রচুর। আরেকটা কাজ করতে হবে, ক্যাশ ফ্লো বানায় রাখলে হবে না। ধরেন আপনার জানুয়ারি মাসে আপনি ধরেন ফেব্রুয়ারি মাসে আপনি সেল করে ফেলছেন বেশি, তাহলে ওই বেশিটা এখানে অ্যাড করবেন, পার ডে কত করে সেল করছেন ওটা অ্যাড করবেন। ধরেন আপনার খরচ বেশি হয়ে গেছে, খরচ বেশি অ্যাড করবেন, মানে রিয়েল সিনারিও যেন আপনি দেখতে পারেন। এটা তো প্রথম তো প্রেডিকশন, তারপরে রিয়েল সিনারিও অ্যাড করে যাবেন প্রতি মাসে, অ্যাড করে করে দেখবেন আপনার ঘটনা কি, আপনি কি ঠিক রাইট পাতে আছেন ওর রং পাতে। যদি রাইট পাতে থাকেন দ্যাটস ফাইন, ভালো করতেছেন। রং পাতে থাকলে অ্যাগেইন প্ল্যান করেন যে কী প্রবলেম, চলেন আমরা একটু দেখি কী ইস্যু, ওটা সলভ করেন। সো এই ওয়েতে গেলে আই থিঙ্ক প্রবলেম হবে না। বিজনেস অ্যাকচুয়ালি এভাবেই করতে হয়, বিজনেসে নাম্বার দিয়ে করতে হয়।
আদারওয়াইজ ওই ধরেন বসে বসে চাষটলে বসে বসে কল্পনা করতেছেন আর আরামসে চিন্তা করতেন ব্যবসা হয়ে যাবে, না, ব্যবসা কমপ্লেক্স জব, ইজি জব না। সো আশা করি বুঝতে পারছেন, আপনি যখন উদ্যোক্তা আপনাকে দুনিয়ার সব জানতে হবে, সব, এভরিথিং, নলেজ গেইন করতে হবে সব জায়গা থেকে, সোর্সের কোনো অভাব নাই, প্রত্যেকটা সোর্স থেকে নলেজ গেইন করতে হবে, সব বিষয়ে জানতে হবে। এই এক্সেলের যে কত ইনডেপথ ব্যাপার স্যাপার আছে, বর্তমান অনেকেই আছে এক্সেল জানে না। এক্সেল আমি জানতাম না, আমি নিজেই পারতাম না, বাট ব্যবসা করতে এসে এক্সেল জানতে হয়েছে, যখন ইনভেস্টমেন্ট পিচ বানানো লাগছে। এখন আমার কাছে যখন আসে অনেকেই, আমি যখন দেখি এক্সেল পারে না, আমি বলে হবে না, এক্সেল শিখতে হবে, প্রপারলি শিখতে হবে, একদম প্রপারলি শিখতে হবে, ফরম্যাটিং থেকে শুরু করে এভরিথিং। যেমন ধরেন একটা বড়, যে আমি একটু আগে যে ক্যাশ ফ্লোটা দেখাইলাম, ওইটা আপনি এক্সেলের ইনডেপথ মাস্টার না হইলে আপনি বানাতে পারবেন এরকম এক্সেল, এরকম ক্যাশ ফ্লো বানাতে পারবেন না তো, কখনোই সম্ভব না। সো যেমন এটাকে এখন ফরম্যাটিংয়ের অনেক কিছু আছে না, যেমন ধরেন আমি একটা জিনিস দেখাই, ফর এক্সাম্পল এখানে এই দেখেন আমি যখন একটু নিচের দিকে আসতেছি, আসার পরে যে উপরে দেখছেন, উপরে মাস দেখতে পাচ্ছি না, আমি কোন মাসে এন্ট্রি দিব এটা আমি বুঝতে পারতেছি না। এখন এটা কেমনে সলভ করবেন, এটা তো সলভ করতে জানতে হবে। তো এটাকে বলে এই যে এগুলোকে ঠিকঠাক করতে হয়, যেমন এটাকে ফ্রিজ করতে হবে, হ্যাঁ। যেমন আমি একটু ফরম্যাটিং করে দেখাই, এটা একটু দেখাই দিই যেহেতু কথা বলতেছি। এটা ভিউয়ে যাইতে হয়, ভিউ থেকে গিয়ে এইখানে ফ্রিজ করার অপশন আছে, ফ্রিজ টপ রো, ফ্রিজ হইল নাকি, হ্যাঁ ইয়াস, ফ্রিজ হয়েছে, দেখছেন। এখন আমি নিচে যতই নিচে নামি, আমি এখানে মাস দেখতেছি, মাস দেখে দেখে এন্ট্রি দিতে পারবো। এটা হচ্ছে, এটাকে বলে যে আমি কেমনে মানে লেআউটটাকে কীভাবে কনফিগার করতেছি। সো এবং ধরেন আমার এই যে একটা একটা করে উপরে উঠা, এটা ঝামেলা না। সো এটা উঠার একদম ইজিয়েস্ট মেথড হচ্ছে আপনি যেটা চাপবেন কমান্ড শিফট তারপরে আপেরোতে চাপলে একসাথে উঠে যাবে, বুঝতে পারছেন, একসাথে উপরে উঠে যাবে। আপনি যদি নিচে নামতে চান সেম প্রসেস, কমান্ড শিফট ডাউনেরও একেবারে নিচে চলে আসবেন। সো মাউস দিয়ে হবার করে সারাদিন নিচে নামতে হবে না, আপেরও ডাউনেরও একসাথে উপরে উঠে যাবে। ওকে, সো এটা গেল। তো আমি এটা ফ্রিজ করতে পারলাম। এখন এটা ফ্রিজ করে লাভ কি, আমি যদি ধরেন যে এদিকে গিয়ে এন্ট্রি দিই, তাহলে আমার এই বাম পাশের আমি তো ভুলে যাবো যে কোন জায়গায় আমি এন্ট্রি দিতেছি, তো ভুলে যাবো, তাই না। এই বাম পাশে যে এটা ছিল মানে হেডিংগুলো ছিল, এই হেডিংগুলো আমি কেমনে বুঝবো, এই হেডিংগুলোকেও ফ্রিজ করতে হবে। এটা কেমনে করে, এই হেডিংগুলো ফ্রিজ করে কীভাবে, হেডিংগুলো ফ্রিজ করে ফর এক্সাম্পল ধরেন আমি এই যে এইগুলো ধরেন আমি ফ্রিজ করতে চাই, সরি এই দুইটাকে ফ্রিজ করতে চাই, তাহলে এই দুইটাকে সিলেক্ট করে, সরি এই যে ফ্রিজ এখানে দিলে ফ্রিজ হবে। এখন দেখেন এই যে এখানে ফ্রিজ হয়ে গেছে, কিন্তু আপনি জানেন দিকে দেখছেন ফ্রিজ হয়ে গেছে, রাইট, ওই বাম পাশ কিন্তু ফ্রিজ হয়ে গেছে। সো এভাবে বেসিক্যালি ফ্রিজ করতে হয়। আচ্ছা এখন এটা দেখেন একটা ঘটনা হয়েছে, কিন্তু উপরে ফ্রিজ চলে গেছে, দেখছেন উপরে ফ্রিজ চলে গেছে, বাম পাশে একটা ফ্রিজ হয়েছে। এখন দুইটাকে একসাথে কেমন ফ্রিজ করে, সো এটাকে আমি একটু আনফ্রিজ করি আগে। এই দুইটাকে ফ্রিজ করার প্রসেস হচ্ছে, ধরেন আমি কোন ঘর ফ্রিজ করতে চাই এটাকে দেখতে হবে। যেমন উপরের থেকে আমি এই যে এই 1 নাম্বার এই যে এটা ফ্রিজ করতে চাই, এটা ব্লু মানে মাসের যে ঘরটা এটা, তারপরে এদিকে কি ফ্রিজ করতে চাই, ধরেন এ এবং বি এই দুইটা ফ্রিজ করতে চাই, এই দুইটা পার্ট একরকম থাকবে, মানে এই দুইটা পার্ট অলওয়েজ মানে এটা ঠিকঠাক থাকবে। এটা কেমনে করব, তো এই পাশ থেকে মানে বাম পাশ থেকে আসতে হবে দুই ঘর পার করতে হবে, 2 ঘর পার করে আমি সিতে আসলাম, এবং উপর থেকে আমি ফ্রিজ করতে চাই একটা, তাই না, তারপর নিচে নামতে হবে 1 ঘর। তো আমি সি থেকে নিচে আসলাম, মানে C2, মানে এটাকে কেমনে এই সেলকে ইন্ডিকেট করে এইভাবে, মানে C2 এই নিচে 2 এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে আমি এখানে ফ্রিজে যদি চাপ দিই এখানে, তাহলে দেখেন এটা হয়ে গেছে। এখন আপনি টানেন, দেখছেন এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, নিচে যান ফ্রিজ হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন এগুলো কেমনে করে। আরও ফরম্যাটিং করা যায়, আপনি এটাকে একটু কালারই চেঞ্জ করে ফেলেন, যেহেতু এটা হোমে গিয়ে এটার কালারটাই চেঞ্জ করে ফেলেন। হইতে পারে এটার কালার, কী কালার হতে পারে, একটু এই টাইপের কালার দিয়ে দেন। তারপরে এই ওপেক্সটার কালারটা একটু চেঞ্জ করে দেন, দেখতে সুন্দর লাগবে বা আপনার পড়তে ইজি হবে। এটাকে ব্লু করে দেন, টেক্সট কালারটা হোয়াইট করে দেন। তারপরে এটার কালার চাইলে চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন, আপনার ইচ্ছা। সো ধরেন আমি এটার কালারটা চেঞ্জ করব, ফর এক্সাম্পল কী হতে পারে, ওটা গ্রিন কালার করতে পারি। গ্রিন কালার করলে এটাকে আবার টেক্সট কালারটা হোয়াইট করতে হবে। তারপর যে 3 মাস আমি লস করব সেটাকে আমি একটু রেড করে দিব, রেড মানে এই 3 মাস আমি লস করছি। সো এই তো এইভাবে বেসিক্যালি করতে হয় আর কি। সো এক্সেল নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে। সো আমি যতটা সম্ভব চেষ্টা করছি বেসিক ওয়েতে একটা ক্যাশ ফ্লো আপনি কীভাবে বানাবেন সেটা। আচ্ছা সরি, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমি মিস করে গেছি, রাইট, দাঁড়ান এটা একটু আমি দেখাই দিই, বাদ পড়ে যায় কত কিছু। দাঁড়ান একটা জিনিস, এটার সাম টানতে হবে আপনাকে, হ্যাঁ এটা সাম টানতে হবে। যেমন আমি একটু কাজ করি, ভিউটা, আচ্ছা ভিউটা থাক সমস্যা নেই, এটাকে আপনাকে সাম করতে হবে। যেমন ধরেন আমরা এখানে কিন্তু সাম আপ করি নেই যে 1 বছরে আমার কয় টাকা প্রফিট হবে এটা আমি জানি না। সো আপনাকে এটা 1 বছরে কত প্রফিট হবে সেটা জানতে হবে। এটা কীভাবে করবেন, ফর এক্সাম্পল এখানে আপনি লিখবেন যে 6 মান্থ লেখেন,
6 মান্থ আর এটাকে লেখেন 1 ইয়ার, 1 ইয়ার। আচ্ছা, এই 6 মান্থে কী হবে, ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে এই যে এইখানে আছে না, এটা সিলেক্ট করবেন, সরি ভুল করছি, সাম দিবেন, সাম দিয়ে এখান থেকে সিলেক্ট করে আপনি 6 মাস পর্যন্ত সিলেক্ট করেন, সম্ভবত এই পর্যন্ত 6 মাস, রাইট? ইয়েস, দেন এন্টার। সো এই 6 মাসের আপনার খরচ কত এটা চলে আসছে, এখন এটাকে টান দেন এই পর্যন্ত, তার মানে এইখানে আপনি কস্টিংটা চলে আসছে, রাইট? এখন এইখানে সেম ওয়েতে আমি একটা কাজ করি, এটাকে টান দিয়ে নিচে নামাই দিই পর্যন্ত, ওকে। সো এই পর্যন্ত চলে আসছে, মানে এখানে আমরা কত টাকা পর্যন্ত আমাদের কস্টিং হচ্ছে সেটা আমি এখানে নিয়ে আসলাম, এগুলোকে আমি 0 করে দিই, দরকার নেই 0, ওকে। সো এটা হচ্ছে 6 মান্থের কস্টিংটা আমি নিলাম। এখন এখানেও সেম করতে হবে, সরি এখানে করতে হবে 1 ইয়ারের সাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট রাইট এরো, তার মানে পুরোটা সিলেক্ট করবে একসাথে, মানে একটা একটা করে সিলেক্ট করার দরকার নেই, সিলেক্ট করে জাস্ট হচ্ছে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার, এন্টার দিয়ে জাস্ট আমি এটাকে টান দিয়ে একদম লাস্ট পর্যন্ত নামাই দিব, এখানে ফাঁকা ঘরগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, দরকার নেই, ওকে। সো এটা 1 বছরের সামারিটা আমার চলে আসলো। এই যে এখানেও সেম ওয়েতে আমার সামারিটা করে ফেলতে হবে, ইকুয়াল সাম, এখান থেকে 6 মাস হয় কোন পর্যন্ত, এই পর্যন্ত 6 মাস, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। সো এখানে চলে আসলো, এটা টান দিয়ে দিলাম, তারপরে এখানে ইকুয়াল সাম, এখান থেকে কন্ট্রোল শিফট রাইট এরো, একদম পুরোটা সিলেক্ট হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার, এন্টার দিয়ে জাস্ট আমি এটাকে টেনে দেবো না, নিচ পর্যন্ত নিয়ে দিব, ওকে। সো এইটা করলে যেটা বেনিফিট হবে, আপনি অ্যাট এ গ্লান্স আপনি দেখতে পারবেন যে ঘটনাটা কি। যেমন ধরেন আমি দেখতে পাচ্ছি যে 6 মাস পরে আমার টোটাল নেট প্রফিট কত থাকবে, 5,500 টাকা, বা লস থাকলে কত হবে। তারপর আমি দেখতে পারবো 6 মাসে আমার কত আইটেম সেল করতে হবে, যেমন 1740টা আইটেম আমার সেল করতে হবে। তারপরে আমি দেখতে পারবো যে অ্যাভারেজ গ্রস প্রফিট, তারপরে নেট মানে পার প্রোডাক্টে আমার প্রফিট কত, এই সে হাবিজাবি। এটা মনে হয় নাই, নেট প্রফিটটাতে যোগ করে ফেলা ঠিক হয় নাই, এই যে এটা হবে না, সরি এই দুইটার ঘর হবে না, এটা অ্যাভারেজ করতে হবে, সরি এটা ভুল হয়েছে, যে 6 মাসের অ্যাভারেজ কত ওটাই না বসাতে হবে আর কি। যাক ওটা আমি করতেছি না, করলে সময় যাবে এখন, ওকে। সো এই হলো মোটামুটি প্রসিডিউর যে আপনারা কিভাবে মানে একটা ক্যাশ ফ্লো আপনারা মেনটেন করবেন। আমি একটা ডেমো ক্যাশ ফ্লো বানাইলাম, এভাবে আপনারা বসাবেন। যেমন এখানে আপনার এমপ্লয়ি যদি বেড়ে যায়, এখানে অর্ডার বেড়ে যাচ্ছে যেহেতু, এখানে এমপ্লয়ি বেড়ে যেতে পারে, এমপ্লয়ি জাস্ট 2 করে দেবেন, 2 করে দিলে দেখেন পুরা জিনিসে সিনারিও চেঞ্জ। আপনি যখন এমপ্লয়ি বাড়াই দিচ্ছেন, এখানে দেখেন লস চলে আসছে, রাইট? এমন হতে পারে যে এখানে গিয়ে এমপ্লয়ি বাড়তে পারে, এখানে অন্য একটা খরচ বেড়ে যেতে পারে, আপনি এন্ট্রি দিবেন, এখানে কস্টিং চেঞ্জ হয়ে যাবে ইনস্ট্যান্ট। আপনি আপনার বিজনেস সিনারিও সম্পর্কে মানে উইদিন এ মিলি সেকেন্ড, মানে উইদিন এ সেকেন্ড, আপনি মিলি সেকেন্ড না, উইদিন এ সেকেন্ড আপনি আপনার বিজনেসের একটা সিনারিও আপনি দেখে ফেলতে পারবেন। সো দিস ইজ ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো খুবই দরকার, সবাই ক্যাশ ফ্লো মেনটেন করবেন। আমি জানি না ক্যাশ ফ্লো সম্পর্কে আপনারা আগে জানতেন কিনা, যদি জানেন তো ফাইন, না জানলে সেটা জানাবেন। আমি কত টাকা বুঝতে পারছি আমি জানি না, আপনারা কি ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিনা। যদি ইউটিউবে ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো ডেফিনেটলি আমাকে ইন্সপায়ার করে এই ধরনের কন্টেন্ট আরও বানাইতে। গ্রুপেও পোস্ট করবেন, তাতে করে বুঝতে পারবো। আর গিভওয়ের ব্যাপারে তো অলরেডি বলছি যে আমরা আজকেই গিভওয়ে শেষ করে দিচ্ছি। যারা দেখতেছেন কন্টেন্ট তারা হচ্ছে সবাই এই লাইভটা শেয়ার করতে হবে, এবং এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারছেন এবং এটা কি আসলে হেল্পফুল কিনা, উদ্যোক্তাদেরকে জন্য এটা কি হেল্পফুল কিনা সেটা জানাবেন। প্লাস কম্পারিজন করতে পারেন, টপিক বলে দিচ্ছি, কম্পারিজন করতে পারেন। কম্পারিজন আমি পছন্দ করি না, বাট করতে পারেন। আপনি যদি প্রিভিয়াস একটা নাম মেনশন করেন না কোনো মেন্টরের, আমি চাই না কাউকে করতে। অন্য কারো যদি কোর্স টোর্স করে থাকেন সেটা থেকে আপনি কি শিখছেন এটার সাথে কম্পেয়ার করতে পারেন, কম্পেয়ার করে আপনি লিখতে পারেন, আপনি আপনার অপিনিয়ন শেয়ার করতে পারেন। ওটার মধ্য থেকে আমরা 45 জনকে ওয়েবসাইট সহ সব কিছুই আমরা দিব, লাইভে আমরা এটা উইনার প্রকাশ করব। সো আপনি এটা করতে পারেন, এটা আজকেই লাস্ট, এরপরে আর হবে না। আর সবাইকে বলবো আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে কন্টেন্ট এগেইন দেখবেন, কারণ ইউটিউবে গিয়ে কন্টেন্ট না দেখলে আপনি বুঝবেন না। এই লাইভ দেখতেছেন, একটু পরে ভুলে যাবেন, মাথায় থাকবে না। বই তো অনেকেই পড়ে, সরি আমি কথা বলতে পারতেছি না আর মনে হয়। 2 ঘন্টা হয়ে গেছে মনে হয় ক্লাস, সরি। আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ আমি হয়তো আরও লম্বা করতাম। যাক, বাই দ্য ওয়ে, আপনারা ইউটিউবে গিয়ে কন্টেন্টগুলো দেখবেন। বই তো সবাই পড়ে, বাট ওটা থেকে বেনিফিটেড কয়জন হতে পারে, তাই না? বইয়ে তো সবারই নলেজ থাকে। এই যে কন্টেন্ট সবাই দেখছেন, কয়জন বেনিফিটেড হতে পারবেন? প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে, তাইলে আপনি পারবেন। আর কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি কত সময় দেখতেছেন,
মানে আপনি কত সময় লার্নিংয়ে দিচ্ছেন, কতবার প্র্যাকটিস করতেছেন, এটার উপর ডিপেন্ড করে। সবাই পারবেন না, এখানে প্রচুর মানুষ দেখতেছেন, আমাদের কন্টেন্ট অনেক লাখ লাখ মানুষ দেখে লাভ কি? সবাই এখানে বেনিফিটেড হতে পারবে না। আমি চাই যে অল্প কিছু মানুষ বেনিফিটেড হোক, সমস্যা নাই, বাট হোক, তারা এই নলেজটা নিক। আমি যেটা অনেক কষ্ট করে শিখছি সে এখান থেকে ইজিলি শিখুক, এটা আমি চাই। সো নলেজ শেয়ার করবেন, নলেজ এক জিনিস দিলে বাড়ে। এই যে ফ্রিতে আপনাদেরকে দিচ্ছি এটা ডেফিনেটলি আমার বাড়বে। নলেজ এক জিনিস যেটা দিলে বাড়ে, দুনিয়াতে একটাই জিনিস, আর কিছুই নেই। সো আপনি দেখতেছেন লাইভ, যদি মনে করেন এই বুট ক্যাম্পটা হেল্পফুল, তাহলে আপনার পরিচিত যারা আছে তাদেরকে ডেফিনেটলি অ্যাড করবেন নেক্সট লাইভ ক্লাসে। এই তো। সো আজকে আমরা শেষ করতেছি, এবং 3 নাম্বার ক্লাসে আমরা আরও প্র্যাকটিক্যাল সেশনগুলোতে যাব। আমাদের ক্লাস যত যাবে তত আরও অ্যাডভান্স টপিক আসতে থাকবে। মাত্র তো স্টার্ট, আরও অনেক অ্যাডভান্স টপিক সামনে আসবে, কারণ আমি স্লোলি যাচ্ছি বিকজ অফ এর জন্য। আর যেহেতু আমাদের বিজনেস ওয়ার্কশপ আমরা প্ল্যান করছি যে বিজনেস ওয়ার্কশপ আসবে না, সো মানে বিজনেস ওয়ার্কশপ আমাদের সাইড থেকে করার যেহেতু এখন পর্যন্ত ওইরকম কোনো প্ল্যান নাই, যেহেতু একটা বিজনেস ওয়ার্কশপ চলতেছে আমাদের। সো অনেকেই চাচ্ছিলেন বিজনেস ওয়ার্কশপের ব্যাপারে, তো ওই জন্য আমি চেষ্টা করবো যত বেশি সম্ভব নলেজ এখানে শেয়ার করার জন্য। সো বিজনেস ওয়ার্কশপ কেন আসবে না এটা নিয়ে প্রচুর মানুষ পোস্ট করে আমি জানি, বাট এটা দেখেন, এটা খুব কমপ্লেক্স প্রসেস, যার কারণে আমরা আপাতত চাচ্ছি ব্যাপারটা মানে এই মুহূর্তে, এটা হয়তো ফিউচারে আমরা করবো, বাট এই মুহূর্তে না, কারণ ওখানে ওয়েবসাইট ডেভেলপ থেকে শুরু করে হিউজ এটা নিয়ে কথা বলে অনেক সময় পারবে। সো এই পর্যন্ত আজকে রাখি সেশন, ইনশাল্লাহ নেক্সট 3rd ক্লাসে দেখা হবে। এটা হবে বৃহস্পতিবার, আই থিঙ্ক, হ্যাঁ বৃহস্পতিবার রাত 9টায় হবে। সো আপনারা চলে আসেন, ইনশাল্লাহ ওই ক্লাসে দেখা হবে। আরও প্র্যাকটিক্যাল বা আরও নতুন কোনো কিছু হয়তো চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদেরকে। আল্লাহ হাফেজ।